আসসালামু আলাইকুম। সুপ্রিয় চিকিৎসকবৃন্দ সকলকে স্বাগত জানাই আমাদের আজকের লেকচার ক্লাসে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে হিলিং রিপেয়ার হেমোডাইনামিক ডিসঅর্ডারস আপনাদের এই চ্যাপ্টার নিয়ে কথা বলব। হিলিং রিপেয়ার এবং হেমোডাইনামিক ডিসঅর্ডার এটা আসলে ২ টা অংশ ক্লাসে। একটা অংশ হচ্ছে বেসিক্যালি ইনফ্লামেশন এর সাথে রিলেটেড যেটা হচ্ছে হিলিং পার্টটা। হিলিং বেসিক্যালি পার্ট অফ ইনফ্লামেশন আমরা বলছি ক্রনিক ইনফ্লামেশন এর একটা পার্টি হচ্ছে হিলিং অ্যাকচুয়ালি। তো ইনফ্লামেশন ফলোড বাই হিলিং হয় আরকি। যেকোনো হিলিং এর আগে ইনফ্লামেশন হয়। সো হিলিং ইজ পার্ট অফ ইনফ্লামেশন। আর এদিকে হচ্ছে হেমোডাইনামিক ডিসঅর্ডার এটা অন্য একটা ক্যাটাগরি ডিসঅর্ডার। তো এটা আসলে পার্ট 1 এবং রেসিডেন্সি এবং ডিপ্লোমা সব পরীক্ষার জন্য মোটামুটি বেশ ভালো ইম্পোর্টেন্ট। প্যাথোলজি অংশের মধ্যে আমাদের এই হিলিং অংশটা থেকে বেশ হিলিং রিপেয়ার এই হেমোডাইনামিক ডিসঅর্ডার অংশ থেকে প্যাথোলজি অংশের মধ্যে একটা ভালো প্রশ্ন থাকে। সাধারণত ৩ থেকে ৪ টা প্রশ্ন থাকে এখানে। আজকে লেকচারে আমরা পাবো। জুলাই 25 যদি আমরা দেখি ওখানে 3 টা প্রশ্ন ছিল, মার্চ 25 রেসিডেন্সিতে 4 টা প্রশ্ন ছিল, জানুয়ারি 25 3 টা প্রশ্ন ছিল, মার্চ 24 3 টা প্রশ্ন ছিল এবং 3 টা 4 টা প্রশ্ন সবসময় থাকে। তো সো বলা যায় মোটামুটি ইট ইস ভেরি মাচ ইম্পোর্টেন্ট অ্যাকচুয়ালি আমাদের। এবং মজার বিষয় হচ্ছে খুব সিলেক্টিভ কিছু জায়গা থেকে প্রশ্ন আসে। সো আপনি যদি বেসিক কিছু জিনিস পড়ে যান আপনার প্রশ্ন কমন চলে আসবে। তো সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে আপনাকে বেসিক সাবজেক্টের আসলে বেসিক কিছু জিনিস জেনে যেতে হবে। এটা প্রশ্ন আসুক বা না আসুক। সেরকম কিছু জিনিস আমরা আলোচনার মধ্যে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমরা আমাদের আলোচনায় যাই। প্রথমে আমরা কথা বলব হিলিং রিপেয়ার নিয়ে। ঠিক আছে? হিলিং জিনিসটা আসলে কি আমরা যদি সোজা বাংলায় বলি ঘা শুকানো, তাই না? যেটাকে আমরা বলি হচ্ছে যে ক্ষতস্থান শুকানো বা পূরণ করা এরকম কিছু একটা শব্দকে বোঝাই আমরা। তো এখানে মেডিকেলের ভাষায় একটু জাস্ট অন্য একটু মানে একটু চেঞ্জ করে নিয়ে যদি আমরা বলি সেটা হচ্ছে যে হিলিং মানে হচ্ছে যে জিনিসটা আপনার নষ্ট হয়েছে সেটাকে আবার সেম টিস্যু অথবা অন্য কোনো কিছু দিয়ে রিপ্লেস করা হচ্ছে হিলিং। ঠিক আছে? অর্থাৎ একটা জিনিস যদি আমি আর্কিটেকচার চেঞ্জ করি, লাইক আমি একটা ইনসিশন দিলাম অথবা ইনসিশন বাদ দেন আমি একটা কোনো একটা ট্রমা হলো, আঘাত পাইলো, অ্যাব্লেশন হলো, কন্ট্রুশন হলো, ল্যাসারেশন হলো কোনো টিস্যুর। তাহলে সেই টিস্যুটা আবার পূর্ববর্তী অবস্থায় যে ফিরে আসবে সেটা ওই ধরনের টিস্যু দিয়েও আসতে পারে, আবার ভিন্ন কোনো টিস্যু দিয়েও ফিরে আসতে পারে। হ্যাঁ? সেটাকেই আমরা বলি হচ্ছে হিলিং। সো যখন সে নিজের মানে আগে যেরকম ছিল ঠিক সেম টিস্যু দিয়ে রিপ্লেস হয় সেটাকে বলা হয় একটা টার্ম রিজেনারেশন। সেটাকে কি বলা হয়? রিজেনারেশন। লাইক এপিথেলিয়াল টিস্যু ছিল সেখানে এপিথেলিয়াল টিস্যু দিয়ে রিপ্লেস হলো সেটা রিজেনারেশন। কিন্তু যেখানে এপিথেলিয়াল টিস্যু রিজেনারেশন হচ্ছে না, ধরেন সিভিয়ার একটা অ্যাব্রেটেড উন্ড, সিভিয়ার একটা ল্যাসারেটেড উন্ড, সেখানে কিন্তু তার যে পুরাতন সেলের যে কন্টিনিউটি সেটা থাকবে না। লাইক এই ছবিটা যদি আমরা খেয়াল করি, একটা মাইল সুপারফিশিয়াল ইনজুরি হলো, যেখানে শুধু এপিথেলিয়াল ইনজুরি হয়েছে। এখন সুন্দর করে আবার এপিথেলিয়াল রিজেনারেশন হয়ে গেছে। এটাকে বলে রিজেনারেশন। জাস্ট আইডেন্টিক্যাল সেল দিয়ে যখন রিপ্লেস হচ্ছে তখন সেটাকে বলে রিজেনারেশন। কিন্তু সেম একটা কাহিনী যদি এরকম হয় আপনার সিভিয়ার একটা ইনজুরি হয়েছে, যেখানে এপিথেলিয়াল টিস্যু নষ্ট হয়েছে, আন্ডারলাইং কানেক্টিভ টিস্যু নষ্ট হয়েছে। এখন দেখেন রিপ্লেস হওয়ার সময় আন্ডারলাইং কানেক্টিভ টিস্যুটা ঠিকই সুন্দর করে কানেক্টিভ টিস্যু সেল দিয়ে রিপ্লেস হলো। যেটা ফাইব্রোব্লাস্ট, ওকে? ফাইব্রোব্লাস্ট দিয়ে রিপ্লেস হলো। কিন্তু এপিথেলিয়াল সেল আর কি তৈরি হলো না। ঠিক আছে? তো এই যে এই জায়গাটার মধ্যে কি হবে? এই জায়গাটার মধ্যে কানেক্টিভ টিস্যু তৈরি হবে। সেখানে আমরা বলি স্কার। সেখানে কি তৈরি হবে? স্কার ফর্মেশন হবে। এই যে কানেক্টিভ টিস্যু দিয়ে একটা নতুন স্কার তৈরি হলো বা এখানে এপিথেলিয়াল টিস্যুর মধ্যেই মানে এখানে কানেক্টিভ টিস্যু এপিথেলিয়াল তৈরি হলো না, বাইরের দিক থেকে দেখে বোঝা যাচ্ছে এটা কানেক্টিভ টিস্যু। তাহলে এই কানেক্টিভ টিস্যুটাই হচ্ছে একটা স্কার। এক্সেসিভ ফাইব্রোসিস লিডিং টু স্কার। ফাইব্রোসিস হবে। ফাইব্রোসিসের একটা আউটকাম হচ্ছে স্কার ফর্মেশন। ঠিক আছে? সো এটাই হচ্ছে আলটিমেটলি এটাকে আমরা বলি রিপেয়ার। তাহলে একটাকে বলি রিজেনারেশন আর একটাকে বলি হচ্ছে কি রিপেয়ার বাই ফাইব্রোসিস বা স্কার ফর্মেশন। রিপেয়ার বাই ফাইব্রোসিস ফলোড বাই স্কার ফর্মেশন, এটা হচ্ছে রিজেনারেশন। তো বেসিক দুইটা জিনিস আমরা বুঝলাম। এটা পরীক্ষায় আসে না ভাবে জাস্ট ধারণা নেওয়া। আমাদের পেজ নাম্বার 2 এ এটা আছে সুন্দর করে। রিজেনারেশন কি জিনিস আর কানেক্টিভ টিস্যু ডিপোজিশন কি জিনিস সুন্দর করে দেওয়া আছে। একটু রিডিং করবেন, জাস্ট রিডিং। এরপরে পেজ আসেন রিজেনারেশন, পেজ নাম্বার 3 এ সেখানে আছে হচ্ছে রিজেনারেশন ভিত্তি করে সেলগুলোকে 3 টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। এটা আপনাদেরকে বহু জায়গায় পড়ানোর কথা। নিউপ্লাসিয়াতে আপনারা এটা পেয়ে যাবেন। তো এটা আমরা জানি যে কিছু সেল আছে কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল, এদেরকে লেভেল সেল বলে। সেল সাইকেল আপনারা পড়েছেন। এরা সবসময় কোথায় থাকে? এরা সবসময় হচ্ছে যে G1 মানে G2 এর মধ্যেই থাকে। মানে G0 তে যায় না এরা। ঠিক আছে? এরা হলো কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল। কারা হচ্ছে আমাদের বেশিরভাগ এপিথেলিয়াল যে যত সেল আছে বডিতে আমরা জানি স্কিনের সেলগুলো সবসময় সারা জীবন শেডিং হচ্ছে, নতুন সেল তৈরি হচ্ছে। তো স্কিনের এই যে সেলগুলো এগুলো সবই এরকম কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল বা লেভেল সেল। এখানে অনেক উদাহরণ দেওয়া আছে। বোন ম্যারো সেলগুলো, সারফেস এপিথেলিয়ামগুলো সবই হচ্ছে কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল। সেকেন্ড টার্গেট হচ্ছে স্টেবল সেল। এই স্টেবল সেলগুলো হচ্ছে সাধারণত আরেকটা নাম আছে কুইসেন সেল বলে। তো এই সেলগুলো হচ্ছে যে আপনার সাধারণত সেল সাইকেলে G0 তে থাকে। হ্যাঁ? যেমন লিভার সেল। হ্যাঁ? মানে সলিড অর্গানগুলো প্যারেনকাইমা যেটা দিয়ে তৈরি এগুলা। তো কিন্তু এদের উপর যখন একটা স্ট্রং স্টিমুলাস আসে, হ্যাঁ? যে নতুন করে সেল দরকার, তখন এরা G1 এ ঢুকে সেল সাইকেলে ঢুকে পড়ে অর্থাৎ মাইটোসিসে ঢুকে পড়ে। এটা হচ্ছে যে একটা সেল। এটা কোন সেল? এটা হচ্ছে যে আপনার এই কুইসেন্ট সেল যেগুলো সেগুলো। হ্যাঁ? মানে হচ্ছে আপনার স্টেবল সেল। তাহলে এই সেলগুলো কি? এগুলো হচ্ছে সাধারণত যখন কোনো ইনজুরি হয় বা যখন কোনো ম্যাসিভ টিস্যু লস হয় তখন এই সেলগুলো নতুন সেল তৈরি করতে পারে। বাট এরা সাধারণত নতুন সেল তৈরি করে না সারাক্ষণ। ঠিক আছে? এই সেলগুলোকে বলা হয় আপনার স্টেবল সেল। এরা হচ্ছে যেমন সলিড অর্গানগুলোতে থাকে এবং কানেক্টিভ টিস্যু যে সেলগুলো সবগুলো বেসিক্যালি এই গ্রুপের মধ্যে পড়ে। আর পার্মানেন্ট সেল যেটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, এটা সহজ। এটা হচ্ছে যে মাস 25 এ পরীক্ষা আসলো রেসিডেন্সিতে। এটা হচ্ছে সাধারণত G0 তে থাকে। G0 তে থাকে এবং হচ্ছে যে এরা কখনোই কোনো পলিপারেটিভ পুলে ঢোকে না। সবসময় G0 তে থাকে। এটা হচ্ছে বলা হয় পার্মানেন্ট সেল। যত স্টিমুলাস দেখ না কেন উইথ সাম এক্সেপশন মানে কিছু এক্সেপশন তো আছেই। যেমন অলফ্যাক্টরি এপিথেলিয়াল সেলগুলো রিজেনারেশন করে। কিন্তু সাধারণত কোনো নিউরন একবার ম্যাচিউর হলে আর কোনো রিজেনারেশন হয় না। মাসল সেল, স্কেলেটাল মাসল এবং কার্ডিয়াক মাসল সেল এগুলো কখনো কি করে না? রিজেনারেট করে না। এই তিনটাকে বলা হয় পার্মানেন্ট সেল। এদের মধ্যে কোনো যত স্টিমুলাস দেন না কেন হাইপারপ্লাসিয়া হবে না। হ্যাঁ? এদের মধ্যে হাইপারট্রফি হবে। পার্মানেন্ট সেল, সেল নাম্বার আর বাড়বে না এটা থেকে। সেলের সাইজ বড় হতে পারে। যেমন হার্টে আমরা বলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি নট হাইপারপ্লাসিয়া। ঠিক আছে? সো এই উদাহরণগুলো মেইনলি পরীক্ষায় যেটা উদাহরণগুলো আসে বিশেষ করে পার্মানেন্ট সেলগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমরা 4 নাম্বার পেজ রিপেয়ার বাই হিলিং প্রসেস। এখানে না পড়লেও আমরা এটা পারবেন। এটা জাস্ট হিলিং এর প্রথম লাইনটা। হিলিং ইজ ক্যারেক্টারাইজড বাই ফর্মেশন অফ গ্রানুলেশন টিস্যু লিডিং টু ফাইব্রোসিস এন্ড স্কার ফর্মেশন। এই লাইনটা জাস্ট দাগ দিয়ে রাখেন। এটা তারা বলতে চাচ্ছে যে হিলিং মানেই একটা জিনিস আসবেই, সেটা হচ্ছে গ্রানুলেশন টিস্যু। বলা হয় গ্রানুলেশন টিস্যু ইজ দ্য হলমার্ক অফ হিলিং। আমরা এই শব্দটা সামনে পাবো। গ্রানুলেশন টিস্যু ইজ দ্য হলমার্ক অফ হিলিং। এটা হচ্ছে যে যদি আপনাকে হিল হতে হয় মানে কোনো টিস্যুকে হিল হতে হয় তাহলে সেখানে অবশ্যই গ্রানুলেশন টিস্যু দরকার। ওকে? মানে গ্রানুলেশন টিস্যু মানে পাওয়া মানে হচ্ছে ইটস গোইং টু হিল, এটা ইন্ডিকেট করতেছে। ওকে? এই জিনিসটা আরকি। এখানে একটা অনেকগুলো পড়া আছে মাঝখানে, সেটা হচ্ছে যে এনজিওজেনেসিস কিভাবে হয়, প্রি এক্সিস্টিং ভেসেল থেকে বা নতুন করে আগের ভেসেল থেকে বা নতুন করে কিভাবে হয়, এগুলো অনেক ডিটেইলস আলোচনা আছে। বাট এই এনজিওজেনেসিসটা পরীক্ষায় খুব একটা আসে না। দ্যাটস ওয়াই আমরা এটা ডিটেইলসে যাচ্ছি না। আমরা জাস্ট একটা জিনিস একটু দেখে রাখবেন। 7 নম্বর পেজে দেখেন একটা বক্স আছে গ্রোথ ইনহিবিটরস আর গ্রোথ ফ্যাক্টরস। এই যে এনজিওজেনেসিস বলেন বা এই যে আপনার হচ্ছে যে হিলিং বলেন, এখানে প্রচুর গ্রোথ ফ্যাক্টরের রোল আছে। হ্যাঁ? ইনফ্ল্যামেটরি মেডিয়েটরের রোল আছে। তো এটা আমরা জানি ইনফ্ল্যামেশনের পড়াশোনা দেখেছি ইনফ্ল্যামেটরি মেডিয়েটরগুলো ইনফ্ল্যামেশনের বিভিন্ন ফেজকে কন্ডাক্ট করে, তাই না? তো কিন্তু ইনফ্ল্যামেটরি মেডিয়েটরের মধ্যে একটা পড়ছিলাম আমরা মনে পড়ে কিনা? হ্যাঁ? আপনার হচ্ছে যে লিপোক্সিন, হ্যাঁ? এটা একটা। তারপর হচ্ছে আপনার এই যে এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন E2, হ্যাঁ? গ্রোথ ইনহিবিটরের মধ্যে দেখেন অ্যাপারিন ইন্টারফেরন, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং অ্যাঞ্জিওপয়েডিন 2। অ্যাঞ্জিওপয়েডিন 1 আছে 2 আছে। 1টা হচ্ছে এনজিওজেনেসিসকে স্টিমুলেট করে, 2টা হচ্ছে ইনহিবিট করে। অর্থাৎ হিলিংটাকে ডিলে করাবে। আর প্রোস্টাগ্ল্যান্ডিনের মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 যেটা, ঠিক আছে? E2 হচ্ছে গ্রোথ ইনহিবিটর। গ্রোথ ফ্যাক্টরগুলোকে ইনহিবিট করে রাখে। এজন্য এটা হচ্ছে হিলিংটাকে ডিলে করবে, এটা মনে রাখবেন। সো গ্রোথ ফ্যাক্টরকে ইনহিবিট করে রাখে এরকম দুটো জিনিসের নাম মনে রাখবেন। একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E2
আর হচ্ছে অ্যাঞ্জিওপয়েডিন 2 জাস্ট এই দুটো শব্দকে রাখবেন, আর কিছু করতে হবে না। আমাদের মেইন পড়াগুলো হচ্ছে পরে 8 নাম্বার পেজে যেখানে আছে কোলাজেন। ঠিক আছে? যেমন এইটা একটা আপনার হচ্ছে যে একটা তৈরি হয়েছিল এখান থেকে নিয়ে পর্যন্ত আমরা একটা ফ্ল্যাপ তুলছিলাম এই পর্যন্ত। কিন্তু যখন আমি আবার জায়গায় নিয়ে আসলাম, আসার পরে কি হলো, এটা সেম টাইপ অফ সেল, এখানে কিন্তু ম্যাসিভ কোনো টিস্যু ইনজুরি আমরা করিনি। ঠিক আছে? কিন্তু এই জায়গাটা দেখেন, এই উনটা যখন হিল হবে তখন ডেফিনিটলি এটাকে কি আমরা প্রাইমারি ক্লোজ করতে পারবো, এখান থেকে এখানে সেলাই দিতে পারবো? পারবো না, তাই না? তখন আলটিমেটলি এটা কিভাবে হিল হবে? এটা হিল হওয়ার সময় একটা সেকেন্ডারি প্যাটার্নে হিল হবে। আমরা এটাকে ড্রেসিং করব, করতে একসময় এখানে হিল। কিন্তু এখানে দেখেন একটা পোর্শনের মধ্যে এই যে গ্রানুলেশন টিস্যু আছে, দেখছেন? কিন্তু আবার কিছু জায়গায় স্লাফ আছে। যে জায়গাগুলোতে স্লাফ আছে, ইট ইন্ডিকেটস এই জায়গাতে হিল হচ্ছে না। বাট এই স্লাফটাকে উঠে ফেলার পর নিচে আপনি গ্রানুলেশন টিস্যু পান এরকম, তাহলে বুঝতে হবে এটা নিচ থেকে আসলে হিল হচ্ছে। এগুলো আসলে পেরিফেরি থেকে হিল হয়, মার্জিন থেকে হিল হয়। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই উনটা এটাকে আমরা বলতেছি হচ্ছে এই যে ফাইব্রোসিস যেখানে হবে। এই ধরনের উনটা কি হবে? ওই যে স্কার টিস্যু ফর্মেশন হবে, ফাইব্রোসিস হবে। কিন্তু আগে যেটা দেখালাম সেখানে কি হবে? সেখানে হচ্ছে আপনার রিজেনারেশন হবে। এটা আমরা অলরেডি বলে ফেলেছি কোথায় কোন ধরনের এপিথেলিয়াম আছে, সেল আছে, জি0 কোনটা থাকে, নন ডিভাইডিং সেল বলছি, এটা হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, নিউরন, কার্ডিয়াক মাসল এবং স্কেলেটাল মাসল। ওকে, এবার আসি আমরা আমাদের নেক্সট যেটা বলছিলাম 8 নাম্বার পেজ, কোলাজেন। কোলাজেনটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় প্রশ্ন আসে। সবার আগে দেখেন প্রোডিউস বাই ফাইব্রোব্লাস্ট, আপনি এই পয়েন্টগুলো সব দেওয়া আছে। কোলাজেনগুলো তৈরি হয় যে সেল দ্বারা, আমরা হিস্টোলজিতে পড়ার কথা যে ফাইব্রোব্লাস্ট সেল হচ্ছে আমাদের মেইন কোলাজেনটা তৈরি করে। কারণ টিস্যুর মধ্যে যে সেলগুলো থাকে সেখানে মোস্ট অ্যাবান্ডেন্ট সেলের নাম হচ্ছে ফাইব্রোব্লাস্ট সেল, এবং সেখানে যে ফাইব্রোব্লাস্ট সেল যে জিনিসটা তৈরি করে সেটা হচ্ছে কোলাজেন। 3 ধরনের ফাইবার আছে, কারণ টিস্যু ফাইবার, একটা হচ্ছে কোলাজেন ফাইবার, রেটিকুলার ফাইবার আর হলো ইলাস্টিক ফাইবার। তো এর মধ্যে কোলাজেন ফাইবারের পরিমাণটাই সবচেয়ে বেশি। কোলাজেন জিনিসটা আসলে কি? এটা একটা ট্রিপল হেলিক্যাল স্ট্রাকচার। আমরা যদি দেখি এটাকে আরো মাইক্রোস্কোপিক্যালি যদি দেখি আমরা এরকম হয়। ঠিক আছে? 3টা হেলিক্স দেখেন, 1 2 3টা। ডিএনএ যেরকম ডাবল হেলিক্যাল, ঠিক আছে? আর এটা হলো ট্রিপল হেলিক্যাল, আরেকটা হেলিক্স যুক্ত হয়েছে। এই ট্রিপল হেলিক্যাল স্ট্রাকচারগুলো হচ্ছে কোলাজেনে থাকে। ঠিক আছে? এবং সেখানে যদি আমরা আরো মাইক্রোস্কোপিক্যালি দেখি সেখানে বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিড, কোলাজেন একটা প্রোটিন, তাই না? সবচেয়ে অ্যামাইনো অ্যাসিড থাকবে। মোস্টলি যে অ্যামাইনো অ্যাসিড থাকে সেটা হচ্ছে গ্লাইসিন। মোস্টলি অ্যামাইনো অ্যাসিড সেটা কি? গ্লাইসিনটা থাকে। ঠিক আছে? তো এটা একটা ট্রিপল হেলিক্যাল স্ট্রাকচার। এখানে যেটা কি বলছে দেখেন যে এটা একটা কম্পোজ অফ 3 মানে সেপারেট পলিপেপটাইড চেইন, যেগুলো হচ্ছে ট্রিপল হেলিক্স, রোপ লাইক দড়ির মতো, এবং সেগুলো হচ্ছে ব্রাঞ্চেস ব্রেডেড, একটার সাথে আরেকটার সাথে কোরিলেশন আছে। মানে প্রত্যেকটা ফাইবারের সাথে একটা ফাইবারের সাথে আরেকটা ফাইবারের কি আছে, মাঝখানে ব্রাঞ্চিং আছে। এখানে যদি আমি আরো সূক্ষ্মভাবে তাকাই এটা মানে বুঝতে পারবেন আপনারা, যেরকম ব্রাঞ্চিং প্যাটার্ন থাকে কোলাজেন ফাইবারগুলোর মধ্যে। ঠিক আছে? হ্যাঁ, একটা সাথে আরেকটা, এখানে দেখেন এটার সাথে আবার একটা কমিউনিকেশন আছে, এটার সাথে আবার একটা কমিউনিকেশন আছে। এটাকে বলা হয় ব্রাঞ্চিং প্যাটার্ন। ঠিক আছে? ব্রাঞ্চ বা ব্রেডেড এই টার্মটা। ঠিক আছে? এই পর্যন্ত মোটামুটি 30 ধরনের কোলাজেন আমরা দেখতে পেয়েছি। তার প্রত্যেকটা কোলাজেনে যেটা দেখা গেছে কোন অ্যামাইনো অ্যাসিডের পরিমাণটা বেশি, গ্লাইসিন। এই শব্দগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, আপনাদের শীটে শব্দ আছে। গ্লাইসিন পরিমাণটা হচ্ছে সবচেয়ে বেশি থাকে অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে। ওকে, তো এটা হচ্ছে কথা প্রথম। এরপর আসেন কোলাজেনের টাইপস। কোলাজেন হচ্ছে আসলে দুটো টাইপ, বেসিক টাইপ, একটা হচ্ছে ফিব্রিলার কোলাজেন, যেখানে কোলাজেনগুলো ইন্টারলিংকড হাইড্রোজেন বন্ড দিয়ে লাগানো আছে আরেকটা, সেগুলোকে বলা হয় ফিব্রিলার কোলাজেন। আর এফিব্রিলার যেখানে এরকম আলাদা বন্ডিং নাই। ফিব্রিলার কোলাজেনগুলো সাধারণত 1 2 3 টাইপ 1 2 3 যেটা বা টাইপ 5, এগুলো হচ্ছে কি ফিব্রিলার কোলাজেন। জাস্ট প্রথম লাইনটা রাখবেন 1 2 3 5, এগুলো ফিব্রিলার কোলাজেন, এবং এগুলো তৈরি করতে কয়েকটা কম্পোনেন্টের কথা দেওয়া আছে, লাইসোল অক্সিডেজ, তারপর হচ্ছে আপনার অক্সিজেন লাগবে, একটা এনজাইম, অক্সিজেন ছাড়া তো আসলে কিছুই হবে না, অক্সিজেন লাগবেই বডিতে। মিনারেলের মধ্যে 3টা মিনারেল, কি কি মিনারেল আছে? আয়রন, কপার এবং জিঙ্ক। এগুলো হিলিং এর জন্য বা কোলাজেন ফর্মেশনের জন্য ইম্পর্টেন্ট। আপনাদের শীটে জিঙ্ক লেখা নাই, জিঙ্কটা একটু লিখে রাখবেন। জিঙ্ক অলসো হেল্পস ইন কোলাজেন সিনথেসিস, জিঙ্ক ফিঙ্গার তৈরি করার মাধ্যমে। এই হচ্ছে কথা। এরপর ডোন্ট ফরগেট যে একটা কথা লেখা আছে যে টেনসাইল স্ট্রেংথ অফ দ্য ফিব্রিলার কোলাজেন, যেটা রেডিয়াল ক্রস লিঙ্কিং কথা আমরা বলছিলাম, এটা মূলত ভিটামিন সি এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে আরেকটা নিউট্রিশনাল ফ্যাক্টর এখানে পাইলাম আমরা, এটা হচ্ছে ইনফিনিটি স্টার কথা। ঠিক আছে? যে এখানে কি লাগে, কোন ভিটামিনটা লাগে কোন হিলিং এর জন্য। খুবই সিম্পল মানে অ্যানসার আই নো, বাট এর পরীক্ষা আসে কি আসবে যে আপনার ভিটামিন কোন ভিটামিনটা আপনার হিলিং এর জন্য ইম্পর্টেন্ট। সো দিস ইজ ভিটামিন সি, নো ডাউট। ঠিক আছে? সো ভিটামিন সি, ডিপেন্ড অন দ্য ভিটামিন সি, ইনফিনিটি স্টার, এটা দাগ দিয়ে রাখেন। এরপরে দেওয়া আছে মেজর টাইপস অফ কোলাজেন। এটা আপনারা বিভিন্ন জায়গায় পড়েছেন, অর্গানোটমি, হিস্টোলজি, এই জায়গাগুলোতে পড়েছেন। মেজর টাইপ অফ কোলাজেন এটাকে খুব সিম্পলি মনে রাখতে হবে। এভাবে বইতে যেভাবে দেওয়া অনেক ডিটেইলসে দেওয়া, এত কিছু মনে রাখার দরকার নেই। সিম্পলি কিভাবে? যেমন টাইপ 1 কোলাজেন কোথায় থাকে? টাইপ 1 কোলাজেন থাকে হচ্ছে আপনার যত হার্ড স্ট্রাকচার আছে বা টাফ স্ট্রাকচার আছে, এভাবে মনে রাখলে আপনি মনে রাখতে পারতেছেন। তাহলে হার্ড স্ট্রাকচার কি আছে? বোন, টিথের প্রত্যেকটা স্ট্রাকচার টাইপ 1 কোলাজেন সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে? তারপরে কি আছে? এনামেল, এনামেল তো থাকে না, এনামেল তো ইনঅর্গানিক, মেইনলি অর্গানিক তেমন কিছু নাই। তারপরে হচ্ছে ডেন্টিন, সিমেন্টাম, পালপ, পেরিওডাল লিগামেন্ট, সিমেন্ট যা আছে সবই টাইপ 1। বোন বললাম, মাসল, ফাসা, টেন্ডন, অ্যাপোনিউরোসিস, শীথ, সবকিছু টাইপ যত জিনিস আছে সবগুলোতে হচ্ছে টাইপ 1 কোলাজেন। তাহলে মুখস্থ করার দরকার পড়তেছে না, শুধু স্কিনটা মনে রাখবেন। স্কিনের মধ্যে, স্কিন তো টাফ, হাত দিয়ে ধরলে বুঝতেছেন। ঠিক আছে? টাইপ 2 টা কোথায় থাকে? টাইপ 2 স্পেসিফিক্যালি একটা জায়গার জন্য ইম্পর্টেন্ট মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার এই যে কার্টিলেজ এবং ভিট্রিয়াস। কার্টিলেজ আরো কিছু থাকে, কিন্তু ভিট্রিয়াস হিউমারটা স্পেসিফিক, ভিট্রিয়াস হিউমার যেটা বা ভিট্রিয়াস বডি, এই জায়গাতে টাইপ 2 থাকে। টাইপ 3 টা মনে রাখবেন খুব সহজ, যেখানেই সফট মানে আপনার হচ্ছে স্মুথ মাসল, সেখানেই হচ্ছে টাইপ 3 কোলাজেন। ঠিক আছে? স্মুথ মাসল তাহলে কোথায় আছে? স্মুথ মাসল আছে হচ্ছে আমাদের ইন্টেস্টাইন, পুরো ইন্টেস্টাইন জুড়ে, ইসোফেগাস, লোয়ার স্টোমাক, তারপর ইন্টেস্টাইন পুরোটা। ঠিক আছে? এগুলোতে কি থাকে? স্মুথ মাসল। বডিতে যত ব্লাড ভেসেল আছে সেই জায়গাতে কি থাকবে? সেই জায়গাতে হচ্ছে আপনার স্মুথ মাসল থাকবে, তাই না? ব্লাড ভেসেলের টিউনিকা মিডিয়া কি দিয়ে তৈরি? স্মুথ মাসল দিয়ে তৈরি। তাহলে যদি বলি ব্লাড ভেসেলে টাইপ 3 কোলাজেন থাকে, অ্যাবসলিউটলি রাইট। ঠিক আছে? এভাবে আপনাকে মনে রাখতে হবে। তাহলে টাইপ 3 কোলাজেন কোথায় থাকে এটা মনে রাখা সহজ সূত্র হচ্ছে এটাই, যে যত জায়গায় স্মুথ মাসল আছে তত জায়গায়। আর একটা জিনিস আপনাকে এক্সট্রা মনে রাখতে হবে, সেটা হচ্ছে গ্রানুলেশন টিস্যু। আমরা একটু পরের পেজে যে পড়া, সেটা হচ্ছে গ্রানুলেশন টিস্যু। গ্রানুলেশন টিস্যুর মধ্যে যখন হিলিং হচ্ছে তখন গ্রানুলেশন টিস্যুর মধ্যে যে কোলাজেনটা থাকে সেটা হচ্ছে টাইপ 3 কোলাজেন। ঠিক আছে? গ্রানুলেশনটাতে কি থাকে? টাইপ 3 কোলাজেন থাকে, এটা একটু মনে রাখবেন। কারণ ওখানে প্রচুর পরিমাণে নতুন ব্লাড ভেসেল তৈরি হয়, নিউ অ্যাঞ্জিওজেনেসিস হয়। অ্যাঞ্জিওজেনেটিক ভেসেলগুলোতেও সেই একই কথাবার্তা, টিউনিকা মিডিয়া লেয়ারে কি থাকবে? ডেফিনিটলি আপনার এই টাইপ 3 কোলাজেন থাকবে। টাইপ 4 এ আসি। টাইপ 4 টা হচ্ছে এফিব্রিলার কোলাজেন। টাইপ মানে এফিব্রিলার কোলাজেনের মেইন ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে টাইপ 4, এবং এটা ওয়ান এন্ড অনলি একটা জায়গায় মনে রাখবেন, সেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। আমাদের যে সেল মেমব্রেন, মানে কি বলে, সেল যেটা লেয়ারটা থাকে, বেসাল সেল লেয়ার, বেসাল সেল লেয়ার নিচেই হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, তাই না? এই বেসমেন্ট মেমব্রেনগুলোতে হচ্ছে আমাদের কি থাকবে? অবশ্যই টাইপ 4 কোলাজেন থাকবে। ঠিক আছে? এই টাইপ 1 2 3 4 টাই বেসিক্যালি লাগে, আর বাকিগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। আর যেটা একটু আলাদা করে মনে রাখতে পারেন সেটা হচ্ছে স্কিনে কোনটা 1 3 4 7 13 47 এভাবে মনে রাখতে পারেন। আর ব্লাড ভেসেল 358। ঠিক আছে? এইভাবে মনে রাখতে পারেন। তাহলে শুধু দুইটা জায়গায় স্পেসিফিক্যালি আপনি আলাদা করে দেখবেন, সেটা হচ্ছে স্কিন আর ব্লাড ভেসেল। আর ওরাল অ্যানাটমিতে আপনাকে এই ডেন্টিন, সিমেন্টাম এগুলোতে কি কি থাকে সেগুলো জানতে হবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের কোলাজেন সম্পর্কিত কথাবার্তা। এখন চলে আসে গ্রানুলেশন টিস্যু। গ্রানুলেশন টিস্যু কথাটার শিরোনামের নিচে একটা কথা লেখা আছে, ইজ দ্য হলমার্ক অফ হিলিং। তাহলে হিলিং এর হলমার্ক হচ্ছে গ্রানুলেশন টিস্যু। অর্থাৎ হিলিং হইতেছে মানে সেখানে গ্রানুলেশন টিস্যু অবশ্যই থাকবে। এটা ওপেন উন্ড হোক, ক্লোজ উন্ড হোক, যেই উন্ডি হোক না কেন, আপনার গ্রানুলেশন টিস্যু আসলেই বুঝতে হবে ইটস গোইং টু হিল। সেটাকে আমরা হিলিং আলসার বলি। ঠিক আছে? গ্রানুলেশন টিস্যু না আসলে সেটাকে আমরা কি বলি? নন হিলিং আলসার। আর আসলে বলি হচ্ছে হিলিং আলসার। ঠিক আছে? এইজন্যই এই টার্মটা ইউজ করি আমরা। তো গ্রানুলেশন টিস্যু কি? আমরা একটা ছবি দেখাচ্ছিলাম, লাইক দিস ওয়ান, দিস ইজ আ পায়োজেনিক গ্রানুলোমা। পায়োজেনিক গ্রানুলোমা ইটসেলফ আ গ্রানুলেশন টিস্যু অ্যাকচুয়ালি। শুধু উপরে একটা কভারিং থাকে স্কোয়ামাস এপিথেলিয়ামের, কিন্তু এই পুরোটাই হচ্ছে বেসিক্যালি কি? গ্রানুলেশন টিস্যু। ঠিক আছে? এবং আমরা পায়ের যে ছবিটা দেখাচ্ছিলাম সেখানে দেখছিলাম গ্রানুলেশন টিস্যুর ছবি।
তাই না? এই যেমন এটাতে গ্রানুলেশন টিস্যু তৈরি হবে এরকম একটা অবস্থা আছে। সো গ্রানুলেশন টিস্যু আসলে কি? এটা হচ্ছে যে আমরা যদি ছবি দেখি বা যারা আমরা বিভিন্ন এক্সপোজার পেয়েছি আপনার হচ্ছে যে হিলিং এর খুব সহজেই বুঝতে পারবো আসলে গ্রানুলেশন টিস্যুটা কি। যেটা এখানে দেখাচ্ছিলাম। দিস ইজ গ্রানুলেশন টিস্যু। ঠিক আছে? পিঙ্ক কালারে দেখেন গ্রানুলার একটা অ্যাপিয়ারেন্স, শাইনি একটা অ্যাপিয়ারেন্স। এখানে ধরলেই টাচ করলেই ব্লিডিং হবে এরকম একটা জায়গা। হ্যাঁ? এটাই হচ্ছে গ্রানুলেশন টিস্যু। ওকে? এই পিঙ্ক কালার, তারপর হচ্ছে শাইনি, গ্রানুলার অ্যাপিয়ারেন্স, তারপর হচ্ছে টাচ অন ব্লিড এবং এখানে কিন্তু পেইনলেস। এখানে কোনো পেইন থাকবে না। বাট এটা আবার রেজিস্ট্যান্ট টু ইনফেকশন। এজন্য এটা হিলিং এর ইন্ডিকেটর। এখানে কিন্তু কোনো ইনফেকশন হবে না। কেন? কারণ এই জায়গার মধ্যে উপরে WBC এর একটা কোটিং আছে, মনোসাইটের একটা ম্যাক্রোফেজের একটা কোটিং আছে। এজন্য এটাকে রেজিস্ট্যান্ট টু ইনফেকশন বানায় রাখছে। ঠিক আছে? এবং এই গ্রানুলেশন টিস্যু কিন্তু আস্তে, আস্তে পেরিফেরি থেকে আস্তে, আস্তে আপনার হিল হবে এই জায়গাগুলো থেকে। ঠিক আছে? তো এটা হচ্ছে এখানে ইম্পোর্টেন্ট পয়েন্ট। তাহলে এখন আমরা যদি বলি হোয়াট আর দ্য কম্পোনেন্ট বা হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক গুলো দেখি, তারপর আমরা কম্পোনেন্টে যাব। সো ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রানুলেশন টিস্যু কি হবে? একটা হচ্ছে যেটা পিঙ্ক কালার যেটা আমরা বলছিলাম সেটা দাগান, এটা টুইস্টার পিঙ্ক কালারের সফট গ্রানুলার অ্যাপিয়ারেন্স দেখতে কিছুটা সময় ইডিমাটাস মনে হয়, ইজিলি ব্লিড অন টাচ, ইনসেনসিবল কারণ নার্ভ সাপ্লাই নেই, ইনফেকশন রেজিস্ট্যান্ট এবং সিন বিনিয়ার দ্য স্ক্যাব। স্ক্যাব মানে হচ্ছে স্কিন উন্ডের ক্ষেত্রে দেখবেন অনেক সময় একটা মানে যেখানে উন্ড হয় সেখানে দেখবেন একটা মানে শুকনা একটা কিছু আছে, তাই না? সেটাকে উঠাই ফেললে নিচে দেখা যায় লাল একটা জিনিস বের হয়েছে, নিচে একটা গ্রানুলেশন টিস্যু, আর উপরে যেটা আপনি উঠাই ফেললেন এটাকে বলে স্ক্যাব। স্ক্যাবটা হচ্ছে বেসিক্যালি যে ক্লটটা ফর্মেশন হয় ওই ক্লটটা ডিহাইড্রেটেড হয়ে শুকনা হয়ে যায়। ঠিক আছে? ওই শুকনা ক্লটটাকে বলা হয় স্ক্যাব অ্যাকচুয়ালি। সো এটাই বলছে সিন বিনিয়ার দ্য স্ক্যাব। আর হচ্ছে প্রগ্রেসিভলি ইনভেড দ্য সাইট অফ ইনজুরি, আস্তে আস্তে সাইট থেকে ইনভেড করে আসে। আর কতটুকু গ্রানুলেশন টিস্যু তৈরি হবে এটা ডিপেন্ড করে হচ্ছে কিছুর উপর, যে কত বেশি ইনফ্লামেশন হয়েছে, কত বড় উন্ড হয়েছে, মানে সাইজ অফ দ্য টিস্যু ডিফেক্ট, হ্যাঁ, এটার উপর ডিপেন্ড করতেছে। ওকে? সো গ্রানুলেশন টিস্যুর এই পড়াগুলো একটু মনে রাখবেন। তাহলে গ্রানুলেশন টিস্যুর ভিতরে কি আছে সেটাতে আসি। গ্রানুলেশন টিস্যু হচ্ছে কি একটা কানেক্টিভ টিস্যু কম্পোনেন্ট। আমরা যদি এভাবে পড়ি তাহলে খুব সহজে মনে থাকবে। দেখেন হিস্টোরিতে আপনি পড়েছেন কানেক্টিভ টিস্যু কি জিনিস এবং কানেক্টিভ টিস্যুতে কি কম্পোনেন্ট থাকে একটু মনে করার চেষ্টা করেন। ঠিক আছে? কিছু সেল থাকে, মেইন কম্পোনেন্ট হচ্ছে দুইটা, সেল আর এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। তাই না? সেল আর এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। সেলের মধ্যে কি কি সেল আছে? কানেক্টিভ টিস্যুর মধ্যে মেইন সেলটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট সেল। মেইন সেলটা কি? ফাইব্রোব্লাস্ট সেল। তারপর হচ্ছে বাকি যে সেলগুলো আছে সেগুলো হচ্ছে বেসিক্যালি অন্য জায়গা থেকে আসা ব্লাডের সেল। ঠিক আছে? আর কিছু আছে টিস্যু সেল, কিছু আছে ব্লাডের সেল। তাহলে এই যে সেলগুলো আছে, হ্যাঁ? তো তার মধ্যে হচ্ছে যে আপনার ফাইব্রোব্লাস্টের কথাই আপনি মেইনলি মনে রাখবেন। আর বাকি সব হচ্ছে WBC সেল, ব্লাডের সেলগুলো। ঠিক আছে? এবার আসেন এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের দুইটা কম্পোনেন্ট আছে। হ্যাঁ? এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স মানে সেলের বাইরে। সেখানে আছে ফাইবার আর হলো গ্রাউন্ড সাবস্টেন্স। ফাইবার আর গ্রাউন্ড সাবস্টেন্স। ফাইবার হচ্ছে তিনটা, কোলাজেন, রেটিকুলার, ইলাস্টিক। আর এরপর হলো গ্রাউন্ড সাবস্টেন্স। গ্রাউন্ড সাবস্টেন্স আবার দুই রকম, গ্লাইকোসামিনোগ্লাইকানস আর প্রোটিওগ্লাইকানস। হ্যাঁ? এগুলো হচ্ছে কানেক্টিভ টিস্যুর ওভারঅল কম্পোনেন্ট। গ্রানুলেশন টিস্যু একটা কানেক্টিভ টিস্যু, তাই না? তাহলে এখানে আপনার সেল, মেইন সেল কি থাকবে? ফাইব্রোব্লাস্ট। ওকে? এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স থাকবে। সেখানে ফাইবার হচ্ছে কোলাজেন ফাইবার, মেইনলি কোলাজেন ফাইবার। কোন টাইপ থাকবে যেটা আমরা একটু আগে বলছি টাইপ 3 থাকবে। কোলাজেন কোনটা? টাইপ 3 থাকবে। বাকি সব দেখেন ব্লাডের সেল। বাকি সব দেখেন ব্লাডের সেল কি আছে? মেইন সেল হচ্ছে এখানে বলছিলাম ম্যাক্রোফেজ, মনোসাইট থাকে, উপরে একটা গ্রানুলেশন টিস্যু কোটিং থাকে এন্ড মোস্ট ইম্পোর্টেন্ট সেলুলার কনস্টিটিউয়েন্ট হচ্ছে এটাই। হ্যাঁ? এই হচ্ছে কোলাজেন তৈরি করতেছে আর সে হচ্ছে মূলত ডিফেন্স দিচ্ছে ওই জায়গাটাকে। ঠিক আছে? তাহলে বাকি সেলগুলো দেখেন সব ব্লাডের সেল, নিউট্রোফিল, টিস্যু মাস সেল, আরবিসি, লিম্ফোসাইট, প্লাজমা সেল, ইওসিনোফিল, প্লাটেলেট যদি যোগ করেন কোনো অসুবিধা নেই। মানে সব ব্লাডের সেল এখানে থাকতেছে। আর এই সব কিছু খাওয়ানোর জন্য সেখানে নতুন করে কিছু ব্লাড ভেসেল তৈরি হচ্ছে, এনজিওজেনেটিক নতুন ব্লাড ভেসেল। ঠিক আছে? এই হচ্ছে কম্পোনেন্ট অফ গ্রানুলেশন টিস্যু। সো জাস্ট বেসিক যদি ধরে রাখেন আপনি এমনি মনে রাখতে পারবেন এটা কি আছে না আছে। যেখানে মেইনলি সেল হচ্ছে ফাইব্রোব্লাস্ট আর হচ্ছে ফাইবার হচ্ছে কোলাজেন টাইপ 3 এবং এদেরকে খাওয়ানোর জন্য কিছু ব্লাড ভেসেল থাকবে আর বাকি সব হচ্ছে ব্লাডের সেল। ব্লাডের সেল মধ্যে কোনটা বেশি ইম্পোর্টেন্ট? মনোসাইট সবচেয়ে ইম্পোর্টেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের কি গ্রানুলেশন টিস্যুর কন্টেন্ট। তবে কোন অথর বলে এখানে প্লাটেলেট থাকেই না। প্লাটেলেটের পরিমাণ একদমই নীল। হ্যাঁ? তারপরে হচ্ছে আপনার এই বেসোফিল থাকেই না। হ্যাঁ? তবে এগুলো নিয়ে আছে বাট আপনাদের সেটাও কিন্তু এটাই লেখা আছে। কোন প্লাটেলেট নাই, কোন বেসোফিল নাই। হ্যাঁ? তারপর হচ্ছে আরেকটা সেল আছে সেটা হচ্ছে এপিথেলিয়াল সেল যেটা হচ্ছে ক্রনিক গ্রানুলোমাটাস ইনফ্লামেশন থাকে। সে ধরনের কোন সেল এখানে থাকতেছে না। ঠিক আছে? তাহলে এই পয়েন্টগুলো একটু পড়বেন। একটা হচ্ছে গ্রানুলেশন টিস্যুর কম্পোনেন্ট মার্চ 24 এর রেসিডেন্সি আসছিল। ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রানুলেশন টিস্যু টুইস্টার দিয়ে একটু দাগ দিয়ে রাখবেন। ঠিক আছে? পরীক্ষা যেটা সবচেয়ে বেশি আসে হচ্ছে এই পেজের একদম নিচে মাস্ট টু নো লেখা আছে গ্রানুলেশন টিস্যু ফাউন্ড ইন। ঠিক আছে? তো এটা হচ্ছে ইনফিনিটি স্টার। ওকে? গ্রানুলেশন টিস্যু কোথায় পাওয়া যায়? এটা অনেকবার পরীক্ষা আসে। মার্চ 25, জানুয়ারি 25 পার্ট 1 এগুলো পরীক্ষায় মানে রিসেন্ট বললাম আরকি। এর আগে অনেক আসছে অনেক। সো এটা ইনফিনিটি স্টার কোথায় পাওয়া যায়? এক নম্বরে হচ্ছে যেকোনো উন্ডেরই সেটা ট্রমাটিক উন্ড হোক, সার্জিক্যাল উন্ড হোক, যেভাবেই উন্ড হোক না কেন একটা হিলিং হওয়ার সময় গ্রানুলেশন টিস্যু হবে। একটা আলসার, একটা সাইনাস, একটা ফিস্টুলা এই জায়গাগুলোতে হিল যখন হবে তখন অবশ্যই গ্রানুলেশন টিস্যু হয়েই হিল হতে হবে। একটা অ্যাবসেস হইছে, আমরা ইনফরমেশন বলছি অ্যাবসেস মানে লোকালাইজ কালেকশন অফ পাস, যেখানে পাঁচটা ফর্মেশন হইছে এই জায়গাতে গ্রানুলেশন টিস্যু হবে না। কিন্তু অ্যাবসেসের যে পেরিফেরি ওয়ালটা সেখানে তো নরমাল কানেক্টিভ টিস্যু সেল আছে, তাই না? তো এই জায়গাগুলো থেকে আস্তে আস্তে গ্রানুলেশন টিস্যু তৈরি হয়ে চারদিক থেকে তৈরি হয়ে এই অ্যাবসেসের জায়গাটা ভরাট হবে। ঠিক আছে? ফাইব্রোসিস হবে আস্তে আস্তে। ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাবসেস। অ্যাবসেসের সেন্টারে কিন্তু গ্রানুলেশন টিস্যু থাকে না, পেরিফেরিতে থাকে। পেরিফেরি থেকে আস্তে আস্তে সেন্টারের দিকে আসে। ঠিক আছে? ওয়াল অফ দ্য অ্যাবসেস বলবে। হ্যাঁ? পাইজনিক গ্রানুলোমা, ফিস্টুলা, সাইনাস, ট্রাক, আলসার বলছিলাম। আমরা যে পাইজনিক হচ্ছে আমাদের ডেন্টালের পলিপ, পাল্পের ভিতরে যে পলিপ হয়, ক্রনিক হাইপারপ্লাস্টিক পালপাইটিস যেটাকে বলে। পলিপ যেটা, পলিপ কিছুই না অ্যাকচুয়ালি এটা গ্রানুলেশন টিস্যু। ঠিক আছে? তো এই টার্মগুলো একটু খেয়াল রাখতে হবে। এটা পরীক্ষা অনেকবার আসে। আপনাদেরকে কনফিউজ করার জন্য কিছু অপশন দেয় কোথায় থাকে না। ঠিক আছে? তো এটা হচ্ছে যে ডান পাশে লিখে দিছে। মানে এটা জাস্ট আপনাকে মনে রাখার মানে মুখস্থ করার জন্য না। এটা জাস্ট হচ্ছে যে দেখাইছে পরীক্ষায় এই অপশনগুলো থাকে আরকি আপনাকে কনফিউজ করার জন্য। সেটা কি? ওই যে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন আমরা ইনফ্লামেশন ক্লাসে বলেছি। গ্রানুলোমাটাস ইনফ্লামেশনে কি থাকবে না? কোনো গ্রানুলেশন টিস্যু থাকবে না। ইনফেকশন যেখানে ইনফেকশন হইছে, নেক্রোসিস হইছে এই জায়গাতে কখনো কি থাকবে না? গ্রানুলেশন টিস্যু থাকবে না। স্কার হচ্ছে যেটা গ্রানুলেশন টিস্যু পরে হয়। মানে গ্রানুলেশন টিস্যুটা থেকেই আল্টিমেটলি স্কারে কনভার্ট হয়। যেখানে স্কার হয়ে গেছে সেখানে তো গ্রানুলেশন টিস্যু দরকার নাই, তাই না? ওকে। আর এটা টিউমারের ভিতরে, টিউমার স্ট্রোমার মধ্যে কখনো কোনো গ্রানুলেশন টিস্যু পাওয়া যাবে না। দেখেন অনেক প্রশ্ন আসছে এগুলো থেকে। গ্রানুলেশন টিস্যু কোথায় পাওয়া যায়? আলসারে পাওয়া যাবে, সাইনাস ট্র্যাক্টে পাওয়া যাবে, স্কারে পাওয়া যাবে না। অ্যাবসেস বললে ফলস। কিন্তু যদি বলতে পেরিফেরি অথবা ওয়াল অফ দ্য অ্যাবসেস তাহলে নেক্রোসিস পাওয়া যায় না। ঠিক আছে? ওকে? সো দিস ইজ গ্রানুলেশন টিস্যু থেকে এতটুকু পড়লেই আমাদের হয়ে যাচ্ছে। আমরা চলে আসি হচ্ছে নেক্সট 11 নাম্বার পেজ কিউটেনিয়াস উন্ড হিলিং। কিউটেনিয়াস উন্ড হিলিং এর মধ্যে যদি আমরা বলি হিলিংটা বেসিক্যালি 3 রকম। টাইপস অফ উন্ড হিলিং দেখেন প্রথমেই দেওয়া আছে। উন্ড হিলিং ইজ অ্যাসিড বাই টাইপস অফ উন্ড হিলিং 3টা। একটা হলো প্রাইমারি, একটা সেকেন্ডারি, আরেকটা হচ্ছে ডিলাইট প্রাইমারি। ঠিক আছে? ডিলাইট প্রাইমারি আমাদের বইয়ে লেখা আছে অথবা টারশিয়ারি বলে এটাকে। তো এই 3 রকম ভাবে হিলিং হয়। প্রাইমারি হিলিং কি? যখন একটা উন্ড গ্যাপ তৈরি হয় যেটাকে আমরা ইনিশিয়ালি ক্লোজ করি, যখন একটা প্ল্যান্ড উন্ড এটা অ্যাপেন্ডিসেক্টমির জন্য ইনজেকশন ধরেন এখান থেকে এখানে নিয়ে আমরা কি করে দিই? এটাকে সেলাই করে দিলাম। ওকে? এই যে সেলাই করে দিলাম এটা হচ্ছে ইনিশিয়াল অ্যাপ্রোচে আমরা বন্ধ করে দিলাম। দিস ইজ কল্ড প্রাইমারি হিলিং। এটা কখন করি আমরা? যখন একটা কাট ইনজুরি হয় অথবা আমরা প্ল্যান্ট সার্জিক্যাল উন্ড তৈরি করি সেসব ক্ষেত্রে আমাদের এরকমটা হয়। ঠিক আছে? কিন্তু যেরকম যদি এরকম ল্যাসারেট একটা উন্ড থাকে, এব্রোথেব্রা একটা উন্ড থাকে যেটাকে আসলে ক্লোজ করা যাচ্ছে না, টেনে এনে এদিক সেদিক করেও সেটাকে আমরা ওপেন রেখে দিই এবং সেখানে ড্রেসিং দিই লম্বা সময় ধরে। ড্রেসিং দিতে এটা একসময় নিজে থেকে সুন্দর করে হিল হয়ে যায়। এটাকে বলে সেকেন্ডারি হিলিং। কিন্তু এরকম হলো যে আমরা হিলিং 2-3 দিন ড্রেসিং দিলাম। দেওয়ার পরে আস্তে আস্তে দেখা গেল যেমন এটাই চিন্তা করেন। এটা হচ্ছে ফেসের একটা উন্ড। এই উন্ডটা হচ্ছে আমরা ইনিশিয়াল অ্যাপ্রোচে ক্লোজ করছি।
তবে এটা আসলে ফেস ছাড়া অন্য কোথাও হলে ইনিশিয়াল অ্যাপোসিটাকে ক্লোজ করা যেত না, তাই না? কারণ ফেস একটু এক্সেপশনাল হিলিং এর ক্ষেত্রে ফেস এবং স্কাল্প এই অংশটা, হেড নেক অংশটার ক্ষেত্রে ভাস্কুলারিটি অনেক বেশি থাকে তো, যার কারণে আমরা খুব মানে ইজিলি যেকোনো কিছু করতে পারি। একদিন পরে আসলে দেখা যায় আমরা সুন্দর করে মানে ডেভেলপমেন্ট করে সেলাই দিয়ে দিতে পারি। কিন্তু হাতে পায়ে বা পেরিফেরাল অর্গানগুলোতে সেগুলোতে কিন্তু এত ভালো হিলিং না, ঠিক আছে? সেখানে আমরা এরকম ডার্টি উন্ড বা ল্যাসারেটেড উন্ড যেগুলো সেগুলো প্রাইমারি ক্লোজ করি, আমরা সেকেন্ডারি ক্লোজ করি, ঠিক আছে? কিন্তু এটা আমরা এটাকে প্রাইমারি করছিলাম। সো এটা হচ্ছে প্রাইমারি ইনটেনশন, ঠিক আছে? হিলিং বাই প্রাইমারি ইনটেনশন। এখানে যে হিলিং হবে এটা কি? হিলিং বাই প্রাইমারি ইনটেনশন হিলিং হবে, ঠিক আছে? এটা আসলে এটা হলো ডিলাইট প্রাইমারি করেছিলাম আমরা। এটা আসলে একদম মাস্টার পর্যন্ত পিছন পর্যন্ত কাটা ছিল। তো প্রথমে আসলে এই সেলাই দেওয়া হয়েছে। দেওয়ার 2 দিন পরেই এতটুকু অংশ খুলে গেছে, ডেইসেন্স হইছে। হ্যাঁ, হিলিং একটা কমপ্লিট আমরা একটু পরে করব। ডেইসেন্স ফাঁকা হয়ে গেছে। তো ফাঁকা হয়ে গেছে কিন্তু পিছনের অংশ সুন্দর মতো হিল হয়ে গেছে, সেলাই কেটে ফেলা হয়েছে। কিন্তু এই অংশটাতে ইনফেকশন হয়েছে, ডেইসেন্স হয়েছে। যার কারণে এটাকে আমরা ওপেন রেখে দিয়েছি। ওপেন রাখার কয়েকদিন পরে কিন্তু এই ছবি। মানে এটা ইমিডিয়েটলি না। এখানে সেলাই কাটার পরে এই অংশটাতে ড্রেসিং চলতেছে। দেখেন এখানে গ্রানুলেশন টিস্যু চলে আসছে মোটামুটি। তখন আমরা যখন দেখলাম যে গ্রানুলেশন টিস্যু আসছে এবং এটাকে সুন্দর করে টেনে ক্লোজ করা যাচ্ছে, তারপর আমরা ক্লোজ করে দিয়েছি। এটাকেই বলে ডিলাইট প্রাইমারি। যদি আমরা এটাকে ক্লোজ না করতাম, আস্তে আস্তে হিলিং মানে ড্রেসিং করতে করতে 1 মাস লাগতো হয়তো এটাকে পূর্ণভাবে হিল হইতে, ঠিক আছে? কিন্তু আমরা চিন্তা করলাম এখন যদি আমরা ক্লোজ করে রাখি তাহলে হয়তো 3-4 দিন 5 দিন পরে আমরা সুন্দর মতো পেশেন্টের হিল হয়ে যাবে। তারপর আমরা এটাকে সেলাই দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে ডিলাইট প্রাইমারি বা টারশিয়ারি হিলিং। দেখেন জাস্ট স্টিচ দেওয়ার পরে 1 সপ্তাহের মধ্যেই পেশেন্ট সুন্দর করে হিল হয়ে গেছে, ঠিক আছে? গুড আউটকাম, রাইট? সো এই পেশেন্টের ফার্স্ট যখন আসছিল এটা মানে একটা ছিল। মানে আপনার যে মানে কি বলে, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা বিশাল কার্টুন ছিল, পুরো মাস্টার পর্যন্ত এক্সপোজ ছিল, নেক পুরো এক্সপোজ ছিল। সেটা আলটিমেটলি দেখেন এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে, এইখান থেকে নিয়ে এখান পর্যন্ত পুরোটা, ওকে? পুরোটাই সুন্দর মতো মিলে গেল, ওকে? এবং এটা খুব ভালো জিনিস হচ্ছে এই ছেলেটা এত সুন্দর জোনে হয়েছে, এটা পরে বোঝা যাচ্ছিল না যে এখানে একটা কিছু হয়েছিল ওই যে বিয়ার মানে আপনার দাড়ির কারণে, ওকে? সো আমরা যেটা বুঝলাম যে একটা হচ্ছে হিলিং বাই প্রাইমারি ইনটেনশন আর সেকেন্ডারি ইনটেনশন আর ডিলাইট ইনটেনশন, ঠিক আছে? তো কোনটার ক্ষেত্রে কি হবে এখন আমরা সেটা যদি বলি। প্রাইমারি ইনটেনশনে যদি আমি হিল হতে দেখি সেখানে কি হলো যে সেখানে ইনফ্লামেশন কম হলো, আমি সেলাই দিয়ে দিলাম সুন্দর মতো, ইনফ্লামেশন কম, গ্রানুলেশন টিস্যু এত বেশি দরকার হচ্ছে না, উন্ডের কোনো কন্ট্রাকশন হচ্ছে না, মার্জিনগুলো খুব সুন্দর করে মিলে গেল, অ্যাপোজ হয়ে গেল, হ্যাঁ? তারপর হচ্ছে টিস্যু ড্যামেজ খুবই কম, ব্লিডিং নাই, হিল হচ্ছে তাড়াতাড়ি, স্কারও খুব কম, ইনফেকশন নাই, ওকে? সেকেন্ডারি হলো জাস্ট উল্টাটা, ইনফ্লামেশন বেশি, গ্রানুলেশন টিস্যু বেশি, এক্সুডেশন বেশি, কন্ট্রাকশন হতে পারে, ডেইসেন্স হতে পারে, মানে আপনার হচ্ছে হিল সময় লাগবে, বড় স্কার তৈরি হবে, ইনফেকশন হতে পারে। তো সবই হলো উল্টা, জাস্ট প্রাইমারি সেকেন্ডারি, বাট দিস বক্স ইজ ইনফিনিটি স্টার। এটা থেকেও পরীক্ষা অনেকবার প্রশ্ন আসছে। প্রাইমারি সেকেন্ডারি হিলিং এর মধ্যে ডিফারেন্স, ওকে? সব ফ্যাকাল্টির জন্য রেসিডেন্সি পার্ট 1 ডিপ্লোমা সবার জন্য ইম্পর্টেন্ট, ওকে? সো এই জায়গাটা আমরা দেখব যে আপনার এই 2 রকম হিলিং এর মধ্যে কি ডিফারেন্স, এটা আপনাদের পেজে দেওয়া আছে। 11 নম্বরে দেখেন ফেজ অফ উন্ড হিলিং। ফেজ অফ উন্ড হিলিং এর মধ্যে দেখেন এটা হচ্ছে যে 11 নম্বর পেজের একদম নিচে উন্ড হিলিং এর 3টা ফেজ আছে। একটা হচ্ছে ইনফ্লামেটরি ফেজ বা ডেমোলিশন ফেজ, তারপর প্রলিফারেটিভ বা রিজেনারেটিভ ফেজ, আর হচ্ছে ম্যাচুরেশন ফেজ বা রিমডেলিং ফেজ। এটা খুবই গুরুত্বপূর্ণ বোঝার জন্য, ঠিক আছে? পার্ট 1 এ ডিরেক্টলি প্রশ্ন কম আসে, বাট এটা বুঝতে হবে আপনাকে, খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? আমরা এখন এটা গুরুত্বপূর্ণ পড়া যাচ্ছি, যেটা আপনাকে বুঝে পড়তে হবে, ঠিক আছে? পরীক্ষার প্রশ্ন দিয়ে সবকিছুকে চিন্তা করা যাবে না। কিছু জিনিস আপনাকে বোঝার জন্য, জানার জন্য খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এরকম একটা টপিক। ওকে, 3টা ফেজ বললাম আমরা। 3টা ফেজের মধ্যে আসেন ইনফ্লামেটরি ফেজ সবার আগে। ইনফ্লামেটরি ফেজ বা ডেমোলিশন ফেজ, এটা হচ্ছে কি যখন একটা উন্ড তৈরি হয় সেখানে সবার আগে যে চেঞ্জটা হয় সেটা হচ্ছে ইনফ্লামেশন। সেখানে কি হয়? সেখানে যেটা হয় সেটা হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন হচ্ছে প্রথম 3 দিন। ইনফ্লামেশন হচ্ছে প্রথম 3 দিন। এই 3 দিনের মধ্যে প্রথম দিন হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন। অ্যাকিউট ইনফ্লামেশন চলে হচ্ছে একদিন 24 ঘন্টা। 24 ঘন্টা পর থেকে হচ্ছে এই অ্যাকিউট ইনফ্লামেশন দ্যাট ইজ নিউট্রোফিল চেঞ্জ হয়ে যাচ্ছে মনোনিউক্লিয়ার সিস্টেম দিয়ে। দ্যাট ইজ ম্যাক্রোফেজ অথবা লিম্ফোসাইট দিয়ে চেঞ্জ হয় এবং এই চেঞ্জটা সাধারণত 3-4 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত থাকে। এরপরে যে ফেজটা শুরু হয় এটাকে বলা হয় প্রলিফারেশন। প্রলিফারেশন ফেজটা কি? এখানে মূলত গ্রানুলেশন টিস্যু তৈরি হওয়া শুরু হয়। 3 দিন থেকে শুরু হয়ে যায়। এই যে 3 ডে টু 3 উইকস। 3 ডে টু 3 উইকস হচ্ছে এই গ্রানুলেশন টিস্যু তৈরি হওয়ার ফেজটাকে বলা হয় প্রলিফারেশন ফেজ এবং এই গ্রানুলেশন টিস্যুতে টাইপ 3 কোলাজেন থাকে আমরা বলছি, সেটাই টাইপ 1 এ কনভার্ট হয়। টাইপ 3 থেকে কোথায় কনভার্ট হয়? টাইপ 1 এ কনভার্ট হয়। আর টাইপ 1 এ যে কনভার্ট হলো, এই কনভার্ট হওয়ার এটাকে বলা হয় রিমডেলিং ফেজ বা ম্যাচুরেশন ফেজ। এটা 3 মাস সময় লাগতে পারে, ঠিক আছে? 3 মাস থেকে কয়েক মাস পর্যন্ত লাগতে পারে। অ্যাকর্ডিং টু দা ডিফেক্ট সাইজ এবং ইন্টেন্সিটি অফ দা টিস্যু ড্যামেজ এর উপর ভিত্তি করে। তাহলে এটা হচ্ছে বেসিক 3টা ফেজ, ইনফ্লামেশন, প্রলিফারেশন, ম্যাচুরেশন। কিন্তু কিছু ক্ষেত্রে আমরা যে ল্যাগ ফেজ এবং কন্ট্রাকশন থাকে সেকেন্ডারি হিলিং এর, সেকেন্ডারি হিলিং এর লাস্ট ফেজ হচ্ছে কন্ট্রাকশন, ওখানে কন্ট্রাকশন হয়, ঠিক আছে? বার্নের ক্ষেত্রে খুব বেশি দেখা যায় এটা। আচ্ছা, তাহলে মেইন 3টা ফেজই মনে রাখেন আপনারা, ওকে? নাও 13 নম্বর পেজে আসেন, সেখানে আমরা একটা সিকোয়েন্স অফ ইভেন্ট আপনাদেরকে একটু দেখাতে চাই। এটা হচ্ছে মাঝে মধ্যেই পরীক্ষার প্রশ্ন আসে, তবে কম আসে। মানে এটা কম, মানে একদম যদি নাও আসে তাও আপনাকে জানতে হবে, ঠিক আছে? অ্যাজ ইউ আর এ স্টুডেন্ট অফ সার্জিক্যাল ফ্যাকাল্টি, আপনাকে এই একটা উন্ড কিভাবে হিল হয় সেটা আপনাকে জানতেই হবে, ঠিক আছে? সো সিকোয়েন্স অফ ইভেন্ট ইন দা কিউটেনিয়াস উন্ড হিলিং, বেসিক্যালি আমরা যেটা পড়বো এটা হচ্ছে কিউটেনিয়াস উন্ড হিলিং। এটা জুলাই 25 সালে পার্ট 1 পরীক্ষায় আসছে প্রশ্ন এখান থেকে, ঠিক আছে? তো দেখেন সিকোয়েন্স অফ ইভেন্টের মধ্যে সবার আগে আমি যদি একদম শর্টলি বলি, সবার আগে ইমিডিয়েটলি যেটা হয় সেটা হচ্ছে কি আপনার এই ক্লটেড ব্লাড যেটা আছে, আমরা জানি যে ইমিডিয়েটলি আফটার যে কোনো ট্রমা বা উন্ড ব্লিডিং হয়, ব্লিডিং এর ওখানে ক্লট ফর্মেশন হয়, ব্লিডিংটা বন্ধ হয়। 24 ঘন্টার মধ্যে কি হয়? নিউট্রোফিল চলে আসে সেখানে। প্রথম 24 ঘন্টা উইদিন 24 আওয়ার্স এখানে কি থাকে? নিউট্রোফিল থাকে। উইদিন 24 আওয়ার্স এখানে নিউট্রোফিল থাকে, আমরা বলছি অ্যাকুইট। বাই 3 ডে 3 দিনের মধ্যে সেখানে ম্যাক্রোফেজ দিয়ে ভরে যায় এবং গ্রানুলেশন তৈরি হওয়াটা শুরু হয় এবং টাইপ 3 কোলাজেন আমরা জানি থাকবে। কিন্তু এখানে ওরিয়েন্টেশনটা ইম্পর্টেন্ট, ভার্টিক্যাল। আমাদের লেকচার শিটে কথাগুলো আছে ভার্টিক্যালি। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে আপনি যেই ধরেন এটা হচ্ছে আমাদের উন্ডের মার্জিন, হ্যাঁ? তো এই মার্জিনের সাথে ভার্টিক্যালি ওরিয়েন্টেড থাকে কোলাজেনগুলো। এটাই বলছি ভার্টিক্যালি ওরিয়েন্টেড, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের টাইপ 3 কোলাজেন তৈরি হলো বাই ডে 3 এবং এখানে এপিথেলিয়াল সেল প্রলিফারেশন শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনি তো একটা উন্ড ক্রিয়েট করছেন এরকম, উপরে এপিথেলিয়াল সেল আছে, তাই না? এই এপিথেলিয়াল সেলের মাঝখানে প্রলিফারেশন শুরু হয়ে গেছে। আন্ডারলাইন টিস্যুতে কি হয়ে গেল? টাইপ 3 কোলাজেন তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আপনার বাই ডে 3। বাই ডে 5 এখানে গ্রানুলেশন টিস্যু চলতেছে এখনো। ক্যারট সারফেসের এই জায়গাতে ক্যারটিনাইজেশন হয়ে গেছে অলমোস্ট। সারফেস ক্যারটিনাইজেশন চলতেছে এবং এখন নিউ অ্যাঞ্জিওজেনেসিস বা নিউ ভাস্কুলারাইজেশন যেটা এখানে সেটাও ম্যাক্সিমাম চলতেছে। বাই দা এন্ড অফ দা আপনার হচ্ছে যে এন্ড অফ দা সেকেন্ড উইক, এই 2 সপ্তাহের মধ্যে তখন কিন্তু আপনার এই যে ফাইব্রোব্লাস্ট প্রচুর পরিমাণে গ্রানুলেশন টিস্যু তৈরি মানে কোলাজেন তৈরি করতেছে। সেখানে কোলাজেন এতদিন ছিল 3 এর পরিমাণ বেশি, এখন 3 টা কমে গেছে দেখেন। 3 এর পরিমাণ 1 আর কোলাজেন টাইপ 1 এ কনভার্ট হয়ে গেছে 1:4 হবে এটা, হ্যাঁ? 1:4 আপনাদের সেটা 4 দেওয়া আছে। তো কোলাজেন টাইপ 3 এর পরিমাণ এখন কমে গিয়ে কোলাজেন টাইপ 1 এর পরিমাণটা বেড়ে গেছে। তার মানে কি? ইটস গোইং টু মানে স্কার ফর্মেশন, ওকে? মানে আপনার হচ্ছে স্কারে থাকবে হচ্ছে টাইপ 1 কিন্তু গ্রানুলেশন টিস্যু থাকে কি? টাইপ 3। শুরুতে যে গ্রানুলেশন টিস্যু ছিল সেখানে টাইপ 3 ছিল। কিন্তু পরে সেটা টাইপ 1 এ কনভার্ট হয়ে গেছে যখন সে স্কার হয়ে গেছে। আর 1 মাস পরে গিয়ে স্কার একদম কমপ্লিট হয়ে গেল। এরপরে আরো কাহিনী আছে। 1 মাস পরে হচ্ছে যে এরপরে ফাইনালি স্কিনের যত অ্যাপেন্ডিক্স আছে অর্থাৎ আমাদের সুইট গ্ল্যান্ড, সিবাসিয়াল গ্ল্যান্ড, হেয়ার ফলিকল এগুলো পার্মানেন্টলি লস্ট হয়ে যায়। আপনাদের বাই দ্য এন্ড অফ ফার্স্ট মান্থ ওখানে দেখেন লেখা আছে স্কার হলো ডিস্ট্রয়েড ডার্মাল অ্যাপেন্ডিক্স আর পার্মানেন্টলি লস্ট, ঠিক আছে? বেসিক কথাগুলো আমি এখানে বলার চেষ্টা করছি। আপনাকে হিলিং বুঝতে হলে জাস্ট এই কয়টা কথা মাথায় রাখতে হবে, ঠিক আছে?
তাহলে এই পেজটা আমরা একটু পুরোটা ভালো করে রিডিং করবো 2-3 বার, ঠিক আছে? বোঝার জন্য। পরীক্ষায় আসুক বা না আসুক। পরীক্ষায় আসে মাঝে মধ্যে, যেমন জুলাই 25 একবার পার্ট 1 এ আসছে। আবার কয়েক বছর আসে নাই, কিন্তু এটা আপনাকে জানতে হবে। সেইজন্য এটা করবেন। ভালো করে রিডিং করবেন কয়েকবার, ঠিক আছে? এবং পরে আরো কিছু কথা শুধু রিডিং করবেন ওগুলো, হ্যাঁ? যে ওন স্ট্রেন্থ 70 থেকে 80% চলে আসে 3 মাসের মধ্যে, বাট ওই 70 থেকে 80% পরে আর একদম নরমালি যে স্ট্রেন্থ সেটাতে কখনোই ফিরে যায় না, ঠিক আছে? তো এগুলো জাস্ট রিডিং করবেন এবং পরে পেজে আবার আপনার সিকোয়েন্স অফ ইভেন্টগুলোকে খুব শর্টলি বলছে। সেখানে 6 নম্বর পয়েন্টে ওন কন্ট্রাকশনটা বলছে। যখন সেকেন্ডারি হিলিং হয়, এটা ধরেন প্রাইমারি ইন্টেনশন। যখন সেকেন্ডারি হিলিং হয়, যেখানে আমরা সেলাই দেই না, সেখানে কিন্তু ওন কন্ট্রাকশন বলে একটা ফেজ আছে। ম্যাচুরেশন হওয়ার পরে, স্কার ফর্মেশন হওয়ার পরে স্কারগুলো আরো টাইটেনিং হয়, ঠিক আছে? যে বার্ন পেশেন্টদের দেখবেন পুরো শক্ত শক্ত স্কার, হ্যাঁ? পুরো পড়ে গেছে, সব জায়গায় এরকম স্কার হয়ে আছে। এটাকে বলা হয় আপনার কন্ট্রাকশন, মানে কন্ট্রাকশন। এই কন্ট্রাকশনের ক্ষেত্রে একটা সেল কাজ করে, মায়োফাইব্রোব্লাস্ট। এই সেলটার নাম এখানে রাখবেন। ওন কন্ট্রাকশনের এই লাইনের মধ্যে দেখেন কন্ট্রাকশন হ্যাজ এসক্রাইবড টু দ্য প্রেজেন্স অফ মায়োফাইব্রোব্লাস্ট। একটা ফাইব্রাস টু ফাইব্রোব্লাস্ট অল্টার হয়ে এটার কিছু আল্ট্রা স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স অর্জন করছে কিসের? মাসল সেলের মধ্যে। স্মুথ মাসল সেলের যে কন্ট্রাকশন প্রপার্টি আছে, ওই সেলের এরকম কন্ট্রাকশন প্রপার্টি ডেভেলপ করে এবং ডেভেলপ করার ফলে সে এক্সেসিভ কন্ট্রাকশন হয়ে পুরো স্কারটাকে কন্ট্রাক্ট করে নেয়, ঠিক আছে? তো এটাই হচ্ছে আপনার ওন কন্ট্রাকশন, ঠিক আছে? সো এই ওন কন্ট্রাকশনটা সেলটার নাম শুধু জানবেন, মায়োফাইব্রোব্লাস্ট সেল। নরমাল সেল না, মানে এটা একটু ফাইব্রোব্লাস্টের অল্টার সেল, ঠিক আছে? নামটা শুধু মনে রাখলেই হবে, মায়োফাইব্রোব্লাস্ট। এরপরে আর হিলিং থেকে এখানে কিছু লাগবে না। 16 নম্বর পেজে চলে যান। সেখানে আছে হচ্ছে আপনাদের আ এখানে প্রচুর প্রশ্ন পাবেন এই রিলেটেড। এখন আসেন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ফ্যাক্টর দোজ ইনফ্লুয়েন্স দ্য হিলিং প্রসেস। 16 নম্বর পেজ। এটা হচ্ছে ইনফিনিটি স্টার। হিলিং থেকে যদি একটা প্রশ্ন আসে সেটা কিন্তু এই জায়গা থেকে আসবে। কোন ফ্যাক্টর হিলিংকে ইনফ্লুয়েন্স করে, এবং এই জায়গাটা খুব সহজ, ঠিক আছে? খুবই সহজ। দেখেন, আমরা একটু প্রথমেই দেখেন ফ্যাক্টর দোজ ইনফ্লুয়েন্স হিলিং। সেখানে প্রথমেই দেখেন ইনফ্লুয়েন্স যদি কথাটা বলে, খুব ভালো করে খেয়াল করবেন। এখানে প্রশ্ন এতবার আসছে এবং এতগুলো টার্ম দিয়ে আসছে, আপনি কনফিউজ হয়ে যাবেন, ঠিক আছে? এজন্যই সেটি কি করছে, দুই ভাবে ভাগ করে দিয়েছে ইনফ্লুয়েন্স। মানে কোশ্চেন বোঝার জন্য আগে প্রথম কথাগুলো। পজিটিভ ইনফ্লুয়েন্স, নেগেটিভ ইনফ্লুয়েন্স হতে পারে। যেমন আপনাকে বলল অ্যাক্সিলারেট, তাহলে উত্তর হবে কি? যারা হিলিংকে ইমপ্রুভ করে। যদি বলে ডিসিলারেট, তাহলে কি হবে? হিলিংকে কারা কমায় দেয়। ইনক্রিজ, ডিক্রিজ, ইনহিবিট, ইমপ্রুভ, হ্যাঁ? এনহ্যান্স, ইম্পেয়ার্ড, ডিলে। তাহলে কোথায় কি চাচ্ছে সেটা খেয়াল করতে হবে। হিলিংকে ডিলে করে দিচ্ছে, হিলিংকে স্টিমুলেট করে দিচ্ছে, দুটো আলাদা কথা। কিন্তু যদি বলে হিলিং ইজ ইনফ্লুয়েন্সড বাই, তাহলে কিন্তু সবই আসবে। পজিটিভ ইনফ্লুয়েন্স আসবে, নেগেটিভ ইনফ্লুয়েন্স গুলো আসবে। তাহলে কোশ্চেনটাকে পড়বেন, পড়ে বুঝবেন, তারপর উত্তর করার চেষ্টা করবেন। এখন আসেন আমরা ফ্যাক্টরগুলো দেখি। বক্সের পরে দেখেন লোকাল ফ্যাক্টর। লোকাল ফ্যাক্টরের মধ্যে কি আছে? সবার কাছে ইনফেকশন। যদি বলে একটা ফ্যাক্টরের নাম বলেন যেটা হিলিংকে আপনার ইম্পেয়ার করে, সেটা হচ্ছে কি? ইনফেকশন। এবং এই ফ্যাক্টরটা কিন্তু লোকালিও থাকতে পারে, সিস্টেমিক ইনফেকশন। বডিতে সেপটিক সিমে চলতেছে, তাহলে কি সেপটিক শকে আছে পেশেন্ট, তাহলে কি এগুলো কি হিলিং মানে ইম্পেয়ার করতেছে না? করবে। তাহলে এই ইনফেকশন কথাটা কিন্তু লোকালের ক্ষেত্রে আসবে, সিস্টেমিক ইনফেকশন থাকলেও কিন্তু হিলিং ইম্পেয়ার হবে। দুইটা ক্ষেত্রেই আসবে, ঠিক আছে? পরেরগুলো দেখেন, এগুলো একদম সহজ। সেগুলো কি? এক নম্বর হচ্ছে লোকেশন, সাইজ এন্ড টাইপ অফ দ্য উন্ড। লোকেশনটা কোথায় ইম্পর্টেন্ট। ধরেন একটা উন্ড হাইলি ভাস্কুলার এরিয়াতে হইছে, তাহলে সেটা যত তাড়াতাড়ি হিল হবে, আর একটা পায়ের তলার মধ্যে হইছে, সেটা কি একই সময় হিল হবে? হিল হবে না। সো লোকেশনটা ইম্পর্টেন্ট। সাইজ বড় হলে দেরি হবে। টাইপ অফ দ্য উন্ড, একটা অ্যাব্রেশন উন্ড আর একটা হচ্ছে সিম্পল সার্জিক্যাল কাট উন্ড। দুটোর মধ্যে ডেফিনিটলি হিলিং এর মানে সম্পর্ক আছে, দেরি হবে। হেমাটোমা হলো হিলিং এর শত্রু। যেখানে হেমাটোমা ব্লাড জমে আছে, সেখানে হিল হতে দেরি হবে, মনে রাখবেন। এবং যত কমপ্লিকেশন হয় তাই হবে। এরপর মেকানিক্যাল ফ্যাক্টর আছে। কি মেকানিক্যাল ফ্যাক্টর হচ্ছে? যেমন আর্লি মোশনের কথা বলছে এখানে। আমরা একটা উন্ড যেমন আমরা সার্জারিতে মানে অর্থোপেডিক্স যেটা করে, সেটা হচ্ছে হাতে পায়ে যে কোনো সেলাই দিলে ওরা প্লাস্টার করে রাখে। আর ইমোবাইলাইজ থাকলে তাড়াতাড়ি হিল হবে, ঠিক আছে? এটা হচ্ছে এখানে বলছে। সো মেকানিক্যাল ফ্যাক্টর এখানে হেল্প করতেছে। তারপরে হচ্ছে যে আপনার এই টাইপ অফ টিস্যু এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মনে রাখবেন। যেমন কোন টিস্যুতে হইছে, এপিথেলিয়াল টিস্যু হিলিং একরকম, কানেক্টিভ টিস্যু হিলিং একরকম। আবার আপনি চিন্তা করেন আপনার এই লোকেশনটা আমরা যেটা বলছিলাম, ধরেন জয়েন্টের উপর একটা উন্ড হইছে আর জয়েন্টের মাঝখানে, দুই জয়েন্টের মাঝখানে একটা উন্ড হইলো, দুটোর মধ্যে হিলিং ডেফিনিটলি ডিফারেন্স হবে। জয়েন্টের উপর যেটা হিল দেরি হবে, কারণ জয়েন্ট মুভ করতেছে, আর দুই জয়েন্টের মাঝখানে হলে সেটা তাড়াতাড়ি হিল হবে। সো অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করতেছে। নেক্রোটিক টিস্যু, যেখানে হিল হবে সেখানে ফরেন বডি নেক্রোটিক টিস্যু ঢুকে আছে, হিল দেরি হবে। আয়োনাইজিং রেডিয়েশনের ক্ষেত্রে মনে রাখবেন, ইউভি যেটা হচ্ছে হিলিংকে বাড়ায়, বাকি সব হচ্ছে কমায়। সার্কুলেটরি, ওই জায়গায় যদি ভাস্কুলারিটি বেশি থাকে, হিলিং দ্রুত হবে, ভাস্কুলারিটি কম থাকলে দেরি হবে। ইমোবাইলাইজেশন, যদি ওই জায়গাটা ইমোবাইলাইজ থাকে, তাহলে তাড়াতাড়ি হিলিং হবে। ওপেন ড্রেসিং, ওপেন ড্রেসিং হলো আমরা যে একটা ছবি দেখাছিলাম পায়ের তলার একটা ছবি, তাই না? ওখানে কি হলো, আমরা উন্ডটাকে ওপেন রাখি, সেটাকে ড্রেসিং দিয়ে থাকি, এটাতে হিলিংটা ইমপ্রুভ হয়। ওই জায়গাতে যদি আমি গস প্যাকেট সেটা দিয়ে রাখতাম, তাহলে হিলিংটা ডিলে হতো। ওপেন ড্রেসিং এ ইমপ্রুভ হিলিং, এটা মনে রাখেন, ঠিক আছে? নাও কাম টু দ্য সিস্টেমিক ফ্যাক্টর। সিস্টেমিক ফ্যাক্টর গুলো না পড়লেও পারবেন। বয়স তো লোকাল ফ্যাক্টর হবে না। বয়স বেশি হলে হিলিং ডিলে হবে, বয়স ইয়াং হলে তাড়াতাড়ি হবে। নিউট্রিশনের ক্ষেত্রে প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন ডি এর ক্ষেত্রে একটা কথা আপনাদের শীটে একদম বক্স করে দিয়েছে ছোট করে। ভিটামিন ডি এসেনশিয়াল অনলি ফর বোন হিলিং। এই জায়গাটা বারবার প্রশ্নের মধ্যে কনফিউজ করে। ভিটামিন ডি এর ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, ভিটামিন ডি শুধুমাত্র বোন হিলিং এর জন্য ইম্পর্টেন্ট। যদি বলে হিলিং ইমপ্রুভ বাই ভিটামিন ডি, ফলস লাগাবেন। যদি বলে হিলিং ইমপ্রুভ, বোন হিলিং ইমপ্রুভ বাই ভিটামিন ডি, এটা ট্রু দিবেন, ঠিক আছে? যদি বলে সিম্পলি হিলিং ইজ ইমপ্রুভ বাই ভিটামিন ডি, ফলস। ভিটামিনের মধ্যে বি1, বি6, এ আর সি, এই তিনটা মনে রাখবেন, ঠিক আছে? আর মিনারেলসের মধ্যে জিঙ্ক হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা আয়রন, কপার, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এগুলো রোল আছে, এগুলো একটু দেখতে পারেন। মেটাবলিক স্টেটে যদি ডায়াবেটিক পেশেন্ট হিলিং দিলে হয়, এগুলো না পড়লেও পারবেন। সিস্টেমিক ডিজিজ একবার দেখবেন। পরীক্ষায় হরমোন নিয়ে কনফিউশন হয়, হরমোনগুলো দেখেন। অ্যালডোস্টেরনের কোনো রোল নাই, ভালো করে দেখেন, ওখানে লেখা আছে আপনাদের বইয়ে। হরমোনের মধ্যে অ্যালডোস্টেরনের কোনো ইফেক্ট নাই, এডিএইচ এর কোনো ইফেক্ট নাই, এগুলো পরীক্ষা অপশন হিসেবে দেয়। কিন্তু গ্রোথ হরমোন আবার হিলিংটাকে ইমপ্রুভ করে, গ্রোথে ডেফিনিটলি হেল্প করবে। গ্রোথ হরমোনের রোল আছে। আবার স্টেরয়েড হরমোনগুলো কিন্তু আবার মানে ভালো না। স্টেরয়েড হরমোন যেমন আপনার পরে লেখা আছে ড্রাগ, স্টেরয়েডগুলো, কর্টিকয়েড হরমোন, এগুলো যদি দেওয়া হয়, এগুলো কিন্তু হিলিংকে ডিলে করবে। ইন্টেনসিভ অ্যান্টিবায়োটিক থেরাপি অলসো ডিলে হিলিং, ঠিক আছে? আর স্টেরয়েড ব্লক রিটার্ড ইনফ্লামেশন, এটা আমরা বললাম। স্টেরয়েড দিলে ইনফ্লামেশন, যেহেতু স্টেরয়েড যেহেতু অ্যান্টি ইনফ্লামেটরি, ইনফ্লামেশন কমবে, আর ইনফ্লামেশন করলে হিলিংও কমবে, ঠিক আছে? সো হরমোনগুলো একটু দেখবেন যে এডিএইচ এবং এডিএইচ এবং অ্যালডোস্টেরনের কোনো রোল নাই, একমাত্র গ্রোথ হরমোন বাড়ায়, আর কোনো হরমোন বাড়ায় না, আর স্টেরয়েডগুলো কমায়। ওকে, তাহলে এই কয়টা কথা একটু দেখবেন এখান থেকে, তাহলে আপনি প্রশ্নগুলো দিতে পারবেন খুব সহজ। জিঙ্ক হচ্ছে অন হিলিং এনহ্যান্স মানে বাড়ায়, তাই না? তাহলে জিঙ্ক বাড়ায়, কর্টিসল কমায়, অ্যাসকর্বিক অ্যাসিড বাড়ায়, অক্সিজেন বাড়াবে, অ্যালডোস্টেরন কোনো রোল নাই, ঠিক আছে? ফ্যাক্টর কজিং ডিলে ইন হিলিং, ইনফেকশন ডিলে করবে। তারপর আল্ট্রাভায়োলেট লাইট, আল্ট্রাভায়োলেট হচ্ছে বাড়ায়, হ্যাঁ? তারপরে ফরেন বডি ডিলে করবে, হাই প্রোটিন ডায়েট হচ্ছে বাড়ায়, আর মুভমেন্ট যদি হয় তাহলে হিলিং ডিলে হয়, তাহলে ট্রু। উন হিলিং ইজ ডিলাইড ইন ডায়াবেটিস মেলাইটাস, ক্রনিক রেনাল ফেলিওর, ইনফেকশন, ভিটামিন সি ডেফিসিয়েন্সি, এক্সেস প্রোটিন বেশি খেলে হিলিং তাড়াতাড়ি হয়, ঠিক আছে? এটা উন হিলিং ইজ ইম্পেয়ার্ড বাই, প্রচুর কোশ্চেন, একই কোশ্চেন এনএস ভাই, অনেক প্রশ্ন আছে, পার্ট 1 সব সেম, ঠিক আছে? লোকাল ফ্যাক্টর, সিস্টেম ফ্যাক্টর, বিভিন্ন প্রশ্ন আছে। তো এই জায়গাটা ইনফিনিটি খুব ইম্পর্টেন্ট। লাস্ট মার্চ 24-25 আমার 25 পার্ট 1 সব পরীক্ষায় প্রশ্ন ছিল, এবং আপনাদের শীটেও প্রচুর কোশ্চেন দেওয়া আছে, সলভ ইট। নাও কাম টু পেজ নাম্বার 20, কমপ্লিকেশনস অফ উন হিলিং যে হয়, এই হিলিং এর সময় কি হয়, কিছু কমপ্লিকেশন রাইজ করে, ঠিক আছে? কি হতে পারে? একটা হতে পারে হিলিং এর যে কম্পোনেন্টগুলো আমরা তখন বললাম গ্রানুলেশন টিস্যু, এটা কম হতে পারে, এটা বেশি হতে পারে, ঠিক আছে? যদি কম হয় তাহলে কি হবে? কম হলে সেখানে এটা ফাঁকা হয়ে যাবে, একটা আলসার তৈরি হবে।
অথবা একটা বড় টিস্যু ডিফেক্ট হয়েছিল, হিলিং হচ্ছে না, তাহলে ওখানে আলসার থাকবে। তাহলে যখনই গ্রানুলেশন টিস্যু কম হচ্ছে সেখানে আলসার থাকতে পারে। গ্রানুলেশন টিস্যু তৈরি হয় না, সেটা ফাঁকা হয়ে গিয়ে এটাকে আমরা বলি উন্ড ডেহিসেন্স হতে পারে, ঠিক আছে? আলসারেশন, উন্ড ডেহিসেন্স। তারপরে আরেকটা হতে পারে যে আপনার যেখানে সেনসেশন নাই সেখানে নিউরোপ্যাথিক আলসার ডেভেলপ করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে হতে পারে স্কার তৈরি হয়েছে কিন্তু যেহেতু কম্পোনেন্টগুলো কম, এটা উইক স্কার। যেমন আপনার হচ্ছে যে অনেক সময় দেখবেন স্কারের নিচে হাত দিলে, মানে স্কারের মধ্যে হাত দিলে স্কারটা ভিতর দিকে ঢুকে যাচ্ছে এরকম মনে হয়। নিচে গ্রানুলেশন টিস্যু কম তৈরি হয়েছিল, ফাইব্রোসিস কম হয়েছিল, যার কারণে এরকমটা হয়েছে। এটাকে বলে উইক স্কার, ঠিক আছে? সো এই ১ নম্বর কমপ্লিকেশন তো যেকোনো কিছু ইনফেকশন হতে পারে। ডেফিসিয়েন্ট স্কারের মধ্যে আলসারেশন, উন্ড ডেহিসেন্স, উন্ড রাপচার, তারপর হচ্ছে আপনাদের সেটা আছে নিউরোপ্যাথিক আলসার, উইক স্কার এগুলো হতে পারে। আবার আরেকটা হতে পারে এই কম্পোনেন্টগুলো বেশি তৈরি হয়েছে। একটা হলো কম তৈরি হয়েছে, আরেকটা হতে পারে কি বেশি তৈরি হয়েছে। যেমন এক্সেসিভ স্কার ফর্মেশন বা রিপেয়ার কম্পোনেন্ট যদি বেশি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, দুইটা টার্ম মনে রাখবেন প্রথমেই, সেটা হচ্ছে হাইপারট্রফিক স্কার এবং কেলয়েড। হাইপারট্রফিক স্কার এন্ড কেলয়েড দুইটাই হচ্ছে যে আপনার স্কার টিস্যু ফর্মেশন বেশি হবে। একটা হচ্ছে উইদিন দা আপনার মার্জিন অফ দা উন্ড, আর একটা হচ্ছে বিয়ন্ড দা মার্জিন অফ দা উন্ড। আমরা আসবো বিস্তারিত কথা বলবো। এক্সুবারেন্ট গ্রানুলেশন টিস্যু বা ফ্লাউড ফ্লেশ, বাংলায় গলিত মাংস। হ্যাঁ, সো এই এক্সুবারেন্ট ফ্লাউড ফ্লেশ এটা হচ্ছে এই যে দিস ওয়ান ইজ এক্সুবারেন্ট গ্রানুলেশন টিস্যু। গ্রানুলেশন টিস্যুটা নরমাল যেই এপিথেলিয়াল লেয়ার তার থেকে ইভার্টেড বাইরের দিকে বের হয়ে আসছে, ইডিমাটাস, ঠিক আছে? এটাকে বলা হয় এক্সুবারেন্ট গ্রানুলেশন টিস্যু, হ্যাঁ, বা ফ্লাউড ফ্লেশ। ইডিমাটাস থাকবে, সোল এন্ড দেখলে মনে হবে এটা একটা বাইরের দিকে বের হওয়া আলাদা একটা ফ্লেশি মাস। ওকে, আর হতে পারে এক্সেসিভ ফাইব্রোমাটোসিস বা ডেসমাইড, ওটা আপনার হয়ে যায়, ঠিক আছে? এটা তাহলে এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। একটা হলো ডেফিসিয়েন্ট স্কার আর একটা হলো এক্সেসিভ স্কার। ওকে, এরপর আছে আমরা একটা বলছিলাম যে বার্নের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট মায়োফাইব্রাস সেল রোল প্লে করে বা সেকেন্ডারি হিলিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে কন্ট্রাকচার, উন্ড কন্ট্রাকচার, ঠিক আছে? বা কন্ট্রাকশন হয়ে যেটা তৈরি হয় কোন কন্ট্রাকশন, ঠিক আছে? এছাড়া আরো কিছু কমপ্লিকেশন আপনাদের সেটা আছে, দেখেন একটা হলো এপিডার্মাইড সিস্ট বা ইনক্লুশন সিস্ট যেটাকে বলে। ইনক্লুশন সিস্ট এটা হচ্ছে যে আপনার যখন আপনি সেলাই দিচ্ছেন বা যখন হিলিং হচ্ছে, হিলিং হওয়ার সময় কিছু হেয়ার ফলিকল বা কিছু কম্পোনেন্ট আপনার ঢুকে গেছে হচ্ছে এর ভিতরে, মানে ডার্মিসের কোনো কম্পোনেন্ট, এপিডার্মিসের কোনো কম্পোনেন্ট চলে গেছে ডার্মিসের ভিতরে, ওইটা থেকে পরবর্তীতে সিস্ট হইলে সেটাকে বলা হয় ইনক্লুশন সিস্ট বা এপিডার্মাইড সিস্ট, ঠিক আছে? তারপর আছে হতে পারে ক্যালসিফিকেশন, হাইলাইজেশন, অর্গানাইজেশন, অসিফিকেশন, আলসার একটা আছে মার্জিনাল আলসার, এটা ইম্পর্টেন্ট। এটা হয়তো বার্ন ইনজুরির ক্ষেত্রে অনেক বছর পরে সেখানে একটা নতুন আলসার ডেভেলপ করতে পারে, এটাকে বলা হয় মার্জিনাল আলসার। এটা ওয়ান অফ দ্য ভ্যারাইটি অফ স্কোয়ামাস সেল কার্সিনোমা, ঠিক আছে? ওয়ান অফ দ্য ম্যালিগনেন্সি, ঠিক আছে? সো মার্জিনাল আলসারটা একটু মনে রাখেন। তাহলে এই কমপ্লিকেশনগুলো একটু জাস্ট নামগুলো খেয়াল রাখবেন। এরপরে কেলয়েড এবং হাইপারট্রফিক স্কার নিয়ে আপনাদের শীটে একটু আলোচনা করার চেষ্টা করছি। সেখানে কেলয়েড কি, হাইপারট্রফিক স্কার কি বলার চেষ্টা করছি। একটু আপনাদের পড়তে হবে, মাঝে মধ্যে কম আসা প্রশ্ন হয়। জুলাই 24 একটা প্রশ্ন আসছিল কেলয়েড নিয়ে, পার্ট 1 এ। তো কেলয়েড কি? কেলয়েড হচ্ছে যখনই মার্জিনের বাইরে আপনার স্কারটা চলে যাবে সেটাকে বলা হচ্ছে কেলয়েড, আর না গেলে সেটাকে বলা হাইপারট্রফিক স্কার। যেটাতেই ফর্মেশন বেশি হয়েছে কিন্তু যেটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা বাউন্ডারি পার হয়ে গেছে আর একটা বাউন্ডারি পার হয়ে জানি, এটাই হচ্ছে মেইন কথা। কেলয়েডগুলো আপনাদের শীটে সুন্দর পার্থক্য দেওয়া আছে, ডেফিনিশন, তারপরে কোলাজেনগুলো বড় হয়, তারপরে ফ্যামিলিয়াল টেন্ডেন্সি, এটা ইম্পর্টেন্ট মনে রাখবেন। কেলয়েডের ক্ষেত্রে একটা ফ্যামিলিয়াল টেন্ডেন্সি থাকে, রিকারেন্স টেন্ডেন্সি বেশি থাকে কেলয়েডগুলোতে। তারপরে ব্ল্যাক যারা নিগ্রয়েড টাইপ রেস, তাদের ক্ষেত্রে কেলয়েড হওয়ার চান্স বেশি। কেলয়েড একটা নির্দিষ্ট সাইট বডিতে সবচেয়ে বেশি কমনলি হয়, একটা ট্রায়াঙ্গেল আছে, জিফোস্টার্নাম আর এই ক্লাভিকল, এই তিনটার মাঝখানে এই জায়গাতে চেস্টে বেশি হয়, ঠিক আছে? সো এই যে ফ্যামিলি হিস্ট্রি, তারপর সেক্স ফিমেলের ক্ষেত্রে কেলয়েড বেশি হয়, হ্যাঁ? তারপর রেসিয়াল একটা ডিস্ট্রিবিউশন আছে, এগুলো কিন্তু হাইপারট্রফিক স্কারের সাথে সম্পর্ক নাই। টাইমের একটা ফ্রেম আছে, হাইপারট্রফিক স্কার উইদিন 6 মান্থ হবে, আর 6 মান্থের পরে যেটা হবে সেটা হচ্ছে কেলয়েড, ঠিক আছে? রিকারেন্স কার বেশি হয়, কেলয়েড বেশি রিকারেন্স, হাইপারট্রফিক স্কার রিকারেন্স টেন্ডেন্সি অনেক কম থাকবে, ঠিক আছে? সো এই কয়টা পয়েন্ট, কেলয়েডের জাস্ট একটা পয়েন্ট একটু জাস্ট রিডিং করে নেবেন। পরীক্ষা যেহেতু মাঝে মধ্যে একবার দুইবার আসে সেজন্য দেখার জন্য বলছি, আদারওয়াইজ না পড়লেও চলবে, ঠিক আছে? এতটুকু মোটামুটি আমাদের হিলিং চ্যাপ্টার থেকে আমরা এতটুকু মোটামুটি পড়লাম। নেক্সট আমাদের শুরু হবে হচ্ছে হিমোডাইনামিক ডিসঅর্ডারস। আচ্ছা, হিমোডাইনামিক মানে কি আসলে? হিমো মানে আমরা জানি ব্লাড, হিমো মানে কি ব্লাড। ডাইনামিক মানে হচ্ছে গতিশীল অবস্থা, ডাইনামিক মানে কি গতিশীল অবস্থা, অর্থাৎ রক্ত গতিশীল অবস্থায় গতিশীল থাকা অবস্থায় যে রোগগুলো হয় এর মধ্যে রক্তের নালীর ভিতরে, সেগুলোকেই আমরা বলি হিমোডাইনামিক ডিসঅর্ডার। খুব সহজ কথা, তাহলে আপনি এখন বুঝতে পারতেছেন এর বেসিক কথাটা কি। বেসিক কথা হচ্ছে রক্তনালীর ভিতরে রক্ত যখন প্রবাহিত হয় তখন যে রোগগুলো হবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে হিমোডাইনামিক ডিসঅর্ডারস, রাইট? তাহলে এই সিস্টেমটা বোঝার আগে আপনাকে কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটা সিস্টেমিক সার্কুলেশন বা পালমোনারি সার্কুলেশন এই ধারণাগুলো রাখতে হবে। তাহলে আপনি জিনিসগুলো খুব সহজে বুঝতে পারবেন, ঠিক আছে? আমরা শর্টলি একটু ওভারভিউ করি। আমরা সবাই জানি আমাদের হার্টের কয়টা চেম্বার? 4টা চেম্বার, রাইট? হার্টের কয়টা চেম্বার? 4টা চেম্বার। কি চেম্বার আছে? 2টা অ্যাট্রিয়াম আছে, 2টা ভেন্ট্রিকল আছে, তাই না? এখানে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এখানে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, তাই না? এগুলো আমাদের 4টা চেম্বার। আমরা জানি আমাদের বডিতে সব রক্ত ইনফেরিয়র ভেনা কেভা অথবা সুপিরিয়র ভেনা কেভা হয়ে এই রাইট অ্যাট্রিয়ামে এসে পড়ে। ইভেন করোনারি সাইনাস হয়ে হার্টের যে ভেনাস ভেনাস সেটা রাইট অ্যাট্রিয়ামের মধ্যে এসে পড়ে, তাই না? এরপরে সে হচ্ছে যে এখানে একটা ভালভ আছে, ভালভটার নাম হলো ট্রাইকাসপিড ভালভ। সেই ভালভ হয়ে সে রাইট ভেন্ট্রিকলে আসে। সেখান থেকে আপনার হচ্ছে যে আপনার যেই পালমোনারি আর্টারি হয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা চলে যায় দুই পাশে দুইটা লাংসে, হ্যাঁ? রাইট সাইডে একটা লাংস আছে, লেফট সাইডে একটা লাংস আছে, তাই না? সো দুই পাশে দুইটা লাংসে চলে যায়, পালমোনারি কি হয়? পালমোনারি আর্টারি হয়ে এই রক্ত চলে গেলে এখানে লাংসে কি হবে? অক্সিজেন কার্বন ডাই অক্সাইড সে নিয়ে নিবে, কার্বন ডাই অক্সাইড নিয়ে গিয়ে রক্তের মধ্যে অক্সিজেন ঢুকাই দিবে, তাই না? এই অক্সিজেনটাই আবার হচ্ছে ব্যাক করবে কোথায়? দুই জোড়া, এই পাশ থেকে এবং এই পাশ থেকে দুই জোড়া এই আর্টারি ভেইনের মাধ্যমে, এটা হচ্ছে পালমোনারি ভেইন, এটা হচ্ছে পালমোনারি আর্টারি, ঠিক আছে? পালমোনারি আর্টারি হয়ে গেল লাংসের মধ্যে, ভেইন হয়ে আবার লেফট অ্যাট্রিয়ামে ব্যাক করলো। সেখান থেকে আবার বাইকাসপিড বা মাইট্রাল ভালভ হয়ে সেই রক্তগুলো চলে আসলো লেফট ভেন্ট্রিকলে, এবং লেফট ভেন্ট্রিকল থেকে আবার অ্যাওর্টার মাধ্যমে, অ্যাওর্টা এর নাম হলো কি? অ্যাওর্টা, অ্যাসেন্ডিং অ্যাওর্টা আর আপনার হচ্ছে আর্চ, তারপর হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টা হয়ে পুরো বডিতে আপনার এই অক্সিজেনেটেড ব্লাডটা চলে গেল। সো দিস ইজ দ্য সিস্টেমিক সার্কুলেশন, এবং এই অক্সিজেনেটেড ব্লাডটা টিস্যুতে পৌঁছে যাবে, টিস্যুতে গিয়ে সে ক্যাপিলারি হয়ে টিস্যুর মধ্যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড দিয়ে আবার টিস্যু থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে ব্যাক করবে এই ভেনা কেভা হয়ে, তাই না? ভেনা কেভা হয়ে সুপিরিয়র ভেনা কেভা হয়ে টিস্যু থেকে আবার ব্যাক করবে। মাঝখানে সে কি হলো? ক্যাপিলারি হয়ে যাওয়ার সময় সে অক্সিজেন এবং এই যে গ্লুকোজগুলো নিয়ে আসছিল সেগুলোকে সে টিস্যুতে দিয়ে দিবে, আর টিস্যু থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে আবার সেই রাইট অ্যাট্রিয়ামে ব্যাক করবে। সো দিস ইজ রাফলি একটা আমাদের সিস্টেমিক সার্কুলেশনের পার্ট, তাই না? তাহলে এই যে রক্তগুলো এর ভিতর দিয়ে চলাচল করতেছে এই সিস্টেমের ভিতর দিয়ে, কার্ডিওভাস্কুলার সিস্টেম, এই সিস্টেমের ভিতরে যখন সে চলাচল করে তখন যেই ডিসঅর্ডারগুলো হয় বা যে প্যাথোলজিগুলো হয় সেগুলোর বেসিক আলোচনায় আমরা আমাদের এই চ্যাপ্টারে আলোচনা করব। এখানে আমরা কয়েকটা বিষয় তাহলে পাবো। একটা হচ্ছে ইডিমা, এক নম্বর কি পাবো? ইডিমা হচ্ছে কি? এই যে সিস্টেমটা, এই যে টিস্যু স্পেস এবং ক্যাপিলারি, এই জায়গা থেকে যদি কোনো কারণে টিস্যু স্পেসে পানি বেশি জমে যায় তখন সেটাকে বলে ইডিমা, ঠিক আছে? এটা একটা পয়েন্ট পড়বো আমরা। তারপরে আমরা এখানে পড়বো হচ্ছে হিমোরেজ, তাই না? হিমোরেজ, ডিআইসি। তারপরে হচ্ছে আমরা পড়বো হচ্ছে যে ভেসেলের ভিতর কোয়াগুলেশন বলে ডিআইসি। হিমোরেজ হচ্ছে ভেসেল থেকে ব্লাড বের হয়ে যাওয়া, হ্যাঁ? তারপরে হচ্ছে আপনার থ্রম্বোসিস পড়বো আমরা, থ্রম্বোসিস। তারপরে এর ভিতরে এম্বোলিজম পড়বো আমরা। তারপরে এর মধ্যে আছে হচ্ছে ইনফ্রাকশন পড়বো আমরা, এবং শক পড়বো। এই বিষয়গুলো আমরা আমাদের এই আলোচ্য বিষয়ের মধ্যে রাখবো আজকের টপিকের মধ্যে। ওকে? সো সবার আগে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এডিমা।
ইডিমার সংজ্ঞা কি? হোয়াট ইজ ইডিমা? ইডিমা মিন্স অ্যাকুমুলেশন অফ এক্সেস ফ্লুইড ইন দ্য ইন্টারস্টিশিয়াল স্পেস। যেটা আমরা দেখছিলাম যে একটা ক্যাপিলারি, একটা আর্টারিয়াল শেষ হচ্ছে, তারপর ক্যাপিলারি, তারপর ভেনাস শুরু হচ্ছে, তাই না? সো ইটস ক্যাপিলারি। এই ক্যাপিলারির মধ্যে খুব সিম্পল, এখানে এক্স তৈরি একটা লেয়ার থাকে, আর কিছুই থাকে না। ক্যাপিলারি হচ্ছে আপনার শুধুমাত্র টিউনিকা ইন্টিমাটা থাকে, কোনো অ্যাডভেন্টিশিয়া মিডিয়া থাকে না, যার কারণে সহজে এই জিনিসপত্র এদিক দিয়ে ডিফিউশন হতে পারে। ঠিক আছে? আর এটা হলো ইন্টারস্টিশিয়াল স্পেস। দেখেন কি ইন্টারস্টিশিয়াল স্পেস, এখানে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে টিস্যু ফ্লুইড, সেগুলো হচ্ছে লিম্ফেটিক্স হয়ে এদিক দিয়ে পাস করে, তাই না? লিম্ফেটিক্স হয়ে এদিক দিয়ে পাস করে। সো যেটা হচ্ছে যে যেই ফ্লুইড গুলো ভেইনে ব্যাক করতে পারে না, যে জিনিসগুলো সেগুলো লিম্ফেটিক্স হয়ে ব্যাক করে, লিম্ফেটিক্স সেটাকে পরবর্তীতে ভেইনে পৌঁছায় থোরাসিক ডাক্ট হয়ে, তাই না? এটা আমরা জানি। তো এই হচ্ছে আমাদের একটা নরমাল অ্যানাটমি। এখন ফ্লুইড কে আসলে এই দিক থেকে এদিকে মুভ করবে না, এই দিক থেকে এদিকে মুভ করবে, এইটা কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ওকে, কয়েকটা ফোর্সের উপর ডিপেন্ড করে। ওকে, আমরা ইডিমা বলতে বুঝাইছি এই জায়গার মধ্যে পানি জমবে, এই ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে পানি জমবে, সেটাকে কি বলে? ইডিমা। এখন এটা হচ্ছে এই যে ফোর্সগুলোর উপর ডিপেন্ড করতেছে। কিছু ফোর্স আছে যে ফ্লুইডকে সবসময় বাইরের দিকে আপনার হচ্ছে টেনে নেয়, কিছু ফোর্স আছে যেগুলো ভিতরের দিকে ফ্লুইডকে প্রেস করে। তো এই যে ফোর্সগুলো, এই ফোর্সগুলোর পরিমাণ ইকুয়াল। ঠিক আছে? যেমন দেখেন আউটওয়ার্ড ফোর্স যেগুলো, আউটওয়ার্ড ফোর্স সেগুলো কি? সেগুলো হচ্ছে ক্যাপিলারির ভিতরে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এর ভিতরে থাকা হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি বেশি হয়, সে সবসময় তাকে বাইরের দিকে টানবে। ঠিক আছে? আবার এটা হতে পারে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে যে কলার অসমোটিক প্রেসার, এই জায়গার মধ্যে আপনার হচ্ছে এই জায়গার অসমোটিক প্রেসার, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের অসমোটিক প্রেসার যদি বেড়ে যায় সেটা। আর আরেকটা হচ্ছে নেগেটিভ ইন্টারস্টিশিয়াল ফ্লুইড প্রেসার। ঠিক আছে? ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে যেই মানে নেগেটিভ প্রেসারটা সেটা। এই সবকিছু মিলায় যদি যোগ করেন মোটামুটি 29 বা 28 হয়। আর এটা হচ্ছে যে টোটাল আউটওয়ার্ড ফোর্স 29। আর ইনওয়ার্ড ফোর্স কি? ইনওয়ার্ড ফোর্স হচ্ছে যেটা টিস্যুর থেকে এই ক্যাপিলারির ভিতরে ফ্লুইডগুলোকে টানে। এরকম ফোর্স আছে একটা, সেটা হচ্ছে প্লাজমা অসমোটিক প্রেসার। প্লাজমা যে কলার অসমোটিক প্রেসার, এই যে প্লাজমা কলার অসমোটিক প্রেসার, এই প্রেসারটাও ধরেন 28 থেকে 30 এরকম থাকে, 29 বা 28 এরকম থাকে। তাহলে আউটওয়ার্ড ফোর্স এবং ইনওয়ার্ড ফোর্স দুটো কিন্তু সমান। দুটো কি? সমান ওভারঅল। এইজন্য ফ্লুইডের নরমাল অবস্থায় কোনো দিকেই মুভ হয় না। এদিকেও চলে যায় না, এদিকেও চলে না, দুইটার মধ্যে ব্যালেন্স অবস্থায় থাকে। ঠিক আছে? এখন কোন কারণে আউটওয়ার্ড ফোর্সগুলোর মধ্যে কোন একটা বেড়ে গেল, হাইড্রোস্ট্যাটিক প্রেসার ছিল 7, এটা হয়ে গেল 12। তাহলে ওভারঅল হবে কত? ওভারঅল হবে 34, তাই না? তাহলে এদিকে আছে 28, এদিকে 34, তাহলে আউটওয়ার্ড ফোর্স বেশি এখন, তাহলে ফ্লুইড বাইরে হওয়া শুরু হয়ে যাবে বাইরের দিকে। বুঝা গেছে? অর্থাৎ কোন কারণে আউটওয়ার্ড ফোর্স যদি বেড়ে যায় অথবা ইনওয়ার্ড ফোর্স যদি কি আপনার ইনওয়ার্ড ফোর্স যদি কমে যায়, কলার অসমোটিক প্রেসার আপনার হচ্ছে যে ছিল 28, এখন হয়ে গেছে 20, এটা 29, 29, 28, 28 আছে। তাহলে এখানে কি হয়ে গেল? কমে গেল না? অর্থাৎ কলার অসমোটিক প্রেসার যদি কোনো কারণে কমে যায়, এটা কলার অসমোটিক প্রেসার একটাই তো, যেটা হচ্ছে ইনওয়ার্ড আপনার হচ্ছে যে মুভ করা, তাই না? তো ইনওয়ার্ড মুভ করানোর জন্য যে প্রেসারটা, এই প্রেসার যদি কোনো কারণে কমে যায় অথবা আউটওয়ার্ড যে প্রেসারগুলো আছে সেগুলো যদি কোনো কারণে বেড়ে যায়, তাহলে আলটিমেটলি কি হবে? ফ্লুইড বাইরের দিকে মুভ করা শুরু করবে, তাহলে ইডিমা হবে। বুঝা গেছে কথা? তাহলে এই হচ্ছে আমাদের ফোর্সগুলো। ফোর্সগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে মেকানিজমটা বোঝা, সেজন্যই বলা এত কথা। তাহলে ইডিমার ক্লাসিফিকেশনটা আমরা দেখব, দুই ভাবে ক্লাসিফাই করা যায়। সেটা হচ্ছে এখানে আপনাদের এই 26 পেজে দেখেন একটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে যে লোকালাইজড এবং জেনারেলাইজড। এটা দেখবেন, এটা এই কালকের বইয়ে সুন্দর মতো আছে। এটা প্রায় কয়েকবারই পার্ট 1 কম আসে, প্রেসিডেন্সিতে কয়েকবার আসছে ডিপ্লোমাতে। সো লোকালাইজড ইডিমা, জেনারেলাইজড ইডিমা কজ, এটা মনে রাখবেন। যে অর্গান ড্যামেজ যেগুলো, হার্ট ফেলিওর, কিডনি ফেলিওর, হ্যাঁ, তারপর হচ্ছে রেনাল ফেলিওর, যেটা হেপাটিক ফেলিওর, এই যে ফেলিওর গুলো আছে সেগুলোর ক্ষেত্রে হয় জেনারেলাইজড, কোনো একটা নির্দিষ্ট জায়গায় না, পুরোপুরিতে ফেলিওর হয়। বা প্রোটিন এনার্জি মানে ওভারঅল যদি হাইপোপ্রোটিনেমিয়ার কথা বলা হয়, আমরা একটু পরে এটাকে আবার পাবো। এই যে কারণগুলোতে প্রোটিন কমে যায়, যার কারণে অসমোটিক প্রেসারটা কমে যায়, অসমোটিক প্রেসার কমে গেলে ফ্লুইড বাইরে মুভ করবে। ঠিক আছে? বলছিলাম। সো জেনারেলাইজড কজগুলোই হলো মূলত এনাসার কাজ, যেটাকে বলে আর কি সেটা। আর লোকালাইজড কজগুলো হচ্ছে বাকি যে ইনফ্লামেশনের কারণে অন্য আদার্স যে কজগুলো আমরা সামনে পড়বো, এই ডিটেইলস পড়বো, পরে পেয়ে যান 28 পেজ, সরি 30 পেজ। কজ অফ ইডিমা দেখেন, সুন্দর বিশাল একটা পেজ আছে। এই পুরো পেজটা ইনফিনিটি স্টার, এটা থেকে পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে, এখানে আমরা ম্যাক্সিমাম পড়া পেয়ে যাবো। ঠিক আছে? এই হচ্ছে স্পেশালি রবিনসের একটা বক্স, আপনাদের 30 নম্বর পেজে যেটা, এটা সেটা একদম একটু ইলাবোরেটলি দেখাইছে। সো দেখেন একটা হচ্ছে ইডিমার যেই ক্যাটাগরিজ, সেখানে সবার আগে আসেন আপনাদের সেটা আছে পুরোটাই। একটা হচ্ছে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার, ইনক্রিজ কয়েকটা মেকানিজমের কথা বলছি এখানে, 4টা। ঠিক আছে? 5টা। ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার, 2 নম্বর রিডিউস অসমোটিক প্রেসার, 3 নম্বর লিম্ফেটিক অবস্ট্রাকশন, 4 নম্বর সোডিয়াম রিটেনশন, 5 নম্বর হলো ইনফ্লামেশন। ঠিক আছে? সো 1 নম্বর বলো কি? হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাওয়া, ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এখন হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বাড়লে কি হবে? দুইটা মেকানিজমে বাড়তে পারে। একটা হচ্ছে ভেনাস যদি ইম্পেয়ার হয়, আর একটা হচ্ছে আর্টেরিয়াল ডাইলেটেশন হয়। তাহলে সবাই হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়াটা আমরা বুঝি। আমরা এখানে দেখতেছিলাম যে এখান থেকে এই ফ্লুইড গুলো মানে ব্লাড গুলো চলে গেল টিস্যুর মধ্যে, তাই না? ওটা হয়ে বিভিন্ন আর্টেরিয়াল হয়ে টিস্যুতে চলে গেল। এখন এই টিস্যুর মধ্যে মানে এখানেই তো আলটিমেটলি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বাড়ছে, ক্যাপিলারিতে সহজ কথা, ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বাড়ছে। এখন হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বাড়ার পিছনে দুইটা কারণ হতে পারে। কি হতে পারে? যে আর্টেরিয়াল ডাইলেটেশন হইছে, যে এটা ডাইলেটেশন হলে ব্লাড বেশি আসবে, অথবা ভেইন হয়ে যে রক্তগুলো আবার ব্যাক করতেছে, সেইখানে কোথাও একটা ঝামেলা আছে, ইম্পেয়ার্ড ভেনাস রিটার্ন, ভেনাস রিটার্নটা কোনো একভাবে ইম্পেয়ার হইছে সেটা। ঠিক আছে? সেটা কিভাবে হতে পারে? অনেকভাবে হতে পারে, সেটা আমরা এখন দেখব। ওকে, তাহলে দেখেন সবার আগে বলছে ইম্পেয়ার্ড ভেনাস রিটার্ন, বুঝতে পারছেন নিশ্চয়ই? এখানে যদি রক্ত ভেনাস রিটার্ন ব্যাক করতে না পারে, তাহলে আলটিমেটলি পিছনের পার্টে ফ্লুইডের প্রেসার বাড়তেছে, হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বাড়তেছে, তাই না? এখন এই ভেনাস রিটার্নটা ইম্পেয়ার হওয়ার একটা কারণ আছে, সেটা কি? 1 নম্বর হলো হার্ট ফেলিওর। বলে কি? হার্ট ফেলিওর, হার্টটা পাম্প করতে পারতেছে না, খেয়াল করেন, হার্ট এখান থেকে পাম্প করে যে বের করবে সেটাই করতে পারতেছে না, তাহলে ভেনাস রিটার্ন কি আবার ফিরে আসবে এখানে? আসবে? ভেনাস রিটার্ন তো আসবে না ফিরে আবার। তো আলটিমেটলি ইম্পেয়ার্ড ভেনাস রিটার্ন হয়ে যাবে, ভেনাস এদিক থেকে আসতেছেই কম, এদিকে হার্ট আবার ব্যাক করবে কম, হার্ট ফেলিওর হলে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে আপনার এই যে কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিস, সেম মেকানিজম, হার্টের উপরে প্রেসার করতেছে। অ্যাসাইটিস, অ্যাসাইটিস হচ্ছে লিভার সিরোসিস হওয়ার কারণে লিভার হয়ে যে ইনফিরিয়র ভেনা ক্যাভাটার উপরের দিকে ওঠে, সিরোসিস হওয়ার কারণে লিভারের ইনফিরিয়র ভেনা ক্যাভাটার উপর প্রেসার করবে, যার কারণে আপনার হচ্ছে যে এই ভেনাস রিটার্নটা ইম্পেয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন? তারপরে কি আছে? যে ভেনাস অবস্ট্রাকশন অথবা কম্প্রেশন, কোন কারণে ভেইন যদি কোথাও অবস্ট্রাকশন হয়, পায়ে ডিপ ভেইন থ্রম্বোসিস, থ্রম্বোসিস হইলে, তারপরে একটা মাস যেটা বলছিলাম লিভার যেরকম ফাইব্রোসিস হয়ে গেলে বা সিরোসিস হয়ে গেলে ইনফিরিয়র ভেনা ক্যাভাটার কম্প্রেস করবে। ঠিক আছে? আপনার কোন একটা জায়গায় হাতের কথা চিন্তা করেন, হাতের মধ্যে এখানে টিউমার হয়েছে, সেই টিউমারটা কি করতেছে? এখান দিয়ে যে ভেইনটা আসছিল সেটাকে কম্প্রেস করলো, তাই আলটিমেটলি ভেনাস রিটার্নটা ইম্পেয়ার হলো। ইম্পেয়ার হওয়ার কারণে এই জায়গাটাতে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাওয়ার কারণে এই জায়গাতে ইডিমা হবে, কারণ ব্লাড ব্যাক করতে পারতেছে না, ভেনাস রিটার্নের মধ্যে প্রবলেম। ঠিক আছে? এটা এক্সটার্নাল প্রেসারের কারণে, এটা হতে পারে কোনো মাস, হতে পারে আপনি যে প্লাস্টার দিচ্ছেন সেটার কারণে হতে পারে, আর হতে পারে লোয়ার এক্সট্রিমিটি ইনঅ্যাক্টিভিটি। ঠিক আছে? আপনার পায়ের যদি বিশেষ করে অনেক লম্বা সময় থেকে যদি আপনার হচ্ছে যে প্রলং বেড রেস্টে থাকতে হয়, তখন এই পায়ের মধ্যে থ্রম্বোস ডেভেলপ করে, থ্রম্বোএম্বোলিজম ডেভেলপ করে, যার কারণে ভেসেলের ভিতর দিয়ে রক্ত আসতে পারে না। ঠিক আছে? ভেইনের ভিতর দিয়ে, তাও কিন্তু আপনার ভেনাস রিটার্ন ইম্পেয়ার হলো। ঠিক আছে? তাহলে ভেনাস রিটার্ন ইম্পেয়ারমেন্টের কারণগুলো বুঝে গেলাম। এবার আর্টেরিয়াল ডাইলেটেশন হলো তো আপনার কি হতে পারে? হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়তে পারে। যেমন হিটে আমরা জানি ভেসোডাইলেশন হয়। সো ভেসেল যদি ডাইলেটেশন হয়, তাহলে তো আপনার রক্ত বেশি করে আসতেছে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে গেল। নিউরো হরমোনাল ডিসরেগুলেশন হইলে, নিউরো হরমোনাল ডিসরেগুলেশন কি? এখানে ধরেন আপনার সিম্প্যাথেটিক যে আউটফ্লোটা সেটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে তো ভেসেল কনস্ট্রিকশন হবে না, শুধু ভেসেল ডাইলেট হয়ে থাকবে। তাহলে তো আলটিমেটলি আপনার ভেসেল ডাইলেট হলে আপনার হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়বে। বুঝা গেছে? সো দিস ইজ দ্য কজ অফ ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার। পরীক্ষায় এটা বেশি আসে, রিডিউস প্লাজমা অসমোটিক প্রেসার, এটা ইনফিনিটি স্টার। ঠিক আছে? প্লাজমা অসমোটিক প্রেসার বা আর সংক্ষেপে বলে হাইপোপ্রোটিনেমিয়া, রেসিডেন্সি পার্ট 1 অনেকবার আসছে, এটা হাইপোপ্রোটিনেমিয়ার কজ কি আছে? ভেরি সিম্পল, একটা হলো প্রোটিন লুজিং গ্যাস্ট্রোএন্টারোপ্যাথি, যেটা কি? যেটা সরি প্রথমে গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটা হচ্ছে কিডনি নেফ্রাইটিস সিনড্রোম আর কি। তো নেফ্রাইটিস সিনড্রোম হলে কি হবে? কিডনি দিয়ে প্রোটিনগুলো বের হয়ে যাবে। তো প্রোটিন যদি কমে যায় ব্লাড থেকে, তাহলে তো প্লাজমা যে কলারের অসমোটিক প্রেসার সেটা কমে যাবে, আর কলারের অসমোটিক প্রেসার যদি কমে যায়, তাহলে আমাদের একটা মেকানিজমে বলে আসছি, আমাদের ইনওয়ার্ড ফোর্স কমে গেলেও কি হবে? ইডিমা হবে। সো এটা একটা লিভার সিরোসিস, সেম অ্যাসাইটিস যদি হয়,
সে তো প্রোটিন তৈরি করতে পারবে না, তাই না? সব প্লাজমা প্রোটিন তৈরি করে কে? লিভার, করতে পারবে না। ম্যালনিউট্রিশন, প্রোটিন কম খাচ্ছে, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, প্রোটিন তার বডিতে ইনটেক হচ্ছে কম, তাও সেম মেকানিজম। অথবা খাচ্ছে ঠিক আছে, কিন্তু গ্যাস্ট্রোএন্টারোপ্যাথির কারণে প্রোটিন অ্যাবজর্ব হচ্ছে না, ঠিক আছে? আপনার হচ্ছে প্যানক্রিয়াস কাজ করতে পারতেছে না, প্যানক্রিয়াটিক কারণে ম্যালাবজর্পশন হয়ে যাচ্ছে, প্রোটিন গ্লাইকোজেন বের হয়ে যাচ্ছে, প্রোটিন বডিতে অ্যাবজর্ব হয়ে ঢুকতেছে না, তাহলে তো প্রোটিন কমে গেল। তাহলে এইসব কারণে কি হতে পারে? জেনারেলাইজড হাইপোপ্রোটিনেমিয়া হয়ে জেনারেলাইজড ইডিমা ডেভেলপ করে পুরো বডিতে। এবং এই চারটাই কিন্তু আমরা ওই এনাসার্কার কজের মধ্যে পড়ে আসছে। এনাসার্কার কজ মানে জেনারেলাইজড আপনার ইডিমার কজ, ঠিক আছে? এখন আসলে লিম্ফেটিক অবস্ট্রাকশন। আমরা যদি আগের ওই ছবিটা দেখি তাহলে বুঝতে পারবো লিম্ফেটিক অবস্ট্রাকশন কিভাবে কাজ করতেছে। আপনার বললাম কি যে নরমালি ব্যালেন্স কন্ডিশনে যে ফ্লুইডগুলো এখানে আসে না সেগুলো লিম্ফেটিক্স হয়ে লিম্ফেটিক চ্যানেল দিয়ে চলে যায়। কিন্তু লিম্ফেটিক চ্যানেলের মধ্যে একটা অবস্ট্রাকশন হয়ে আছে। তাহলে কি এই ফ্লুইডগুলো যেতে পারবে? তাহলে আবার ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে পানি জমতেছে, ঠিক আছে? সো আরেকটা মেকানিজম হচ্ছে কি লিম্ফেটিক অবস্ট্রাকশন। লিম্ফেটিক অবস্ট্রাকশনের অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে একটা হচ্ছে ইনফ্লামেশন। আমাদের সেটা জেনেটিক একটা কারণ আছে মিলরয় ডিজিজ, কনজেনিটাল নাম একটু দেখবেন। তারপর ইনফ্লামেটরি কজ যেমন হচ্ছে আপনার এই যে ফাইলিয়ারিসিস যেটা গোলরোগ হলে লিম্ফেটিক অবস্ট্রাকশনে পা দেখেন কত ফুলে যায়। কারণ ওই লিম্ফেটিক অবস্ট্রাকশনের কারণে আর ফ্লুইডগুলো ব্যাক করতে পারে না, এজন্য পা ফুলে যায়। কিন্তু আর্টারি সার্কুলেশন ঠিকই আছে, কিন্তু ওই ভেনাস ড্রেনেজ ঠিকই আছে, কিন্তু এক্সট্রা যে ফ্লুইডগুলো লিম্ফেটিক সেগুলো আসতে পারে না। ফুলতে অনেক একটা সময়, তাই না? সো এটাকে লিম্ফেটিক রিপেয়ার করে দিলে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা ইনফ্লামেশন, তারপর কি আছে নিওপ্লাস্টিক কারণে। সেটা কি? সেটা হচ্ছে আপনার কোনো একটা টিউমার লিম্ফেটিক ভেসেলকে চাপ দিয়ে রাখছে, ভেইনকে চাপ দেয় নাই, লিম্ফেটিক ভেসেলকে চাপ দিছে। অপারেশনের পরে বা রেডিয়েশনের পরে এবং আমাদের এখানে খুব কমন, আমরা যখন ইন্ট্রাঅরবিটাল ইনফেকশন দেই তখন এই আইলিডের অংশটাতে লোয়ার আইলিডের অংশটাতে লিম্ফেটিক ইডিমা হয়। লিম্ফেটিক অবস্ট্রাকশনের কারণে ইডিমা ডেভেলপ করে, কারণ এখান থেকে ড্রেন করে যে ভেসেলগুলো নিয়ে যাবে সাবমেন্ডিবুলার নোড পর্যন্ত সেই ভেসেল আপনি কেটে দিয়েছেন, লিম্ফেটিক ভেসেল খুব চিকন দেখা যায় না, ঠিক আছে? সো এইজন্য অপারেশনের পরে আর রেডিয়েশন দিলেও অনেক সময় স্কার ফর্মেশন মানে ফাইব্রোসিস হয়ে স্কার ফর্মেশন হয়ে লিম্ফেটিক অবস্ট্রাকশন করতে পারে। ওই স্কারটা আপনার লিম্ফেটিক চ্যানেলকে অবস্ট্রাক্ট করে দিতে পারে। এবার সোডিয়াম বডিতে জমে গেলে সোডিয়ামের একটা বন্ধু আছে, সোডিয়ামের সাথে বন্ধু অলওয়েজ মনে রাখতে হবে, সেটা হচ্ছে ওয়াটার। সোডিয়াম যেখানেই জমে গেছে সেখানে তার বন্ধু ওয়াটার ক্লোরাইড আছেই, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটার হচ্ছে বন্ধু। তো আপনি সল্ট বেশি খাচ্ছেন কিন্তু কিডনি বের করতে পারতেছেন না সল্ট, তাহলে সল্ট জমে যাবে, আর সল্ট গলে তার সাথে তার বন্ধু পানিও জমে যাবে, সো এডিমা হবে। অথবা টিউবিল দিয়ে রিঅ্যাবজর্পশনটা বেশি হচ্ছে সোডিয়ামের, টিউবিল দিয়ে সোডিয়াম রিঅ্যাবজর্পশন বেশি হচ্ছে, সোডিয়ামকে বা বডি ধরে রাখতেছে। সোডিয়াম ধরলে হচ্ছে কাকে ধরবে? পানিকে ধরবে। কখন হয় এটা? যখন বডিতে হিমোরেজ হয়, শক হয়, হ্যাঁ এই কন্ডিশনগুলোতে, অথবা বডিতে কোনো কারণে বিপি কমে গেছে, এই কন্ডিশনগুলোতে পানি কমে গেছে, এই কন্ডিশনগুলোতে হচ্ছে এই কাহিনীটা ঘটে, তখন বডি পানি ধরার চেষ্টা করে, তখন ইডিমা হয়, ঠিক আছে? আর একটা হচ্ছে ইনফ্লামেশন, যেটা আমরা ইনফ্লামেশনের সময় বলছি, ইনফ্লামেশনের সময় এক্সুডেশন হয়, যার কারণে হচ্ছে এরকম ইডিমা হয়, ঠিক আছে? তো এটাই হচ্ছে আপনার ইডিমার কজ। এই কজটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা এই বক্সটা এই কজ অফ ইডিমা এই পেজটা 30 নাম্বার পেজ খুব ভালো করে পড়ার চেষ্টা করব। এবার আসলে 31 পেজ এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে হার্ট ফেলিয়ার কিভাবে ইডিমা হয়। আমাদের ফ্যাকাল্টির জন্য এটা লেস ইম্পর্টেন্ট, হ্যাঁ খুব বেশি পরীক্ষা আসে না হার্ট ফেলিয়ার ইডিমার মেকানিজম, আমরা এটা নিয়ে ডিটেইলস কথা বলছি না। পরীক্ষাটা দেখেন, প্রশ্ন দেখলে বুঝতে পারবেন লোকালাইজড ইডিমার কজ কোনগুলো। প্রেগন্যান্সি জেনারেলাইজড এর মধ্যে রাখবেন, হ্যাঁ নেফ্রোটিক সিনড্রোম জেনারেলাইজড, কুশিং সিনড্রোম এটা লোকালাইজড, সেন্টিপিটাল মতো অ্যাবডোমিনাল ওসিটি করে, প্যারালাইসিস সাধারণত পায় হয়, আর্টিকেরিয়া সাধারণত যেখানে হয় সেখানে, এগুলো লোকালাইজড। লোকালাইজড টাইপের, ঠিক আছে? এটা তো জেনারেলাইজড টাইপের নেফ্রোটিক, হার্ট ফেলিয়ার, সিরোসিস এগুলো। আচ্ছা হার্ট ফেলিয়ার মেকানিজম অলরেডি জেনেছি, দরকার নাই আর। আমরা চলে আসি হচ্ছে আমাদের পেজ নাম্বার 36 হাইপারেমিয়া এন্ড কনজেশন, হাইপারেমিয়া এন্ড কনজেশন। আচ্ছা এটা হচ্ছে জাস্ট আগের জিনিসটাকে একটু আবার নতুন করে বোঝানো। সেটা কি? একটু আমরা বলছিলাম যদি কোনো কারণে আর্টারিয়াল ডাইলেটেশন হয়ে যায়, এই অংশ যদি কোনো কারণে ডাইলেটেশন হয়, অথবা এই অংশ যদি ব্লাড রিটার্নটা হ্যাম্পার হয়, তো এই অংশ যদি ডাইলেটেশন হয়, এই ডাইলেটেশন হওয়ার কারণে এখানে যে ভাস্কুলারিটি বাড়লো, এই অংশে যে ভাস্কুলারিটি বাড়লো, তাই না? এটাকেই বলা হয় হাইপারেমিয়া। পাল্প মানে আমাদের ডেন্টাল একটা ক্লাসিক্যাল এক্সাম্পল আছে পাল্প হাইপারেমিয়া, তাই না? পাল্প হাইপারেমিয়াতে কি হয় আমরা জানি, অ্যাকিউট ক্লোজ পালপাইটিস বলি আমরা, অ্যাকিউট রিভার্সিবল পালপাইটিস বলি, সেখানে হচ্ছে এরকম পাল্প হাইপারেমিয়া হয়, পাল্পের ভিতরে ভাস্কুলারিটি বেড়ে যায়, ঠিক আছে? সো এটা যদি আপনার স্কিনের কোনো একটা অংশ হয় তাহলে কিন্তু স্কিনটা লাল দেখতে দেখা যাবে, তাই না? কারণ প্রচুর আর্টারিয়াল ব্লাড এসে গেছে, সে কারণে লাল দেখতে দেখা যাবে। তাহলে পাল্প হাইপারেমিয়াটা হচ্ছে মূলত একটা আর্টারিয়াল ডাইলেশনের কারণে হয়। এটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন আপনি যারা ফেয়ার স্কিনের, যারা হচ্ছে একটু হোয়াইট স্কিনের লোক, তারা হচ্ছে রোদে গেলে দেখবেন লাল হয়ে গেছে, ঠিক আছে? ওই যে হিটের কারণে ভেসেল ডাইলেশন হচ্ছে, যার কারণে আর্টারিয়াল ডাইলেশন হওয়ার কারণে এবং যে মাসলের মধ্যে এক্সারসাইজের সময় ইনফ্লামেশন যেখানে হয় সেখানে নিচে ভেসেল ডাইলেশন আমরা বলেছিলাম। সো এই জায়গাগুলোতে আর্টারিয়াল ব্লাড যাওয়ার কারণে রেড হয়ে যাবে, এটাই হচ্ছে হাইপারেমিয়া। আর কন্ডিশন মিন্স প্যাসিভ, এটা হচ্ছে যে এখানে আউটফ্লোটা কম, রিডিউস আউটফ্লো, ভেইন থেকে যে আউটফ্লোটা হওয়ার কথা ছিল সেটা কমে গেছে, হ্যাঁ এই জায়গা দিয়ে কোনো একটা ভেনাস অবস্ট্রাকশন কিছু একটা আছে, যার কারণে ভেইনের মাধ্যমে রক্ত ব্যাক করবে হার্টে, সেটা কমে গেছে। তাহলে আলটিমেটলি এই জায়গাটার মধ্যে ব্লাড জমে যাবে, কিন্তু এই ব্লাডটা কি ভেনাস ব্লাড বেশি জমবে, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা বেশি জমবে, তার কারণে এই এফেক্টেড এরিয়া কিন্তু আপনার লাল থাকবে না, সায়ানোস্ট হয়ে যাবে ভেনাস অবস্ট্রাকশনের কারণে, ঠিক আছে? সেটা নীল হয়ে যাবে। সো এটাই হলো কন্ডিশন। সো হাইপারেমিয়া কন্ডিশনের মধ্যে পার্থক্যটা শুধু এখান থেকে একটু পড়বেন, এটা টুইস্টার, ঠিক আছে? পার্থক্য দেওয়া দেখেন ওই পেজেই 36 পেজে হাইপারেমিয়া এবং কন্ডিশনের মধ্যে পার্থক্য। হাইপারেমিয়া হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস, এটা প্যাসিভ প্রসেস। হাইপারেমিয়া আর্টারিয়াল ডাইলেশন হলো, সেখানে ভেনাস জিনিসটা ইম্পর্টেন্ট মানে ইম্পেয়ারমেন্ট হলো, ওকে? তারপরে হচ্ছে এটার মূলত সিম্প্যাথেটিক বন্ধ হওয়ার কারণে হয়েছে, এটা হচ্ছে ভেইন অবস্ট্রাকশন হওয়ার কারণে অথবা হার্ট ফেলিয়ার কারণে। এটা কালারটা হবে রেড, এটা কালারটা হবে ব্লু, সায়ানোস্ট, ঠিক আছে? এটা ফিজিওলজিক্যাল হতে পারে, ওই যে বলছিলাম রোদে দাঁড়ালে মাসল এক্সারসাইজের সময়, কিন্তু কন্ডিশন অলওয়েজ প্যাথোলজিক্যাল, ভেনাস রিটার্ন কখনো ফিজিওলজিক্যালি বন্ধ হয়ে যাবে না, ঠিক আছে? তো এই পার্থক্যটা বুঝে গেলে এখন আপনাকে এই কন্ডিশন সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। সেটা কি কন্ডিশন জিনিসটা কি আমরা তখন বুঝে গেলাম যে ভেনাস কোন একটা জায়গা থেকে ভেনাস আউটফ্লো না আসার কারণে ওই জায়গার মধ্যে ভেনাস ব্লাডটা জমে গিয়ে যেই প্যাথোজেনেসিসটা বা যেই মেকানিজমটা হবে সেটাকে বলতেছি আমরা কন্ডিশন। এখন একটু খেয়াল করেন, লাং থেকে পালমারি ভেইন হয়ে রক্তগুলো হার্টে ব্যাক করে আমরা বলেছি। এখন কোন কারণে মাইট্রাল স্টেনোসিস হয়ে আছে, এই জায়গাটা চিন্তা করেন, এই জায়গাটার মধ্যে কোন কারণে ব্লক হয়ে আছে মাইট্রাল স্টেনোসিস। স্টেনোসিস কি হবে? লেফট এটিএম থেকে রক্তগুলো লেফট ভেন্ট্রিকুলে যাইতে পারতেছে না, লেফট এটিএম এর মধ্যে মানে জমে যাচ্ছে, তো সেটা আলটিমেটলি ব্যাকফ্লো হবে হয়ে এই পালমারি ভেইনের উপর প্রেসার পড়বে, হতে হতে লাংসে চলে আসবে, তাই না? তাহলে আলটিমেটলি পালমারি আর্টারি হয়ে রক্ত যাচ্ছে কিন্তু ভেইন হয়ে রক্ত আসতেছে না, এখানে উল্টা আরো ব্যাকফ্লো হয়ে এখানে এই যে পালমারি ভেসেলের উপর পালমারি ভেইনের উপর একটা প্রেসার ক্রিয়েট করবে, পালমারি হাইপারটেনশন বলেন এটাকে, ঠিক আছে? এই প্রেসারটা আলটিমেটলি আস্তে আস্তে আবার লাংসের উপর পড়বে, ঠিক আছে? এই যে লাংসের উপর প্রেসারটা পড়লো, ঠিক আছে? এটাকেই বলতেছি আমরা, এটা লম্বা সময় থেকে যখন চলে এটাকে বলা হয় হচ্ছে কি আপনার এই কনজেশন অফ লাং। এটাকে কি বলতেছি আমরা? লাংয়ের কনজেশন, ক্রনিক প্যাসিভ কনজেশন অফ দা লাং। এখন এই লাংয়ের ভিতরে যখন কনজেশন হয় একটা মেকানিজম হয় এখানে, ধরেন আপনার এই এক্সেসিভ প্রেসার লাংয়ের ছোট ছোট ক্যাপিলারির মধ্যে পড়তেছে, তাই না? সেই ক্যাপিলারিগুলো রাপচার হয়ে যাবে, ফুটে যাবে, রাপচার হলে সেখান থেকে ব্লিডিং হবে, ব্লিডিং হলে সেখান থেকে প্রচুর পরিমাণে আরবিসি ডাব্লিউবিসি টিস্যু স্পেসে চলে আসবে। এই আরবিসি গুলোর মধ্যে কি থাকে ভাই? হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন এই হিমটা বা এখানে কিছু পিগমেন্ট থাকে, তাই না? এখানে কিছু পিগমেন্ট থাকে, এর মধ্যে একটা পিগমেন্টের নাম হলো হিমোসিডিন। কি পিগমেন্ট? হিমোসিডিন পিগমেন্ট। সো আলটিমেটলি টিস্যু স্পেসের মধ্যে প্রচুর পরিমাণে হিমোসিডিন পিগমেন্ট জমা হবে, আর এই হিমোসিডিন পিগমেন্টটা যখন ম্যাক্রোফেজ সেটাকে দেখবে, ম্যাক্রোফেজ সবাইকে খাচ্ছে, এই হিমোসিডিন পিগমেন্টটাকেও খেয়ে ফেলবে ম্যাক্রোফেজ, তাই না? ম্যাক্রোফেজ যে পিগমেন্টটাকে খাইলো এটাকেই বলা হয় হিমোসিডিন লেডেন ম্যাক্রোফেজ। কি বলা হয়? হিমোসিডিন লেডেন ম্যাক্রোফেজ, ঠিক আছে? তো লাং কনজেশন হওয়ার কারণে তার ভিতরে কি হলো? ব্রাউন কালার একটা পিগমেন্ট লাংসের মধ্যে জমে গেল, সেটা পরবর্তীতে ম্যাক্রোফেজ খেয়ে ফেললো। এই কারণে লাংয়ের কনজেশনের একটা টার্ম আছে, সেটা হচ্ছে ব্রাউন ইনডিউরেশন অফ দা লাং। কি বলে সেটাকে? ব্রাউন ইনডিউরেশন অফ দা লাং। সেম লিভারে যে কাহিনীটা ঘটে নাটমেগ লিভার, আপনার হচ্ছে হিস্টোলজিক্যালি যখন আমরা এই কনজেশনটাকে দেখি লিভারের মধ্যে, লিভার হিস্টোলজি পড়লে পাবেন
6 কোণাকার একটা জিনিস থাকে, তাই না? হেপাটিক লোবিউল এরকম প্রচুর একসাথে থাকে। তো এগুলো যদি এই যে নাটমেগ যেটা বাংলা আমরা জয়ফল, হ্যাঁ, জয়ফলের ক্রস সেকশন গুলো যেরকম দেখা যায় হিস্টোরিক্যালি এই নাটমেগের মতোই দেখতে দেখা যায় লিভারের কন্ডিশনটাকে। এইজন্যই নামটা সেখান থেকে আসছে নাটমেগ। নাটমেগ লিভার বেসিক্যালি কি প্যাসিভ কন্ডিশন অফ দ্য লিভার, প্যাসিভ কন্ডিশন অফ দ্য লাং, কার্ডিয়াক স্ক্লেরোসিস হয়, স্প্লিনে কনজেস্টিভ স্প্লিনোমেগালি হয়, সিডোফাইব্রিটিক নোডিউল হয়, পায়ে ডার্মাটাইটিস হয়। এগুলো সবই কি আপনার হচ্ছে ভাস্কুলার কন্ডিশনের মাধ্যমে হয়। তো এই এক্সাম্পলগুলো আপনাকে একটু জানতে হবে। আগে পরীক্ষা খুব আসতো বাট এখন খুব একটা আসে না, ঠিক আছে? বাউন্ডারি লাং, নাটমেগ, কার্ডিয়াক স্ক্লেরোসিস, কনজেস্টিভ স্প্লিনোমেগালি, সিডোফাইব্রিটিক নোডিউল এবং স্ট্যাটাস ডার্মাটাইটিস অফ দ্য লেগ, এই টার্মগুলো একটু পড়বেন কারণ প্রশ্ন সলভ করতে গেলে আপনি পাবেন, ঠিক আছে? সো বাট এখন পরীক্ষা কম আসে, বাট তারপর আপনারা অবশ্যই পড়ে যাবেন যেহেতু আসছে আগে এবং কোশ্চেন সলভের মধ্যে অবশ্যই পাবেন, সেজন্য অবশ্যই পড়বেন। কিন্তু এখন শুধুমাত্র এই পার্থক্যটা জানাটা বেশি ইম্পর্টেন্ট, সাথে এগুলো একটু 30টা দিয়ে পড়ে নেবেন। আর এই যে নাটমেগ লিভারের টার্মটা খেয়াল রাখবেন, এটা কন্ডিশন লাংসে যেটা হয়। আচ্ছা, লাংসে যে কাহিনীটা ঘটে এটা আপনি পরে পেতে যান, সেখানে দেখেন মরফোলজিক্যাল ফিচার অফ দ্য লাং ইন কন্ডিশন, সেখানে দেখেন ক্রনিক লাং কন্ডিশন, অ্যাকিউট লাং কন্ডিশন, বক্সে ছোট। ক্রনিক লাং কন্ডিশনের মধ্যে ডানপাশে দেখেন অ্যালভিওলার স্পেসের মধ্যে হিমোসিডিন লেডেন ম্যাক্রোফেজের কথাটা আছে এবং ব্র্যাকেটে লেখা আছে হার্ট ফেলিউর সেল বা ডাস্ট সেল, হার্ট ফেলিউর সেল বা ডাস্ট সেল, এই টার্মটা আপনি ভালো করে থাকবেন। হার্ট ফেলিউরের কারণে আমরা আগে ছবি দেখেছিলাম, হার্ট ফেলিউরের কারণে আলটিমেটলি লাংসের মধ্যে যে কন্ডিশনটা হচ্ছে সেই কারণে যে সেলটা পাওয়া যাচ্ছে, সেজন্যই সেলটার নাম দেওয়া হয়েছে হার্ট ফেলিউর সেল, ডাস্ট সেল, ঠিক আছে? হিমোসিডিন লেডেন যে ম্যাক্রোফেজগুলো থাকে সেজন্য। তো পরীক্ষা প্রশ্ন যদি আসে হার্ট ফেলিউর সেল কোথায় পাওয়া যায়, হার্টে না লাংসে পাওয়া যায়, ঠিক আছে? কারণ কি কন্ডিশন অফ দ্য লাং, এইজন্য। এই টার্মটা একটু স্পেশাল, সেজন্য একটু দাগায় রাখেন এটা। মোটামুটি এই হচ্ছে কন্ডিশন শেষ। এই যে প্রশ্ন হার্ট ফেলিউর সেল ক্রনিক পালমোনারি কন্ডিশন ইজ আর হিমোসিডিন লেডেন ম্যাক্রোফেজ বা হিস্টোসাইট। ভাস্কুলার কন্ডিশন মেইনলি টু বাউন্ডেশন অফ দ্য লাং, ব্রাউন অ্যাট্রোফি ছিল হার্টে, ছিল না। নাটমেগ লিভার ছিল, চকলেট ছিল, ভেনাস সার্কাস ছিল না। প্যাথোলজিক্যাল কন্ডিশন কজ বাই ভাস্কুলার কন্ডিশন, নাটমেগ লিভার, বাউন্ডেশন অফ দ্য লাং, স্ট্রবেরি গলব্লাডার ছিল না, স্টোমাটাস অফ দ্য লেগ ছিল, চকলেট ছিল না, ঠিক আছে? ওকে, নাও কাম টু 39 পেজ হিমোরেজ। তো হিমোরেজ বেসিক্যালি হিমোরেজ এবং হিমোস্ট্যাসিসের এই যে মেকানিক্স গুলো এগুলো কিন্তু ফিজিওলজি পড়া, ব্লাড এন্ড হেমাটোলজির পড়া। সেখানে আপনারা হিমোস্ট্যাসিসের মেকানিজম, এক্সটেন্সিভ ইন্টেন্সিভ পাথওয়ে এই সম্পর্কে বিস্তারিত পড়েছেন, কিভাবে ক্লটিং ফ্যাক্টরগুলো সেখানে কাজ করে, কোন পাথওয়েতে সেগুলো জেনেছেন। তো এখানে জাস্ট যেটা আপনি ওখানে দেখেন এরকম একটা জিনিস দেখেন, প্রথমেই যে ক্লাসিফিকেশন হিমোরেজ তিন রকম হতে পারে, প্রাইমারি, রিঅ্যাকশনারি এবং সেকেন্ডারি হিমোরেজ। প্রাইমারি হিমোরেজ হচ্ছে যেটা আমরা সার্জারি বা ট্রমার সময় ইমিডিয়েটলি আফটার কাট যেটা হয় সেটাই হচ্ছে আপনার প্রাইমারি হিমোরেজ। রিঅ্যাকশনারি হচ্ছে প্রথম 24 ঘন্টার মধ্যে, মানে কাটা গেল বা সার্জারি হলো, সার্জারি শেষ, তার 24 ঘন্টার মধ্যে যদি কোনো ব্লিডিং হয়, কেন হতে পারে? আপনি অপারেশনের সময় সুতা দিয়ে বেঁধে আসছিলেন, ভেসেল সেটা খুলে গেছে একটা। তারপরে বিপি তখন নরমাল ছিল, এখন বিপি বেড়ে গেছে, অনেক বেশি বেড়ে গেছে, তাহলে ভেসেলের উপর প্রেসার পড়তেছে যে কারণে, ঠিক আছে? অথবা হচ্ছে যে ভেসেল ডাইলেশন, ভেসেল হঠাৎ করে ডাইলেশন হলো সেই কারণে, অথবা আপনার হচ্ছে ক্লট যেটা তখন ছিল এখন সেটা মানে ছুটে গেছে, ওই যে ভেসেল প্রেসার বেড়ে যাওয়ার কারণে হতে পারে। তাহলে এই যে মেকানিজমগুলো এগুলোর মাধ্যমে 24 ঘন্টার মধ্যে ব্লিডিং হতে পারে। আর 24 ঘন্টা পরেও হতে পারে, সেটাকে বলে সেকেন্ডারি হিমোরেজ। সেটা কি কারণে হতে পারে? সেটা হতে পারে একটা ইনফেকশন হয়েছে, ইনফেকশন হওয়ার ফলে অর্গানিজমগুলো কোনো ভেসেলকে গিয়ে ইনভেড করে ফেলছে, তাহলে ব্লিডিং হতে পারে, ঠিক আছে? ইনফেকশন অথবা ম্যালিগনেন্সি, একটা অপারেশন করছেন সেটা ক্যান্সার ছিল, আপনি ধরেন নেক ডিসেকশনের কথা চিন্তা করেন, কোনো একটা মানে নেক ডিসেকশনের সাইডে কোনো একটা লিম্ফ নোডে মেটাস্টাসিস ছিল, আপনি ক্লিয়ার করেছেন, ওই লিম্ফ নোডটা একটু বড় হলো 20 দিন 25 দিন পরে, ওই বড় হয়ে কোনো একটা ভেসেলকে ফুটে করে ফেললো, তাহলে আলটিমেটলি হতে পারে। সো এই সব কারণে সেকেন্ডারি হিমোরেজ হতে পারে। এই তিনটা জিনিস, প্রাইমারি, টারশিয়ারি, সেকেন্ডারি এবং রিঅ্যাকশনারি হিমোরেজ কেন হয় এটা একটু দেখবেন, তাহলেই হবে। এই দিক থেকে কিছু পড়ছে হচ্ছে না। এবার চলে আসি আমরা ডিআইসি তে, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, ঠিক আছে? ডিআইসি কি জিনিস? ডিআইসি এই টার্মটাকে নামটা ভালো করে পড়েন, ডিআইসি মানে কি? ডিসেমিনেটেড মানে কি? ছড়ানো, পুরো বডিতে ছড়ানো ছিটানো বিভিন্ন জায়গায় ইন্ট্রাভাস্কুলার ভেসেলের ভিতরে কি হয়েছে? কোয়াগুলেশন হয়েছে। পুরো বডিতে ছড়ানো ছিটানো অবস্থায় বিভিন্ন জায়গায় যদি এই কোয়াগুলেশনটা হয় ভেসেলের ভিতরে, সেটাকে বলা হয় ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, ঠিক আছে? ডিআইসি এটা একটা নাম আছে, কনজাম্পশন কোয়াগুলেশন বা ডিফিব্রিলেশন সিনড্রোম। এটা প্যাথোজেনেসিস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট এটা বুঝতে পারলে আপনাদের অনেক উপকার আছে। তো প্রথমে আসেন এটা আসলে শুরু হয় কিভাবে? প্যাথোজেনেসিসটা জানতে হলে আপনাকে জানতে হবে কজ, ঠিক আছে? তো কজ আসলে অনেক, কজ ইনফেকশন, অবস্ট্রাকটিভ কজ, মোস্ট কমন কজ হচ্ছে বেসিক্যালি ইনফেকশন, গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ বিভিন্ন অর্গানিজম দিয়ে ইনফেকশন হচ্ছে বর্তমানে বলা হয় মোস্ট কমন কজ। আর সেকেন্ড মোস্ট কমন হচ্ছে অবস্ট্রাকটিভ কজ, গাইনোকোলজিক্যাল অবস্ট্রাকটিভ কজগুলো বিভিন্ন প্রসিডিউর বা বিভিন্ন ডিজিজের কারণে, বিভিন্ন ইনফেকশনের কারণে, বিভিন্ন ক্যান্সারের কারণে, এর মধ্যে ব্লাড একটা ক্যান্সার আছে, সেটা ক্লিয়ার করতে হবে। বিভিন্ন টিস্যু ইনজুরির কারণে, যে কোনো টিস্যু ইনজুরি, এক্সেসিভ একটা সার্জারি করছেন আপনি, বিশাল বড় সার্জারি, একটা বিশাল ট্রমা হয়েছে, বিশাল বার্ন হয়েছে, যে কোনোভাবে টিস্যু ইনজুরি হলো সেখান থেকে ডিআইসি ডেভেলপ করতে পারে। অথবা ভেসেলের ভিতরে একটা হেমোলাইসিস হলো, সাপের কামড়, হিট স্ট্রোক, তারপর হচ্ছে একটা জায়ান্ট হেমানজিওমা, এই যে তারপরে আছে ফ্যাট এম্বোলিজম, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন করা হয়েছে 24 ঘন্টার মধ্যে। তাহলে এই সব কন্ডিশনে কিভাবে পেশেন্টের একটা প্যাথোজেনেসিস শুরু হবে, সেটা হচ্ছে ডিআইসি। সেটা কিভাবে হয়? কারণ আপনার এই সব কন্ডিশনের কারণে যদি কোনো কারণে ভেসেলের ভিতরে মাইক্রো ট্রমা হয়, আপনার বলছেন না ব্লাড ট্রমা, টিস্যু ট্রমা, ইন্টেনসিভ পাথওয়ে মানে কি আর এক্সটেনসিভ পাথওয়ে মানে কি? ইন্টেনসিভ পাথওয়ে মানে হচ্ছে এই যে ভেসেলের ভিতরে মাইনর ট্রমাগুলো, ব্লাড ট্রমা, ঠিক আছে? আর এক্সটেনসিভ হচ্ছে টিস্যু ট্রমার কারণে হয়, তাই না? সো এই যে আপনার কোনো কারণে ব্লাড ট্রমা হলো বা ইন্টেনসিভ প্রবলেম হলে আলটিমেটলি কি হবে? প্রবলেম হলেই সেখানে এই কোয়াগুলেশন শুরু হবে, সেখানে ভেসেলের ভিতরে তো ব্লিডিং হলো, হ্যাঁ, ব্লিডিং হওয়ার ফলে কি হলো? সেখান থেকে কোয়াগুলেশন ক্যাসকেড অ্যাক্টিভ হলো। এখন এই কোয়াগুলেশন ক্যাসকেড যদি অ্যাক্টিভ হয়, খেয়াল করেন, কোয়াগুলেশন ক্যাসকেড অ্যাক্টিভ হতে হলে হিমোস্ট্যাসিসের স্টেজগুলো আপনি পড়েছেন, প্লাক ফর্মেশন হবে, তারপর কোয়াগুলেশন হবে, তাহলে সেখানে প্লাটিলেট ইউজ হবে, কোয়াগুলেশনের জন্য ক্লটিং ফ্যাক্টর ইউজ হবে, প্লাটিলেট ইউজ হবে, কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো ইউজ হবে। সো এখানে যে বিভিন্ন জায়গায় এরকম আপনার হয়েছে, ব্লিডিং হচ্ছে, সেই ব্লিডিংকে বন্ধ করার জন্য প্লাটিলেট এবং কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো ইউজ হওয়া শুরু হয়ে গেছে, প্লাটিলেটগুলো কনজাম্পশন শুরু হয়ে গেছে, কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো ইউজ হওয়া শুরু হয়েছে, তাই না? কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো হচ্ছে। এখন চিন্তা করেন প্লাটিলেট ইউজ হচ্ছে, কোয়াগুলেশন ফ্যাক্টর ইউজ হচ্ছে বডির বিভিন্ন জায়গায়, হ্যাঁ, বডির বিভিন্ন জায়গায় এই কাহিনীটা ঘটতেছে। তাহলে কি ওভারঅল ব্লাডের সার্কুলেশনের মধ্যে প্লাটিলেট এবং কোয়াগুলেশন ফ্যাক্টর কমে গেল না? সেগুলো তো খরচ হয়ে যাচ্ছে, ওখানে বিভিন্ন জায়গায় ব্লিডিং হচ্ছে, সেখানে বন্ধ করার জন্য এগুলো ইউজ হয়ে গেল। এখন এগুলো যখন ব্লাডে কমে যায় তখন তো ব্লাড ইটসেলফ আবার নতুন করে ব্লিডিং শুরু করবে, তাই না? এগুলো তো আপনার ফ্যাক্টর কমে গেলেই তো ব্লিডিং টেন্ডেন্সি বাড়তেছে, প্লাটিলেট কমে গেলেই তো থ্রম্বোসাইটোপেনিয়া হলে কি হয়? বিভিন্ন জায়গায় ব্লিডিং হয়, ফ্যাক্টরগুলো কম থাকলে হিমোফিলিয়াতে যেটা কি হয়? ব্লিডিংগুলো কম, ব্লিডিং বেশি হয়, তাই না? সো আলটিমেটলি আবার নতুন করে এক জায়গায় ব্লিডিং শুরু হবে, ওইটা বন্ধ করতে গিয়ে আবার নতুন এক জায়গায় ব্লিডিং শুরু হবে, এরকম মাল্টিপল জায়গায় ব্লিডিং হতেই থাকবে। সো আলটিমেটলি প্লাটিলেটগুলো কমতেই থাকবে, কোয়াগুলেশন ফ্যাক্টর খরচ হয়ে যাওয়ার কারণে প্রথম বিন টাইম, এপিটিটি, বিটিসি, টিপিটি সব বাড়বে, ঠিক আছে? প্লাটিলেট কমে যাওয়ার কারণে কি বাড়বে? ব্লিডিং টাইম বাড়বে, প্লাটিলেট কলিং ফ্যাক্টরের কারণে ক্লটিং টাইম বাড়বে, প্রথম বিন টাইম বাড়বে, এপিটিটি বাড়বে, সবই বাড়বে, ঠিক আছে? আবার দেখেন এই যে হিমোস্ট্যাসিসের একটা স্টেজ হলো, 2 নম্বর হলো প্লাটিলেট প্লাক, 3 নম্বর কোয়াগুলেশন, 4 নম্বর কি? ফিব্রিনোলাইসিস, হিমোস্ট্যাসিসের মেকানিজমের মধ্যে ফিব্রিনোলাইসিস, তাহলে ফিব্রিনোলাইসিস চলতেছে এদিকে। এই ফিব্রিনোলাইসিস করলে কি হয়? ফিব্রিন ডিগ্রেডেশন হয়ে যে প্রোডাক্টটা তৈরি হয় এফডিপি এবং ডি ডাইমার, তাই না? ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট আর হলো ডি ডাইমার, তো ডি ডাইমার বাড়তেছে, ঠিক আছে? এই সব কন্ডিশন আবার লিডিং টু কি? ইম্পেয়ার্ড কোয়াগুলেশন এন্ড ফার্দার ব্লিডিং, মানে কোয়াগুলেশন একদিকে চলতেছে আবার ওইদিকে ব্লিডিং শুরু হইছে, ঠিক আছে? আলটিমেটলি খরচ হইতে একসময় আর কোয়াগুলেশন করতে পারবে না, ব্লিডিং হয়ে পেশেন্ট মারা যাচ্ছে, এটা একদিক। আর এদিকে হচ্ছে ওই যে এন্ডোথেলিয়াল ড্যামেজ হলো ভেসেলের ভিতরে, এই ড্যামেজটাকে বন্ধ করার জন্য এখানে যে ক্লটটা ফর্মেশন হলো, তাহলে বডির বিভিন্ন জায়গায় কি চলতেছে? ক্লট ফর্মেশন চলতেছে। এই ক্লটটা আপনার যখন এদিক দিয়ে প্লাটিলেটটা যাবে আরবিসি যাবে, তখন এই প্লাটিলেট এই ক্লটের গায়ে আবার লেগে যাবে,
লেগে কি হলো, এই ক্লটটাকে প্রপাগেশন করতে করতে থ্রম্বোসিস ডেভেলপ করবে। সুতরাং এখানে একটা থ্রম্বোসিস ডেভেলপ করলো ভেসেলের ভিতরে। এই থ্রম্বোসিস এই ভেসেলে আটকালো না, কোনো অসুবিধা নাই। কিন্তু সেটা এখান থেকে ছুটে গিয়ে একটা ভেসেল হয়ে রান করতেছে, করে গিয়ে একটা জায়গায় গিয়ে আটকাবে। কারণ ভেসেল তো একই ডায়ামিটার না, আস্তে আস্তে ব্লাড ফ্লো হয়ে যেতে কিছুক্ষণ ভেসেলের দিকে যায়। তো কিছুক্ষণ ভেসেলে গিয়ে সে যখন আটকাবে, তখন তো আলটিমেটলি মাইক্রোভাস্কুলার থ্রম্বোসিসটা ডেভেলপ করবে। মানে এখানে যে থ্রম্বোসিস ডেভেলপ করলো সেটা কোনো একটা জায়গায় আটকাইলো, তখন কি সেই অর্গান, যে অর্গানে গিয়ে সেই অর্গানটা ভেসেলটা ব্লাড সাপ্লাই দিচ্ছিল, সেই অর্গানটা কি ব্লাড সাপ্লাই পাবে এখন? পাবে না। তাহলে আলটিমেটলি ইসকেমিয়া হবে অর্গানের মধ্যে, ইসকেমিয়া হবে। এখন এই কাহিনীটা যদি হার্টে ঘটে, করোনারি আর্টারি, যদি সেরেব্রাল আর্টারিতে ঘটে, রেনাল আর্টারিতে ঘটে, তাহলে কি অবস্থা হবে? সেরেব্রাল আর্টারি, রেনাল আর্টারি বা করোনারি আর্টারি, দিস আর ভেরি ইম্পর্টেন্ট অর্গান। এখানে হইলেই প্রবলেমগুলো মূলত শুরু হয়। তখন কি হবে? মাল্টি অর্গান ব্লাড সাপ্লাই পাওয়া বন্ধ করে দিবে। ইন্টেস্টাইন ব্লাড সাপ্লাই পাবে না, হার্ট ব্লাড সাপ্লাই পাবে না, কিডনি ব্লাড সাপ্লাই পাবে না, লাংস ব্লাড সাপ্লাই পাবে না, ব্রেন ব্লাড সাপ্লাই পাবে না। মাল্টি অর্গান ডিসফাংশন হবে, মাল্টি অর্গান ফেলিয়ার হবে, ডেথ হয়ে যাবে। ঠিক আছে? সো দিস ইজ দ্য প্যাথোজেনেসিস অফ ডিআইসি, প্যাথোজেনেসিস অফ ডিআইসি। ঠিক আছে? সো শুরু হয়েছিল এরকম কোন একটা মেকানিজম দিয়ে, আর শেষ হবে হচ্ছে এই মেকানিজম দিয়ে। তো এটা আপনাদের প্রথমে কজগুলো দাও, কজগুলো আগে খুব আসতো, এখন কম আসে। ঠিক আছে? তো কজের মধ্যে এক নাম্বার কজ যদি মনে রাখেন সেটা সেপসিস মানে ইনফেকশনগুলো। আপনাদের সেটা দেখেন সেপসিসটাকে বোল্ড করে দিয়েছে। ঠিক আছে? সো আর গাইনোকোলজিক্যাল কজগুলো খুব আসতো আগে, বাট এখন আমাদের ফ্যাকাল্টির জন্য আসলে এটা ইম্পর্টেন্ট না, কম আসে। তবে একটু যদি দেখতে পারেন অ্যাবর্শন, প্লাসেন্টা, সেপ্টিক অ্যাবর্শন, টক্সিমো প্রেগন্যান্সি, রিটেন্ডেড ফিটাস, হ্যাঁ এগুলা এমডি ফ্রিডম বলিজম, এগুলো একটু দেখবেন। বাট যদি মুখস্থ না হয় আই হোপ প্রবলেম নেই। ক্যান্সারের মধ্যে একটা ক্যান্সার একটু ভালো করে মনে রাখেন, ব্লাড ক্যান্সার এমএল এটা, আর এখানে আমি যেগুলো একটু বলছি সেগুলো একটু পড়লেই হবে। আর যে কোনো মেসিভ ট্রমা, মেসিভ সার্জারি, মেসিভ বার্ন হলো সেখান থেকে ডিএসি ডেভেলপ করতে পারে। ঠিক আছে? তাহলে কজগুলো দেখলেন। তারপরে আমরা আসি হচ্ছে যে ল্যাবরেটরি ফিচার। এই পেজের নিচে একদম নিচে দেখেন মাস্টুনো ল্যাবরেটরি ফিচার। এটা মাস্টুনো সব ফ্যাকাল্টি, আমাদের ফ্যাকাল্টির জন্য মাস্টুনো। তবে একটু দেখেন ইনক্রিজ করে কি দেখেন। আমরা বললাম আপনারা ব্লাডও পড়েছেন, বোথ বিটি এন্ড সিটি বেড়ে যাবে কোথায়? দুইটা কন্ডিশন। একটা হচ্ছে কি ডিআইসি, আর হচ্ছে বর্নজবিন ডিজিজ। সো ডিআইসি তে আপনার বিটিও বাড়বে, সিটিও বাড়বে, পিটিও বাড়বে, সব বাড়বে। প্রেগন্যান্সি পাবে, এডিএমআর সব বাড়লো। কেন? কারণ কোয়াগুলেশন ফ্যাক্টর ইউজ হইছে, প্লাটিলেট ইউজ হইছে, তাহলে সব বাড়বে। কমবে কি? প্লাটিলেট কমবে, ক্লটিং ফ্যাক্টর কমবে, তারপর টাইম কমবে। ঠিক আছে? জাস্ট দেখলেই পারবেন, খুব ইজি। আর কাছে যদি আপনাদের সেটাও দেওয়া আছে 44 পেজের নাইস্টোনো দেওয়া আছে, এটা কমার্সের জন্য নাইস্টোনো। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কি গেল? ডিআইসি। ডিআইসি কিন্তু আপনার এই ল্যাব ফাইন্ডিং গুলো একটু দেখবেন এবং কজগুলো বিশেষ করে যেগুলো আমি কয়েকটা পয়েন্ট মেনশন করছি সেগুলো দেখবেন। ডিআইসি থেকে কিন্তু প্রায় প্রশ্ন চলে আসে। এবার থ্রম্বোসিস। থ্রম্বোসিস হচ্ছে যে আমরা একটু আগে দেখছিলাম। থ্রম্বোসিসটা হচ্ছে কি, যে একটা ক্লট যখন ফার্দার প্রপাগেশন হয় তখন যেটা তৈরি হয় সেটা বেসিক্যালি একটা থ্রম্বাস। ঠিক আছে? তো থ্রম্বাস আসলে কিভাবে তৈরি হয় বা থ্রম্বাসের পিছনে মেকানিজমটা কি, এটা বোঝানোর জন্য ভিরকোস ডায়াগ্রামটাকে আমরা ফলো করি। ঠিক আছে? যে হোয়াট আর দ্য কজ দ্যাট লিডিং টু ফর্মেশন অফ থ্রম্বাস বা প্যাথোজেনেসিস অফ ফর্মিং আ থ্রম্বাস। তো সেখানে মোস্ট ডমিনেন্ট ইনফ্লুয়েন্স থ্রম্বাস তৈরি করার পেছনে সেটা কি ছিল? এন্ডোথেলিয়াল ইনজুরি, যেটা আমরা আগে দেখেছিলাম যে একটা এন্ডোথেলিয়াল ইনজুরি হওয়ার কারণে মূলত কি হলো? থ্রম্বাস ফর্মেশনটা প্রপাগেশন হলো, তাই না? এই যেখানে দেখছিলাম আমরা যেটা। সো এই ক্লটটাই আলটিমেটলি মানে এন্ডোথেলিয়াল ইনজুরি হয়ে যখন ব্লিডিং হয়, ওই ব্লিডিং থেকে একটা ক্লট হয়, সেই ক্লটটাই ফার্দার প্রপাগেশন হয়ে একটা বড় থ্রম্বাস তৈরি করে। সো এন্ডোথেলিয়াল ড্যামেজ হতে হবে, এটা হচ্ছে কথা। সেকেন্ড থিং হচ্ছে টার্বুলেন্স এবং স্ট্যাসিস, যে ব্লাড ফ্লো এর যে অল্টারেশন। নরমাল ব্লাড ফ্লো আমরা জানি একটা স্ট্রিমলাইন ফ্লো হয়, তাই না? এরকম ভাবে একটা স্ট্রিমলাইন ফ্লো হয়। কিন্তু তখন কোনো কারণে একটা ক্লট ফর্মেশন হলো, হ্যাঁ, বা ভেসেলের ভিতরে কোনো একটা অবস্ট্রাকশন হলো, অথবা ভেসেল থেকে বাইরে থেকে কেউ প্রেসার দিয়ে ভেসেলটা এরকম হয়ে আছে, তখন কি হবে? তো তখন হবে যে এই ফ্লোগুলো এখানে গিয়ে বাধা করতে হবে, হয়ে এখানে টার্বুলেন্সের সৃষ্টি হবে। টার্বুলেন্স সৃষ্টি, তারপরে এদিকে যাবে। এখন ফ্লোয়িং ব্লাডের মধ্যে যখন হাজার হাজার সেল এখানে এসে ধাক্কাধাক্কি করবে, এই ধাক্কাধাক্কির ফলে কিন্তু সেখানে আপনার এই ভেসেলের মধ্যে যে এন্ডোথেলিয়াম সেখানে রাপচার হবে, ভেসেল এন্ডোথেলিয়ামগুলো ইনজুর হবে, তখন কিন্তু এই থ্রম্বাস ফর্মেশনটা হতে পারে, শুরু হতে পারে। আরেকটা হচ্ছে ব্লাডের হাইপার কোয়াগুলেবিলিটি। সেটা কি? কিছু ডিজিজ আছে বা কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলোতে ব্লাডের মধ্যে এই কোয়াগুলেশন হওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যায়, মানে ব্লাডের ভিতরে ক্লটিং হওয়ার টেন্ডেন্সি বা যে অ্যাবিলিটি সেটা বেড়ে যায়। এটাই হচ্ছে ব্লাড হাইপার কোয়াগুলেবিলিটি। তো এটা কিছু ডিজিজ আমরা একটু পরে দেখব সেটা। তো এই তিনটার সাথে বলা হয় বিকজ প্রশ্ন দেখেন খুব সহজ, হাইপার কোয়াগুলেবিলিটি আছে, এন্ডোথেলিয়াল ইনজুরি আছে, আর হচ্ছে কি টার্বুলেন্স স্ট্যাসিস। এখন আপনাদের বইয়ে দেখেন 47 পেজে এন্ডোথেলিয়াল ইনজুরিকে প্রত্যেকটা পয়েন্টে বর্ণনা করছে। হ্যাঁ, এন্ডোথেলিয়াল ইনজুরির মধ্যে বলছে আলসারেটেড প্লাক। এন্ডোথেলিয়াল ইনজুরি আসলে কিভাবে হতে পারে, মানে এন্ডোথেলিয়াম কোথায় আছে? ভেসেলের ভিতরে আছে। তো সেখানে এই এন্ডোথেলিয়াল ইনজুরির পিছনে অনেকগুলো কারণ বলছে। এক নম্বরে বলছে যে আপনার আলসারেটেড প্লাক, একটা কোলেস্টেরল প্লাক আগে থেকে আছে, সেই কোলেস্টেরল প্লাকটাই যদি আলসারেশন হয়, মানে এই কোলেস্টেরল প্লাকটা ইনডিউসড, হ্যাঁ, ভেসেলের যে ভিতরে এন্ডোথেলিয়ামের গায়ে যদি কোনো কারণে ইনজুরি হয় সেটা থেকে ক্লট ফর্মেশন হয়ে থ্রম্বাস তৈরি হতে পারে। ঠিক আছে? সো আলসারেটেড প্লাক ইন দ্য অ্যাথেরোস্ক্লেরোটিক আর্টারি এবং করোনারি আর্টারি যেটা কমনলি হয় এটা। তাছাড়া হতে পারে ভেজিটেশন। ভেজিটেশন হচ্ছে মূলত রিউমেটিক ফিভারের ক্ষেত্রে এন্ডোকার্ডিয়ামের মধ্যে হয়, অথবা ড্যামেজ ভালভ থাকলে সেখানে এই অর্গানিজমগুলো এসে এন্ডোকার্ডিয়ামের মধ্যে ভেজিটেশন করে, যার কারণে হচ্ছে যে একটা থ্রম্বাস ফর্মেশন হয়। তারপরে মুরাল থ্রম্বাস আছে, এক ধরনের থ্রম্বাস যেটা হচ্ছে এটা এন্ডোকার্ডিয়ামের মধ্যে হয়। এটা হচ্ছে মূলত যাদের এমআই থাকে, কারণ একটা অংশের মধ্যে খেয়াল করেন মায়োকার্ডিয়াল ইনফাকশন আছে একটা পেশেন্টের। তো মায়োকার্ডিয়ামের ইনফাকশন মানে কি? সেখানে ভাস্কুলারিটি নষ্ট হওয়ার কারণে আপনার তার বরাবর ধরেন মায়োকার্ডিয়ামের যে অংশে ব্লাড সাপ্লাই নাই, ঠিক তার বরাবর ভিতরে যে এন্ডোকার্ডিয়ামের অংশটা, সেই অংশটা কিন্তু কন্ট্রাকশন করতেছে না, ফোর্স অফ কন্ট্রাকশন নাই। তাহলে ওই অংশটার মধ্যে যদি ফোর্স অফ কন্ট্রাকশন নাই, সেই জায়গাটা একদমই ফিক্সড হয়ে আছে, হ্যাঁ, যার কারণে ওইখানে গিয়ে আপনার এই ক্লট থ্রম্বাস মানে প্লাটিলেটগুলো গিয়ে লেগে আপনার হচ্ছে সেখানে একটা থ্রম্বোসিস ডেভেলপ করতে পারে। সেটাই হচ্ছে এই মুরাল থ্রম্বাস। ঠিক আছে? তো এটা একটা। তারপর হতে পারে ভাস্কুলারিটিস, ভেসেলের মধ্যে কোনো ইনজুরি হলে আপনি ক্যানুলা করতেছেন ভেনের মধ্যে বা আর্টারির মধ্যে, কোনো কারণে আপনার আর্টারিয়াল ব্লাড নিতে হচ্ছে, তাহলে যে আপনি আর্টারিতে পিক করলেন, এখানে এন্ডোথেলিয়াল ড্যামেজ করে ঢুকলো আপনার সেই ক্যাথেটারটা, বা আপনার হচ্ছে যে ক্যানুলাটা করলেন। ঠিক আছে? আর তারপরে ট্রমাটিক ইনজুরি হলে তো ডেফিনিটলি ভেসেল ইনজুরি হবে। আপনি যখন ট্রমাটিক ইনজুরি কি হয়? ভেসেল ইনজুরি হয়, ব্লিডিং হয়। ব্লিডিং হতে হলে অবশ্যই সেখানে ভেসেল ইনজুরি হয় লাগবে, কারণ আমাদের বডিতে ব্লাড কখনো ভেসেলের বাইরে থাকে না। ব্লিডিং হইছে মানে ডেফিনিটলি কোনো না কোনো ভেসেল ইনজুরি হইছে। ভেসেল মানে এন্ডোথেলিয়াম ইনজুরি হইছে। ঠিক আছে? সো এন্ডোথেলিয়াল ইনজুরি এই মোড গুলো থাকতে পারে, এইভাবে এন্ডোথেলিয়াল ইনজুরি হতে পারে। পাঁচটা পয়েন্ট দেওয়া আছে, একটু জাস্ট দেখে রাখতে পারেন, বাট নট সো মাচ ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট যেটা সেটা পরে 48 পেজে এই বক্সটা, এটা হচ্ছে রবিনসন ডিরেক্ট বক্স। সেখানে হচ্ছে যে হাইপার কোয়াগুলেবিলিটির কজ আমরা বলছিলাম যে কিছু কারণ আছে, যে কারণগুলোতে বডিতে ব্লাডের কোয়াগুলেশনের টেন্ডেন্সি বেড়ে যায়। ঠিক আছে? সেই কারণগুলোর মধ্যে কিছু আছে প্রাইমারি মানে জন্মগত কিছু কারণ আছে, যেগুলোতে হচ্ছে যে কোয়াগুলেশন টেন্ডেন্সিটা বেশি থাকে, এটা একটা। আরেকটা হচ্ছে কিছু আছে অ্যাকোয়ার্ড বা সেকেন্ডারি ডিফেক্ট, সেগুলো তো বাড়তে পারে। তো প্রাইমারি কজের মধ্যে একটা কজ শুধু মনে রাখবেন, সেটা হচ্ছে ফ্যাক্টর 5 মিউটেশন। এর পরীক্ষা অনেকবার আসছে যে মোস্ট কমন প্রাইমারি কজ বা জেনেটিক কজ অফ হাইপার কোয়াগুলেবল ডিসঅর্ডারস, মানে হাইপার কোয়াগুলেবল স্টেট। বডিতে যখন আপনার ফ্যাক্টর 5 এর মিউটেশন হয়, ফ্যাক্টর 5 থাকে না, তখন হচ্ছে যে কোয়াগুলেবিলিটি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার বেড়ে যায়। এটাই হচ্ছে মেইন। আর বিভিন্ন কর্নিং ফ্যাক্টরের ডিফিসিয়েন্সি বেড়ে যাওয়া, অথবা প্রথম মিউটেশন হলে সেখান থেকে প্রথম লেভেল বেড়ে যায়। ঠিক আছে? অথবা ফ্যাক্টর 5 কোনো কারণে বেড়ে গেল, এই সব কারণে আলটিমেটলি আপনার এই হাইপার কোয়াগুলেবল স্টেট তৈরি হয়। ঠিক আছে? রিয়াগুলো খুব বেশি দরকার নেই, আপনি মেইনলি শুধু প্রথমটা, এই গ্রুপ থেকে শুধু একটা, এটা হচ্ছে ফ্যাক্টর 5 ডেফিসিয়েন্সি। ঠিক আছে? মোস্ট কমন প্রাইমারি হাইপার কোয়াগুলেবল কজ। সেকেন্ডারি কজগুলো হচ্ছে এতগুলো কথা শুনে বসে থাকে না, তবে এগুলো একটু জাস্ট আপনি যদি পড়েন
একটানা মানে একটু মন দিয়ে পড়েন অথবা একটু বোঝার চেষ্টা করেন, তাইলেই মনে থাকবে, মুখস্থ করার দরকার নাই। ঠিক আছে? আমরা একটু বলছিলাম যে প্রলং বেড রেস্ট হলেই বা প্রলং ইমোবিলাইজেশন হলেই পায়ের ক্ষেত্রে বিশেষ করে পায়ের মধ্যে থ্রম্বাস ডেভেলপ করে। থ্রম্বোসিস হওয়ার মেইন জায়গাটাই হচ্ছে লেগ ভেইন, হ্যাঁ? থ্রম্বোসিস আমরা একটু পরে পড়ব। থ্রম্বোসিসের মেইন সাইটই হচ্ছে ডিপ ভেইনগুলা। ঠিক আছে? ডিপ ভেইনস অফ দ্য লেগ, বিশেষ করে কাফ ভেইন, পপলিটেল ফিমোরাল এই ভেইনগুলোতে হয়। ঠিক আছে? সো প্রলং বেড রেস্ট বা ইমোবিলাইজ হয়ে থাকলে, তারপর যাদের আগে একবার এমআই হইছে, ঠিক আছে? আগে একবার এমআই হইছে, মানে মায়োকার্ডিয়াল ইনফারকশন হইছে, তাহলে আমরা বললাম কি ওই এমআই বরাবর ভিতরে যে এন্ডোকার্ডিয়ামের জায়গাটা, সেই জায়গাটাতে কিন্তু থ্রম্বাস তৈরি হবে আবার নতুন করে। তাহলে এমআই, আগের এমআই, ওল্ড এমআই ইজ এ ফিটার, মানে ইজ এ হাই রিস্ক ফ্যাক্টর ফর দ্য লেটার থ্রম্বোসিস। সেম অ্যাট্রিয়াল ফিব্রিলেশন সেম। তারপরে যে কোনো ম্যাসিভ টিস্যু ইনজুরি, সার্জারি, ট্রমা, বার্ন, যেটা আমরা একটু বলছিলাম, টিস্যু ইনজুরি হলেই সেখান থেকে আপনার থ্রম্বোসিস ডেভেলপ করবে। মাল্টিপল সাইড ইনজুরি, মাল্টিপল সাইড বার্ন, মাল্টিপল সাইড ফ্র্যাকচার, তখন সেখান থেকে কি হবে? নতুন করে থ্রম্বাস ডেভেলপ করবে। তারপরে ক্যান্সার বা ডিসেমিনেটেড ক্যান্সার, যেটা মানে ছড়াই গেছে, যেটা আসলে ডিসেমিনেটেড বলে সুন্দর হয়তো, মানে ম্যালিগনেন্সি, ডিসেমিনেটেড ম্যালিগনেন্সি, যে ক্যান্সারটা ছড়াই গেছে, ওই ক্যান্সারটা ব্লাডের মাধ্যমে অথবা লিম্ফেটিক্সের মাধ্যমে ব্লাডে চলে আসছে, সেই ব্লাড হয়ে এই মেটাস্টেসিসটা ব্লাডের মাধ্যমে পুরোপুরি বিভিন্ন জায়গায় ছড়াইছে। সো ব্লাডের ওই যে টিউমার ফোকাইটা ব্লাডের মাধ্যমে যাচ্ছে, সেটা তো একটা জায়গায় গিয়ে আটকাবে। সো ইট উইল লিড টু ফরমেশন অফ থ্রম্বাস। প্রস্থেটিক হার্ট ভালভ, যেটাকে বলছিলাম, প্রস্থেটিক হার্ট ভালভ, রিউমেটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে, তারপর ডিআইসি, হ্যাঁ, এই কন্ডিশনগুলো কি হচ্ছে? থ্রম্বোসিস হওয়ার প্রবণতা অনেক বেড়ে যাচ্ছে। এছাড়া কার্ডিওমায়োপ্যাথি, নেফ্রোপ্যাথি, তারপরে বিশেষ করে লাস্টগুলো মাঝে মধ্যে পরীক্ষা থাকে, স্মোকিং, ওবেসিটি, অ্যাডভান্স এজ, এদের ক্ষেত্রে কি আছে? এই থ্রম্বোএম্বোলিক ডিসঅর্ডারগুলো ডেভেলপ করার একটা রিস্ক বেশি থাকে। ঠিক আছে? তো এই কন্ডিশনগুলো একটু দেখবেন। তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা প্রলং বেড রেস্ট বা ইমোবিলাইজেশন, এগুলো হচ্ছে মোস্ট কমন সেকেন্ডারি কজ। ঠিক আছে? এইটুকু এই বক্সটা পড়লে মোটামুটি আপনার মেইন পড়াগুলো হয়ে যাবে। এরপরে হচ্ছে শুধু কয়েকটা জিনিস থ্রম্বোসিস থেকে পড়তে হবে, সেটা হচ্ছে 51 পেজে নামগুলো, থ্রম্বোসিস ইন আর্টারি, থ্রম্বোসিস ইন দ্য হার্ট, মানে শুধু থ্রম্বাসগুলোর নাম পড়বো আমরা এখান থেকে। ঠিক আছে? থ্রম্বোসিস ইন আর্টারির মধ্যে দেখেন এক্সাম্পল, এগুলো পরীক্ষা খুব একটা আসে না, আগেই বলছি। যে জায়গাগুলো আসে শুধু সেই জায়গাগুলোই ভালো করে টাচ করছি। থ্রম্বোসিস ইন আর্টারির মধ্যে দেখেন একটা হলো থ্রম্বোসিস ইন দ্য আলসারেটেড অ্যাথমোমাটাস প্লাক, বলছিলাম যে আর্টেরিয়াল থ্রম্বাসগুলোর অনেকগুলো নাম আছে, তার মধ্যে যে আর্টেরিয়াল থ্রম্বাসগুলো দেখেন, থ্রম্বোসিস ইন দ্য আলসারেটেড অ্যাথমোমাটাস প্লাক মানে কি? যে আপনার যেটা বলছিলাম যে একটা আগে থেকে একটা অ্যাথমোমাটাস প্লাক হয়ে আছে, হ্যাঁ? একটা ধরেন একটা ভেসেলের ভিতরে একটা কোলেস্ট্রল প্লাক জমা আছে। ঠিক আছে? সেটার সুন্দর একটা আউটলাইন আছে। কিন্তু সেটার মধ্যে যদি কোনো কারণে একটা আলসারেশন হয়, ধরেন আপনার একটা গর্ত হয়ে গেল, জিনিসটা এখন এরকম। তখন কি হবে? প্লাটেটগুলো আরো এখানে ধাক্কা খাবে, ধাক্কা খাবে, ধাক্কা খাবে ভেসেলগুলো, সেলগুলো। তাহলে যত ধাক্কা খাবে তত এখানে এন্ডোথেলিয়াল ইনজুরি করতেছে। ইনজুরি করে সে কি করলো? আল্টিমেটলি আরো নতুন প্লাটেলেট, আরো নতুন প্লাটেলেট, আরো প্লাটেলেট এসে থ্রম্বাসটাকে আস্তে আস্তে বড় করে ফেলবে। সো এটা হচ্ছে থ্রম্বোসিস ইন দ্য আলসারেটেড অ্যাথমোমাটাস প্লাক। তারপর থ্রম্বোএনজাইটিস অবলিটারেন্স, সেটা হচ্ছে ইনফ্লামেটরি থ্রম্বাস, হ্যাঁ? তারপর ল্যামিনেটেড থ্রম্বাস, সেটা সাধারণত এনরিজমের ক্ষেত্রে হয়। যদি আপনার ধরেন একটা ভেসেল এরকম থাকে, হ্যাঁ? এনরিজমাল ভেসেল থাকে, তো এখানে গিয়ে ব্লাডের টার্বুলেন্স হবে। এই বারবার এন্ডোথেলিয়ামের মধ্যে গিয়ে ধাক্কা খাবে সেলগুলো। আল্টিমেটলি এখানে থ্রম্বাস তৈরি হবে। এখানে গিয়ে একটা ধাক্কা দিয়ে আবার ব্লাড চলে আসলো, ধাক্কা দিয়ে ব্লাড চলে আসলো। এই যে একটা ধাক্কা দিলেও সেখানে মানে ধাক্কার ফলে লেয়ার বাই লেয়ার এখানে আসলে মূলত থ্রম্বাস তৈরি হয়। তখন ল্যামিনেটেড থ্রম্বাস তৈরি হয়, ল্যামিনেটেড থ্রম্বাস। এই ল্যামিনেটেড থ্রম্বাসটা হচ্ছে মূলত যখন এনরিজম থাকে তখন তৈরি হয়। ঠিক আছে? তো এগুলো হচ্ছে আর্টেরিয়াল থ্রম্বাস। আর হার্টের ভিতরে কিছু থ্রম্বাস আছে, সেটা হচ্ছে ভেজিটেশন। ভেজিটেশন মিন্স হচ্ছে আপনার যে মানে ড্যামেজ ভালভ থাকলে বা প্রস্থেটিক ভালভ থাকলে বা রিউমেটিক ডিজিজ থাকলে, তখন ওই ভালভের মধ্যে ভালভগুলো তো আসলে উইক, সেগুলোর মধ্যে আপনার হচ্ছে যে ভালভের গায়ের মধ্যে প্লাটেলেট ক্লট জমা হয়ে নতুন থ্রম্বাস তৈরি করে। এটাকে ভেজিটেশন বলে আরকি। অথবা যদি ড্যামেজ ভালভ থাকে বললাম যেটা, অথবা এন্ডোকার্ডাইটিস যদি থাকে, এন্ডোকার্ডাইটিসের কারণে যে নতুন করে থ্রম্বাস তৈরি হবে, সবগুলাই ভেজিটেশন। মানে হার্টের ভিতরে একটা থ্রম্বাস তৈরি হয় বাই দা ভেজিটেশন। মুরাল থ্রম্বাস, মুরাল থ্রম্বাস হচ্ছে যেটা বলছিলাম একটু আগে, এমআই হলে লেফট ভেন্ট্রিকল যদি হয় বা যেখানেই হলো এমআই হলে সেই এমআই বরাবর ভিতরে এন্ডোকার্ডিয়ামের যে থ্রম্বাসটা তৈরি হয় তাকে বলে মুরাল থ্রম্বাস। হার্টের ক্ষেত্রে অ্যানিউরিজম হলে সেখানে ল্যামিনেটেড থ্রম্বাস হতে পারে। বল থ্রম্বাস বলে একটা থ্রম্বাস আছে, সেটা হচ্ছে মূলত মাইট্রাল স্টেনোসিস হলে, হ্যাঁ? যখন এই যে মাইট্রাল ভালভ বন্ধ হয়ে যায়, স্টেনোসিস হয়, তখন এই লেফট অ্যাট্রিয়ামের ভিতরে মূলত একটা বলের মতো থ্রম্বাস তৈরি হয়। ঠিক আছে? এটা হচ্ছে যে এখান থেকে ব্লাড যখন রাশ করে আসে, এদিক দিয়ে পাস হতে পারে না, তখন এখানে একটা সংঘর্ষ হয়, হয়ে আল্টিমেটলি এন্ডোকার্ডিয়াল ড্যামেজ হয় এবং হয়ে আস্তে আস্তে এখানে একটা থ্রম্বাস তৈরি হয় এবং এটা ডিটাচ থাকে। এই বলটা পিং পং বলের মতো এদিকে ঘোরাফেরা করতে থাকে। এটাকে বলে বল থ্রম্বাস। আর মানে আপনার হচ্ছে দিলে আল্ট্রাসোনোগ্রাফি দিলে, যেটা আমরা হচ্ছে ইকো করি, ইকো করলে কিন্তু দেখা যায় বল থ্রম্বাসটা। মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে লেফট অ্যাট্রিয়ামে তৈরি হয় স্পেসিফিক্যালি। ঠিক আছে? এটাকে বলে বল থ্রম্বাস। সো এই নামগুলো একটু জাস্ট পড়বেন, হ্যাঁ? এরপর এখানে লাইন অফ জ্যান বলে একটা কথা আছে। এই টার্মটা একটু খেয়াল রাখলে ভালো। শুধু টার্মটা একটু খেয়াল রাখেন। লাইন অফ জ্যান এটা হচ্ছে মূলত অল্টারনেটিং লেয়ার অফ দ্য রেড এন্ড পেল থ্রম্বাস, হ্যাঁ? লাল সাদা, লাল সাদা, লাল সাদা, এরকম রেড এন্ড পেল থ্রম্বাস এটা অল্টারনেটিং লেয়ার। এটা সাধারণত আমাদের হিউম্যান বডিতে যে থ্রম্বাসগুলো তৈরি হয়, দুই ক্ষেত্রেই থাকতে পারে, ভেনাস থ্রম্বাস বেশি থাকে। তো যখন থ্রম্বাস হয় তখন এরকম অল্টারনেটিং লেয়ার পাওয়া যায়। কিন্তু যখন পোস্টমর্টম, মানে মৃত্যুর পরে তো মানুষের পুরো বডি সব রক্ত যেটা যেখানে ছিল সেটা সেখানেই থ্রম্বাস হয়ে পড়ে থাকে, তাই না? কিন্তু সেই থ্রম্বাসে কিন্তু এরকম লাইন অফ জ্যান বলে কোনো কিছু থাকবে না। তো লাইন অফ জ্যানটা বেসিক্যালি অ্যান্টিমর্টাম এবং পোস্টমর্টম ব্লাডকে ডিফারেনশিয়েট করার জন্য ইউজ করা হয়। এটা ফরেনসিক ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এটা আপনারা জাস্ট নামটা একটু খেয়াল রাখলেন, এতটুকুই। আর বায়োনো প্রেজেন্স এখানে কিছু ভেনাস থ্রম্বোসিসের নাম দেওয়া আছে। ভেনাস থ্রম্বোসিসের মধ্যে তিনটা টাইপ বলছে। একটা হচ্ছে থ্রম্বোফ্লেবাইটিস, আরেকটা হচ্ছে ফ্লেভো থ্রম্বোসিস, আরেকটা হচ্ছে আদার্স টাইপ। ঠিক আছে? তো এখানে হচ্ছে যেটা আপনারা দাগাবেন সেটা হচ্ছে মূলত মেইনলি লোকেশন, যেটা পড়বেন। লোকেশনটা কোথায় হয়? যে দেখেন লোকেশনটা হচ্ছে মূলত ভেইন অফ দ্য লোয়ার এক্সট্রিমিটি। ঠিক আছে? সো লোয়ার এক্সট্রিমিটিতে হচ্ছে বেশি আপনার হচ্ছে যে ভেনাস থ্রম্বাস হয়। আমরা একটু বলছিলাম যে মেইনলি হচ্ছে কাফ ভেইন, তারপর ফিমোরাল পপলিটিয়াল ইলিয়াক ভেইন। সো মেইনলি কাফ ভেইনের কথা মনে রাখবেন। মোস্ট অফ দ্য টাইম এই কাফ ভেইনের মধ্যে বেশি হয়। আর 90% এটাই, বাকিগুলো পড়ার দরকার নাই। ঠিক আছে? যে থ্রম্বোসিস কোথায় হয়? মেইনলি একটা কাফ ভেইন, ফিমোরাল পপলিটিয়াল ইলিয়াক, মানে লোয়ার এক্সট্রিমিটি ভেইন, এর বাইরেগুলো পড়ার দরকার নাই। টাইপের মধ্যে দেখেন ফ্লেভো থ্রম্বোসিস, থ্রম্বোফ্লেবাইটিস এবং আদার টাইপ দেওয়া আছে। ঠিক আছে? তো 55 পেজে ফ্লেভো থ্রম্বোসিস এবং থ্রম্বোফ্লেবাইটিস। আচ্ছা, এই দুটোর পার্থক্যটা একটু দেখি। থ্রম্বোফ্লেবাইটিস যেটা, সেটা কি আছে? আইটিস আছে, ডেফিনিটলি এটা ইনফ্লামেটরি কোনো কিছু। আর ফ্লেভো থ্রম্বোসিস হচ্ছে মানে থ্রম্বোসিস ইন ভেইন, সহজ কথা। ভেইনের ভিতরে যে থ্রম্বোসিসটা হয় নরমাল কন্ডিশনে, সেটাই হচ্ছে মূলত ফ্লেভো থ্রম্বোসিস। মানে ভেইনের ভিতরে নরমালি আর্টেরিয়াল যেরকম থ্রম্বাস হয়, ভেইনের ভিতরে যে নরমাল থ্রম্বাসটা হয় সেটাই হচ্ছে মূলত ফ্লেভো থ্রম্বোসিস, হ্যাঁ? এটা ওই যে পায়ে যেটা হয় সেটাই আরকি। তো এটা শুরুর দিকে ছোট থাকে, সাইজটা ইনিশিয়াল সাইজ কি ছোট, আস্তে আস্তে বড় হয়, এজন্য সাইলেন্ট, কোনো ফিচার প্রকাশ করে না। ঠিক আছে? এবং ভেনাস স্ট্রেসের কারণে হয়। তো এটা যখন আস্তে আস্তে তারপর একসময় কি হয়? বড় হয়, হ্যাঁ? কিন্তু এই বড় হইতে এটা আসলে এনকোরেজনেসটা কমে যায়। যেটা কি? সেটা হচ্ছে ভেসেলের গায়ে যে লেগে থাকে, তখন ভেইনের ভিতরে যে থ্রম্বাসটা হলো এটা খুব পুয়ারলি লেগে থাকে, যে কোনো সময় ছুটে যায়। ছুটে যাওয়ার পরে তখন তার নাম হয়ে যায় কি? এম্বোলিজম। ছুটে যাওয়ার পরে তার নাম হয়ে যায় কি? এম্বোলিজম। অর্থাৎ থ্রম্বাসটা যখন ভেসেলের গায়ে থেকে ছুটে যায় তখনই তার নাম হয়ে যায় কি? এম্বোলাস। তাহলে এম্বোলিজম ভেরি কমন ইন দিস ফ্লেভো থ্রম্বোসিস, অর্থাৎ ভেনাস থ্রম্বোসিসের কাহিনী এগুলো। আর থ্রম্বোফ্লেবাইটিস হচ্ছে আইটিস। সাপোজ আপনি একটা ভেইনের মধ্যে একটা ক্যানুলা করলেন, তাই না? এই ক্যানুলা করার সময় তো ভেইনে এন্ডোথেলিয়াল ইনজুরি হয়ে গেল, সেখান থেকে একটা থ্রম্বাস ডেভেলপ হয়। যে ক্লটটা হলো, এই যে ভেইনের গায়ে এন্ডোথেলিয়াল ইনজুরির কারণে একটা ক্লট ফর্মেশন হবে। এই ক্লটটা যে ফর্মেশন হলো, তো এই ক্লটটা যখন মানে প্রপাগেশন হয় একটা থ্রম্বাস তৈরি করতেছে, সাপোজ ওই দিনই, কিন্তু এটা আস্তে আস্তে যখন ইনফ্লামেশন কমে যাবে ভেনাস ওয়ালের, অর্থাৎ ভেনাস ওয়াল দিয়ে ঢুকাইছেন ক্যানুলাটা, ভেনাস ওয়ালের ইনফ্লামেশন 1 দিন 2 দিন 3 দিন পরে কমে যাবে, হিল হয়ে যাবে, তখন কিন্তু আর থ্রম্বোসটা থাকবে না, থ্রম্বোসটা ছোট হয়ে ডিমিনিশড হয়ে যাবে। ঠিক আছে? সো থ্রম্বোফ্লেবাইটিস হচ্ছে ইনফ্লাম ভেইন, আইটিস আছে, হ্যাঁ? এটা যে কোনো জায়গায় হতে পারে, আপনি যেখানে ইনজুরি করবেন সেখানেই হতে পারে। যেহেতু এটা আইটিস মানে ইনফ্লামেশন, তাহলে সাইন অফ ইনফ্লামেশন প্রেজেন্ট থাকবে। এটার কারণ হচ্ছে ভেসেল ওয়াল ইনফ্লামেশন, শুরুতে বড় থাকে, পরে আস্তে আস্তে ছোট হয়ে যায় এবং এটা খুব যদিও থাকে দায়ী থাকবে না, এটা ওয়েল অন করে, এটা ছুটে গিয়ে অন্য জায়গায় গিয়ে সমস্যা করবে না। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের দুইটার মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা একটু জাস্ট পড়বেন। এটা হচ্ছে পরীক্ষা আসে এমন না
আমরা এই পেজে ঠিক নিচে একটা পার্থক্য আছে আর্টেরিয়াল থ্রম্বাস আর ভেনাস থ্রম্বাসের মধ্যে। এটা টুইস্টার দিয়ে একটু দেখবেন কি আছে। প্রথমে বলছি আর্টেরিয়াল থ্রম্বাস সবচেয়ে কম হচ্ছে কোথায়, এটা পড়তে হবে করোনারি আর্টারি, আর ভেনাস থ্রম্বাস সবচেয়ে কম হচ্ছে কাভ ভেইনে, ঠিক আছে পায়। সো এটা এই দুটো পয়েন্ট মনে রাখবেন। তারপরে হচ্ছে কজ, একটা কজ হচ্ছে মেইনলি টার্বুলেন্স, আর্টারিতে হয় ফ্লো বেশি এইজন্য, আর ভেনাস ফ্লো তো স্লো স্লাগিশ, যার কারণে স্ট্যাসিস হচ্ছে সেখানে মেইন কজ। আর ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট। আর্টারির ক্ষেত্রে থ্রম্বোসিসটা তৈরি হয় রেট্রোগ্রেড, একটু মজার বিষয়। আর্টারির ভিতর দিয়ে যখন রক্ত যায় মনে রাখবেন, ধরেন এখানে একটা ক্লট হইলো, হ্যাঁ, তো সেটাই থেকে থ্রম্বাস হবে আমরা বলেছি। তো আর্টারি থেকে রক্ত এদিক থেকে এদিকে যাচ্ছে, হ্যাঁ, যাওয়ার পথে এই প্লাটিলের পিছনে জমা হইতেই থাকবে। অর্থাৎ ফ্লোটা এইদিকে, কিন্তু থ্রম্বাসটা বড় হবে কোন দিকে, রেট্রোগ্রেড ডিরেকশন, পিছনের দিকে বড় হয়ে থাকবে। কিন্তু ভেইনের ক্ষেত্রে হচ্ছে এন্টেরোগ্রেড, ভেইনের ক্ষেত্রে ফ্লোটা হচ্ছে স্লাগিশ, সেখানে মেইন এটা হচ্ছে কজটা হচ্ছে মূলত কি স্ট্যাসিস, ব্লাড ফ্লোটা স্লো হয়ে গেছে। সো মানে এখানে এটা হবে মূলত সামনে এন্টেরোগ্রেড, সামনের দিকে ক্লটটা হচ্ছে প্রপাগেশন হবে, এখান দিয়ে যাওয়ার সময় ফ্লো হয়ে এখানে জমে যাবে। এবং এই যেহেতু এটা স্লো হয়ে গেছে, হ্যাঁ, তো ব্লাড ফ্লো স্লো হয়ে গেলে কি হয়, আরবিসি গুলো ওখানে প্যাকড হয়ে যায়, এখানে আরবিসি গুলো বেশি জমে যায়, যার কারণে ভেনাস থ্রম্বাসটা কিন্তু রেড হয়। এটা একটু মজার বিষয়, ভেনাস থ্রম্বাসটা কিন্তু বেশিরভাগই হচ্ছে আরবিসি থাকে, প্লাটিলেট মানে হয় কিন্তু কালারটা রেড, কারণ ভেনাস থ্রম্বাসের ভিতরে ওখানে আরবিসি বেশি থাকে, আর এখানে হচ্ছে মেইনলি প্লাটিলেট থাকে, যার কারণে আর্টেরিয়াল থ্রম্বাসগুলো দেখতে কিন্তু হোয়াইট, মানে পেল, হোয়াইট বলবো না, পেল হয়, ঠিক আছে। পেল থ্রম্বাস আর রেড থ্রম্বাস, আর্টেরিয়াল থ্রম্বাস আইটাম পেল থ্রম্বাস, ভেনাস থ্রম্বাস আইটাম হচ্ছে রেড থ্রম্বাস। এটা একটু ইন্টারেস্টিং বিষয়। আর্টারিতে আমরা জানি যে মূলত কালারটা, ব্লাডের কালারটা ব্রাইট রেড, কিন্তু সেখানে থ্রম্বাসটা হচ্ছে পেল, আর ভেনাস কালারটা হচ্ছে ব্লুইশ ব্লাড, কিন্তু ব্ল্যাকিশ ব্লাড, কিন্তু সেখানে এটা হচ্ছে কিন্তু রেড। বুঝতে পারছেন? এটা আছে আমাদের পার্টিকেলের মধ্যে। কম্পোজিশনের মধ্যে দেখেন একদম নিচে, যেটা হচ্ছে যে রিচ ইন প্লাটলেট আর একটা হচ্ছে রেড সেল, ঠিক আছে। এই দুটো জিনিস একটু দেখবেন। এরপরে পেতে চলেন ফেট অফ থ্রম্বাস, একটা ফ্লোচার্ট দেওয়া আছে নিচে দিকে, মাস্ট নো, এটা একটু ওয়ান স্টার বা টু স্টার দিয়ে দেখবেন, একবার দুবার আসছিল। দুটো ফেট হতে পারে, একটা হতে পারে যে ওই থ্রম্বাসটা যে ভেসেলে তৈরি হয়েছে সেটা সেভাবেই থেকে গেল, এটা থেকে গেল, ঠিক আছে। থেকে যাওয়ার পরে সেখানে সে ভেঙে যেতে পারে, ফার্দার প্রপাগেশন হতে পারে, অথবা কিছু অর্গানাইজেশনাল চেঞ্জ আসতে পারে, হাইলাইজেশন, ডিকালাইজেশন, ক্লাসিফিকেশন, অসিফিকেশন হতে পারে। কিন্তু যদি এখানে ছুটে এটা মানে ছুটে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু সে নাম হয়ে গেল কি আমরা বলছিলাম এম্বোলিজম। কি বল নাম হবে এম্বোলাইজেশন। তাহলে এই ফেটগুলো আলটিমেটলি ইজিলি মনে রাখবেন কি, যে একটা হতে পারে লাইসিস, অথবা ফার্দার সামনে প্রপাগেশন, অথবা কিছু অর্গানাইজেশনাল চেঞ্জ, অথবা এম্বোলাস। এই চারটা হচ্ছে তার ফেট, ঠিক আছে, জাস্ট সিম্পলি মনে রাখবেন। নাও কাম টু এম্বোলিজম। আমাদের এম্বোলিজম জানা হয়ে গেছে, হোয়াট ইজ এম্বোলিজম। এম্বোলিজম হচ্ছে যে এখন ফিলগুলো পারবেন না, ডিসোলিউশন হয় আর এম্বোলাইজেশন হয়। আচ্ছা, এবার আসি এম্বোলাস। তাহলে এম্বোলাস একটু আমরা দেখলাম যে একটা থ্রম্বাস ছুটে গিয়ে একটা এম্বোলাসের জন্ম দিচ্ছে। তো বেসিক্যালি এম্বোলিজম 99% ক্ষেত্রে থ্রম্বাসের একটা আউটকাম। 99% ক্ষেত্রে এম্বোলিজম থ্রম্বাস থেকেই হয়। কিছু ক্ষেত্রে সেটা ভিন্ন। এম্বোলিজম জিনিসটা কি বা এম্বোলাস জিনিসটা কি? এম্বোলাস জিনিসটা হচ্ছে একটা ডিটাচড ইন্ট্রাভাস্কুলার মাস, অথবা মানে ভেসেলের ভিতরে ডিটাচ যে কোনো কিছু। সেটা কি হতে পারে, যে আপনি ক্যানুলা করলেন, বললাম ক্যানুলা করার সময় কিছু বাতাস ঢুকে গেল, ঠিক আছে, এয়ার এন্ট্রাপ্ট হলো ভেসেলের ভিতরে। এই যে ভেসেলের ভিতরে বাতাসটা ঢুকলো, ওই বাতাসটাও কিন্তু এম্বোলাস, ঠিক আছে। আপনার একটা সাইনোভিয়াল ফ্লুইড একটা অপারেশন করতে গেছেন, অথবা আপনি অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে যে অবস্ট্রাকশনটা কাজ করে, সেখানে কোনো কারণে কোনো অ্যামনিওটিক ফ্লুইড ঢুকাই দিলেন হচ্ছে এর ভিতরে, ব্লাডের ভিতরে, তাহলে এটাকে বলে অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম। তাহলে এটাও একটা কি এম্বোলাস। তাহলে একটা অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, যেখানে লিকুইড ঢুকলো, একটা বাতাস এয়ার এম্বোলিজম, সেটাও একটা এম্বোলিজম। তাহলে একটা গ্যাসাস জিনিস ঢুকতে পারে, একটা লিকুইড জিনিস ঢুকতে পারে, একটা সলিড, থ্রম্বাসগুলো কি সলিড, তাহলে সলিড, লিকুইড বা সেমি সলিড, অথবা হচ্ছে গ্যাস, যে কোনো কিছু যেটা ডিটাচ থাকবে সেটাই হচ্ছে এম্বোলাস। তাহলে এম্বোলাস ইজ ডিটাচ ইন্টারভাস্কুলার সলিড, লিকুইড, গ্যাসাস মাস ক্যারিড আউট বাই দ্য ব্লাড ফ্রম ইটস পয়েন্ট অফ অরিজিন, যে কোনো অন্য একটা জায়গায় অরিজিন হয়েছে, তো একটা ডিসটেন্স সাইড, এবং ডিসটেন্স সাইডে সে কি করবে, কোনো একটা জায়গায় এসে আটকে যাবে ভেসেলের ভিতরে, ভেসেলটা যেখানে গিয়ে চিকন হচ্ছে সেখানে আটকাইলে সেখানে ইনফেকশন তৈরি করবে, সেখানে ইসকিমিয়া তৈরি করবে, এটাই হচ্ছে এম্বোলাস, ঠিক আছে। তাহলে এম্বোলিজমের এই সংজ্ঞাটা আমরা একটু শিখে ফেললাম, তাহলে আমাদের বেসিক কনসেপশন ক্লিয়ার হলো। এরপরে দেওয়া আছে টাইপ অফ এম্বোলাস, সেখানে থ্রম্বাস দেওয়া আছে, দেখেন 99% এম্বোলাই আর সাম পার্ট অফ দিস থ্রম্বাস। সো একটা লাইনে রাখবেন এম্বোলিজমের আসলে মেইন কজই হচ্ছে থ্রম্বাস, বাকিগুলো না পড়লে হবে, ঠিক আছে। এরপর ফেট অফ থ্রম্বাস, সেখানে ওই যে মানে থ্রম্বাসের যে ফেট, সেগুলো এম্বোলাসের ফেট, রেজোলিউশন অফ লাইসিস, অর্গানাইজেশন, অক্লুশন, প্রপাগেশন ইনটু দ্য চ্যানেল, ঠিক আছে। এখন আসেন এরকম অনেকগুলো থ্রম্বা এম্বোলিজম পরিচিত হতে পারে, যেমন পালমোনারি এম্বোলিজম, সিস্টেমিক এম্বোলিজম, ফ্যাট এম্বোলিজম, এয়ার এম্বোলিজম, অনেক এম্বোলিজম আছে। তো এগুলো আর ডিটেইলস পরীক্ষা আসে না, শুধু একটা কথা মনে রাখবেন, সেটা পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে, যেটা পালমোনারি এম্বোলিজম হোক আর যে এম্বোলিজমই হোক, এম্বোলিজমের মেইন কজটা হচ্ছে ওই ডিপ ভেইনের থ্রম্বাসটা, ঠিক আছে। দেখেন পালমোনারি এম্বোলিজমের প্রথম লাইনে লেখা আছে 95% কেস থ্রম্বাই ফ্রম দ্য ডিপ লেগ ভেইন, এই কথাটা রাখবেন। বাকি এগুলো আসলে খুব বেশি জরুরি না, আমরা এগুলো থেকে প্রশ্ন আসে না রিপিটেডলি, সো এর জন্য যাচ্ছি না। আমরা চলে আসি হচ্ছে ফ্যাট এম্বোলিজমে, 61 পেজে ফ্যাট এম্বোলিজমে যান, সেখানে দুই একটা পয়েন্ট একটু দেখবো, সেটা হচ্ছে অরিজিনগুলো, মূলত অরিজিনগুলাই দরকার। সেটা হচ্ছে মনে রাখবেন বনি যে প্রসিডিউর, বনের মধ্যে আপনার ফ্যাটি ম্যারো থাকে, তাই না? এই ফ্যাটি ম্যারোটা যদি ব্লাডে চলে যায় তখনই মূলত ফ্যাট এম্বোলিজম হয়, হ্যাঁ। তাহলে বনের মধ্যে যদি একটা ক্লোজ ফ্র্যাকচার হয়, ওপেন ফ্র্যাকচার না, ক্লোজ ফ্র্যাকচার, ঠিক আছে, এটা একটা অর্থোপেডিক প্রসিডিউর, ঠিক আছে, অর্থাৎ বোনের সাথে রিলেটেড। ম্যাসিভ সফট টিস্যু ইনজুরি, ট্রমা, ম্যাসিভ সফট টিস্যু ইনজুরি, সাবকিউটেনিয়াস ফ্যাট ব্লাডে ঢুকে যেতে পারে, সিভিয়ার বার্ন ইনজুরি, অথবা বোন ম্যারো বায়োপসি করার সময় ব্লাডের মধ্যে আপনি ফ্যাট ঢুকাইতে পারেন। তাহলে এই কন্ডিশনগুলোতে কি হতে পারে, মেইনলি অর্থোপেডিক, একটা জিনিস যদি মনে রাখেন, অর্থোপেডিক ফ্র্যাকচার অথবা অর্থোপেডিক প্রসিডিউর, ঠিক আছে। সো ইভেন মেডিকেল ফ্র্যাকচার থেকে এটা হতে পারে, ঠিক আছে, ফ্যাট এম্বোলিজমটা হতে পারে। ফ্যাট এম্বোলিজম এই শুধু অরিজিনটা পড়বেন। 63 পেজ আছে এয়ার এম্বোলিজম, সেখানে কজগুলো দেখতে পারেন। এয়ার এম্বোলিজম হচ্ছে আপনার কি জিনিস, যে মূলত বাতাস ঢুকবে, তাই না, সেখানে। তো কজ কি, কজ মোস্ট অফ দ্য টাইম কজ হচ্ছে অবস্ট্রাকটিভ প্রসিডিউর, গাইনি প্রসিডিউরগুলো, সেগুলোর ক্ষেত্রেই মূলত হয়। এছাড়া যে কোনো ভাবে বাতাসের সোর্স কি, লাংস আর নাহলে অ্যাটমসফিয়ার, তাই না। বডিতে বাতাস ঢুকবে কোন দিক থেকে, লাংস ফুটা হয়ে, অথবা বাতাস বাইরের এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে। সো আপনি বাইরের দিক থেকে তাকে ব্লাড দিলেন, ক্যানুলা দিলেন, এগুলো দিয়ে ঢুকতে পারে। নেকে একটা অপারেশন করতেছেন, ইন্টারনাল জুগুলার ভেইনের ফুটা হয়ে আপনি বাতাসটা ইন্টারনাল জুগুলার ভেইনে ঢুকে পড়লো, হতে পারে, ঠিক আছে। তারপর হতে পারে হচ্ছে সিটিং পজিশনে যদি নিউরোসার্জিক্যাল প্রসিডিউর করা হয়, তো বাতাস উপরের দিকে যাওয়ার জন্য যেটা দরকার সেটা এয়ার এম্বোলিজম করতে পারে। টেস্টোয়াল ইনজুরি হলে তখন সেক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। তাহলে এই কজগুলো একটু খেয়াল রাখবেন, এয়ার এম্বোলিজম কেন হয়, ওকে। এম্বোলিজম থেকে আর কিছু জানতে হবে না। আমরা চলে আসি 65 পেজ, নাম হলো ইনফ্রাকশন। সো ইনফ্রাকশনটা আমরা একটু পড়বো। ইনফ্রাকশন জিনিসটা কি, আমরা সেল ইনজুরি দেখেছি, আমরা হচ্ছে দেখেছি যে একটা ভেসেল একটা নির্দিষ্ট এরিয়াকে সাপ্লাই দেয়, সাধারণত এই এরিয়াটা হয় ওয়েস্ট শেপ, ঠিক আছে। আমরা যখন একটা ফ্ল্যাপ তুলি আমরা এই কথাগুলো মাথায় রাখি, ঠিক আছে। সাধারণত এরিয়াটা কিরকম হয়, ওয়েস্ট শেপ হয়, ঠিক আছে। তো এই যে ভেসেলটা এখানে সাপ্লাই দিল, কোনো কারণে এই ভেসেলটা অক্লুশন হয়ে গেল, অক্লুশন হয়ে যাওয়ার পর এই পুরো এরিয়াটা কি হয়ে গেল, ইসকেমিক হয়ে গেল, নেক্রোসিস হয়ে গেল। এই যে এরিয়াটা, এই এরিয়াটাকেই বলা হয় ইনফ্রাকশন। তাহলে ইনফ্রাকশন বেসিক্যালি একটা এরিয়া। ইনফ্রাকশনটা কি, ইনফ্রাক্টটা হচ্ছে এরিয়া অফ ইসকেমিক নেক্রোসিস কজ বাই দ্য অক্লুশন অফ দ্য ব্লাড সাপ্লাই টু দ্য এফেক্টেড টিস্যু। তাহলে প্রথম লাইনটা ইনফ্রাক্ট জিনিসটাকে একটু রাখবেন। এরপরে কজ অফ ইনফ্রাকশনের প্রথম লাইনটা আর্টেরিয়াল অক্লুশন, যেটা আমরা এখানে দেখাইলাম। আর্টেরিয়াল অক্লুশনই হচ্ছে ইনফ্রাকশনের মেইন কজ, 90% ক্ষেত্রে এটাই কজ, এবং মোস্ট কমন কজ লেখা আছে, স্টার দিয়ে লেখা আছে, হ্যাঁ, মার্চ 25 রেসিডেন্সি পরীক্ষা প্রশ্ন আছে এটা, যে ইনফ্রাকশনের মেইন ইনফ্রাকশনের কজ কি, আর্টেরিয়াল অক্লুশন, শেষ, ঠিক আছে। এইটুকু, আর কিছু না, নিচের পয়েন্ট লাগবেই না। চলে আসেন এই বক্স মানে নিচে শেষে আসেন, ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স ইনফ্রাকশন, ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স ইনফ্রাকশন। এখন কোথায় ইনফ্রাকশন হবে, এখানে এই অংশে সাপ্লাই দেয়, ওকে ফাইন। এখন এই অংশের মধ্যে ধরেন পাশে যে অংশটা, সেই অংশের মধ্যে যে আর্টারিটা ব্লাড সাপ্লাই দেয়, তার কিছু ব্রাঞ্চ এখানেও আসছে।
তাহলে এই অক্লুশন হলেও কোনো অসুবিধা নেই, এখান থেকে সে ব্লাড সাপ্লাই পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে ওই এরিয়াতে ইনফাকশন হবে কি হবে না। কোন কোন ফ্যাক্টর? এক নম্বর হলো অ্যানাটমি অফ ভাস্কুলার সাপ্লাই, খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মোস্ট ইম্পর্টেন্ট ডিটারমিনিং ফ্যাক্টর হচ্ছে এটা যে ভাস্কুলার সাপ্লাই অ্যানাটমিটা কি। ঠিক আছে? যেটা দেখেন অ্যানাটমি হচ্ছে যদি অক্লুশন অফ দ্য এন্ড আর্টারি, যদি ওই জায়গাটাতে সাপ্লাই বা এন্ড আর্টারি দিয়ে তাহলে তো শেষ, অক্লুশন হওয়া মানে একদম শেষ। হ্যাঁ, সেন্ট্রাল রেটিনাল আর্টারি, হ্যাঁ, তারপর হচ্ছে করোনারি আর্টারি, এই আর্টারিগুলোতে একটা থেকে অক্লুশন হওয়া মানে সেই সামনের অংশ শেষ, কোনো কেউ এখানে এসে সাপ্লাই দিবে না। কিন্তু দেখেন ইনফেকশন মে নট অকার ইন এরিয়া হ্যাভিং গুড কোলাটারাল সার্কুলেশন, যেখানে কোলাটারাল সার্কুলেশন আছে, যেমন আমাদের ফেস, হ্যাঁ, ফেসে আমরা প্রত্যেকটা নেকের অপারেশনে ফেশিয়াল আর্টারি বেঁধে দিই, কেটে দিই। তাহলে এই যে ফেশিয়াল আর্টারি বেঁধে দিলাম, ফেসের এই পাশে নেক্রোসিস হয়ে যায়, ইনফেকশন হয়ে যায় না, অপোজিট সাইড থেকে চলে আসে। সো গুড কোলাটারাল সার্কুলেশনটা এখানে হচ্ছে আপনাকে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে। এরপর ডোন্ট ফরগেট দিয়ে লেখা ডুয়াল ব্লাড সাপ্লাই, কিছু অর্গান আছে যেগুলোতে ডুয়াল ব্লাড সাপ্লাই, যেমন লাঙে ব্রঙ্কিয়াল সিস্টেম আছে, মানে সিস্টেমিক সার্কুলেশন আছে, আবার পালমোনারি সার্কুলেশন আছে, লিভারে পোর্টাল সার্কুলেশন আছে, সিস্টেমিক সার্কুলেশন আছে। ঠিক আছে? আবার হাতের মধ্যে রেডিয়াল আর্টারি আছে, তারপর চালনার আর্টারি আছে, ওইদিকে পায়ের মধ্যে আছে। তো এরকম হাতে পায়ে লিভারে ইন্টেস্টাইনে এই জায়গাগুলোতে কি ডুয়াল সাপ্লাই, লাংসে এই জায়গাগুলোতে সহজে ইনফেকশন হবে না। বুঝতে পারছেন? তাহলে এই জায়গাগুলো একটু দেখবেন। তারপর আছে ইন্টারকানেক্টিং অ্যানাস্টোমোসিস যেখানে আছে, যেমন ব্রেইনে সার্কেল অফ হুইলার্স, তারপর হচ্ছে ইন্টেস্টাইনের মধ্যে যে আর্টেরিয়াল আর্টারি গুলো, এগুলো কি করতেছে আপনার এক জায়গা আরেক জায়গাতে কোরিলেটেড, এক জায়গায় হইলো অন্য জায়গায় চলে আসবে, তাহলে ওখানে ইনফেকশন হচ্ছে না। তাহলে এই যে আর্টেরিয়াল সাপ্লাই অ্যানাটমি এটাই হচ্ছে মূলত মোস্ট ইম্পর্টেন্ট ডিটারমিনিং ফ্যাক্টর ফর ইনফেকশন। ঠিক আছে? এরপর আছে রেট অফ অক্লুশন, সেকেন্ড ফ্যাক্টর। রেট অফ অক্লুশন কি? যে একটা সাডেন অক্লুশন ইজ ভেরি ব্যাড, কিন্তু স্লো অক্লুশন হলে ওই জায়গাটা কোলাটারাল সার্কুলেশন বা এটা সেটা করে নেওয়ার সময় পাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম কম হবে। কিন্তু সাডেন অক্লুশন হলে সেটা কিন্তু আর বডি করতে পারবে না। তারপর ভালনারেবিলিটি, 3 নম্বর পয়েন্ট, ভালনারেবিলিটি টু টিস্যু টু হাইপোক্সিয়া। এখন সব টিস্যু তো হাইপোক্সিয়ার প্রতি রেসপন্স এক না, ব্রেন আর কিডনিতে 3-4 মিনিট ব্লাড সাপ্লাই না থাকলে খবর আছে, কিন্তু হাতে তো আমরা 3 ঘন্টা ধরে টনিক ফিড দিয়ে বেঁধে রাখি, কোনো সমস্যা নাই, 3 ঘন্টা পরে ছেড়ে দিলে আবার সে তার ব্লাড সাপ্লাই পেয়ে যাচ্ছে। ওকে, সো প্রবলেম হয় না। ঠিক আছে? এইজন্য টিস্যুটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেখানে আসলে ইসকেমিয়া ইনফেকশন হবে কি হবে না। যেমন মায়োকার্ডিয়াল সেল 20 থেকে 30 মিনিট মাত্র, প্রক্সিমাল কনজুগেটিভ টিউবিউল নেফ্রন নিউরন মাত্র 3 থেকে 4 মিনিট সময় সহ দিয়ে দিছে। ঠিক আছে? এই সময়টা একটু এখান থেকে পড়ে নেবেন। ঠিক আছে? তাহলে ইনফেকশনের মেইন পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের এই ফ্যাক্টরগুলো। এখন আসেন আপনার 2 রকম ইনফেকশন আছে। ঠিক আছে? হ্যাঁ, তো একটা হলো হোয়াইট ইনফেক্ট, একটা হচ্ছে রেড ইনফেক্ট। ঠিক আছে? ইনফেকশন 2 রকম, একটা হোয়াইট, একটা হচ্ছে রেড ইনফেক্ট। হোয়াইট ইনফেক্ট মানে হলো যেখানে আর্টেরিয়াল সাপ্লাইটা কমে গেছে, হ্যাঁ, সিম্পলি আমরা তখন যেটা বললাম, হ্যাঁ, তারপর হচ্ছে বা পেল ইনফেক্ট বলে এটাকে। আর্টেরিয়াল সাপ্লাই চলে গেছে, সেখানে জায়গাটা কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। ঠিক আছে? ব্লাড সাপ্লাই নেই, জায়গাটা সাদা হয়ে যাবে। এটা হচ্ছে আর্টেরিয়াল ইনফেক্ট। কিন্তু রেড ইনফেক্টের মূলত মেকানিজম হচ্ছে মূলত ভেনাস। ঠিক আছে? ভেনাস ইনসাফিসিয়েন্সি। ওকে, সো ভেনাস ইনসাফিসিয়েন্সির কারণে যে ইনফেকশনটা হয় সেটা হচ্ছে কি? রেড ইনফেক্ট, ভেনাস অক্লুশনের কারণে। ভেইন যদি অক্লুশন হয় সেখান থেকে রক্ত সরবরাহ যাবে না, যেটা আমরা কনজেশনে দেখেছি। সেখান থেকে কি রক্ত সরবরাহ যাবে? সেখান থেকে রক্ত সরবরাহ যাবে না। ঠিক আছে? সো এই কনজেস্টেড এরিয়ার মধ্যে, কনজেস্টেড এরিয়া ধরেন এই জায়গাটার মধ্যে এই টিস্যুটা থেকে ব্লাড এই ভেনের মাধ্যমে যাচ্ছে, এই ভেনের মধ্যে এখানে একটা অবস্ট্রাকশন আছে, এই ব্লাডটা যাচ্ছে না, এই ব্লাডটা এখানে কনজেস্টেড হয়ে গেছে, অর্থাৎ ওই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড ভরে গেছে, তাহলে জায়গাটার ব্লাডটা নরমাল থেকেও বেশি ডিঅক্সিজেনেটেড হয়ে আছে, তাই না? এখন এই ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো যখন এখানে জমতেছে তখন তো আলটিমেটলি মানে সে এখানকার সাপ্লাইং যে আর্টারিগুলো ছোট ছোট, সেই আর্টারিগুলোকে অবস্ট্রাকশন করে দিবে না? কারণ এখানে এডিমা হয়েছে, কনজেস্টেড ব্লাড থাকলে সেখানে কি হবে? এডিমা হবে, এডিমা হলে সে তো আর্টারিগুলোকে কি করবে? প্রেসার দিবে। ঠিক আছে? তো আলটিমেটলি কি হবে? এখানেও কনজেশন হবে। ঠিক আছে? অন্যভাবে হইলো আরকি, কিন্তু সেখানে যেহেতু ডিঅক্সিজেনেটেড ব্লাড বেশি, যার কারণে এখানে কালারটা হবে রেড। ওই যে মানে ব্লাড জমে গিয়ে যেটা হয়েছে সেটা। ঠিক আছে? টর্শনের কারণে বা হচ্ছে যে আপনার অক্লুশনের কারণে সেটা হচ্ছে যে আপনার কালারটা হয়ে যাবে রেড, অথবা ডুয়াল সার্কুলেশন আছে, একটা জায়গায় সমস্যা আছে, আরেকটা জায়গায় সেটাকে ঠিক করে দিচ্ছে, সেই জায়গাগুলোতে মূলত রেড থ্রম্বাসটা বেশি হয়, রেড ইনফেক্টটা বেশি হয়। রেড ইনফেক্টে কিছু সহজে মনে রাখবেন, হোয়াইট ইনফেকশন মূলত সলিড অর্গানগুলোতে হয়, সলিড অর্গান। ঠিক আছে? সলিড অর্গান কি? হার্ট, সলিড, তারপরে স্প্লিন, কিডনি, এগুলো সলিড অর্গান, এগুলোতে হচ্ছে হোয়াইট ইনফেক্ট হয়, অক্লুশন হচ্ছে সাদা হয়ে যাবে। আর রেড ইনফেক্ট যেগুলোতে বেসিক্যালি ডুয়াল সার্কুলেশন বা কোলাটারাল সার্কুলেশন আছে, কিন্তু তাও ইনফেকশন হয়েছে কোনো কারণে, যেমন লাংস, টেস্টিস, ওভারি, হ্যাঁ, ব্রেইন, ইন্টেস্টাইন, সবগুলো কিন্তু আলটিমেটলি গুড কোলাটারাল সার্কুলেশন অর্গান, কিন্তু সেই জায়গাগুলোতে যদি ইনফেকশন হয় সেগুলোতে কিন্তু রেড ইনফেকশন হবে। ঠিক আছে? তো অর্গানগুলোর নামই শুধু পরীক্ষায় আসে, হোয়াইট ইনফেক্ট কোথায় হয়, রেড ইনফেক্ট কোথায় হয়। যেমন ব্রেইন, ব্রেইনে মূলত রেড ইনফেক্ট হয়, তবে কখনো কখনো হোয়াইট হতে পারে। এই যে রেড ইনফেকশন ব্রেইনে, এটা লিভার। ঠিক আছে? এই যে রেড ইনফেকশন সিন ইন রেড, আমরা বলছিলাম হার্ট হচ্ছে সলিড অর্গান, সেখানে হোয়াইট ইনফেকশন হবে, লাঙে রেড হয়, ব্রেনের মধ্যে দুইটাই হতে পারে, তবে সাধারণত ব্রেনে রেড ইনফেকশন হয়, ওভারি রেড ইনফেকশন, ইন্টেস্টাইন রেড ইনফেকশন, রেড ইনফেকশন ওভারসিন আবার সেম কথাবার্তা। ঠিক আছে? এই যে টিস্যু প্রিভিয়াসলি কনজেস্টেড, দেখছেন টিস্যু প্রিভিয়াসলি কনজেস্টেড থাকলে রেড ইনফেকশন হয়। ওকে, সো এবার আসি আমাদের লেকচারের শেষ টপিক, যেটা হেমোডাইনামিক ডিসঅর্ডার, সেটা হচ্ছে শক। ঠিক আছে? সো শক আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শক থেকে সাধারণত একটা প্রশ্ন আসে, ইনফ্যাক্ট থেকে প্রশ্ন কোন বছর আসে, তো 2 বছর আসে, তো 1 বছর 3 বছর আসে না, 4 বছর আসে না, এরকম আরকি। কিন্তু শক থেকে প্রতি বছর একটা প্রশ্ন আপনার পরীক্ষায় থাকবেই থাকবে। তাহলে শক সম্পর্কে আমরা অবশ্যই জানতে হবে। শকের পড়া কিন্তু বেশি না, অল্প। ঠিক আছে? তো প্রথমে জানবো আমরা হোয়াট ইজ শক। প্যাথোলজিতে আমাদের ডেফিনিশন ধরে ধরে মুখস্থ করানো, তাই না? কিন্তু এই মুখস্থ করার পেছনে আসলে উদ্দেশ্য ছিল, যদি আমরা উদ্দেশ্যটা ভাবে হাসিল করিনি, কিন্তু আমরা মুখস্থ করছি, পরীক্ষায় পাস করছি। তো সংজ্ঞাগুলো শিখলে কিছু সুবিধা আছে, আপনি পুরো জিনিসটা সামারি করতে পারবেন। শকের ডেফিনিশন বললেই সবার আগে যে কথাটা আসবে সেটা সিস্টেমিক হাইপোপারফিউশন, অর্থাৎ তার পুরো বডির যে টিস্যুগুলো সেগুলো পারফিউশন পাচ্ছে না, ব্লাড সাপ্লাই পাচ্ছে না, সহজ কথায়। ঠিক আছে? কেন পাচ্ছে না? দুইটা কারণ হতে পারে। একটা হতে পারে কার্ডিয়াক আউটপুট কম, কার্ডিয়াক আউটপুট 5 থেকে 6 লিটার মিনিটে, সেটা পাচ্ছে না, অথবা কার্ডিয়াক আউটপুট ঠিক আছে, হার্ট রক্ত দিচ্ছে পুরো বডিতে, কিন্তু যে রক্তটা দিচ্ছে সেটা ইফেক্টিভ না, ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউম কমে গেছে। কার্ডিয়াক আউটপুট ওকে, কিন্তু যা দিচ্ছে সেটা কি হয়ে গেছে? ইফেক্টিভ না, সেটা যেটুকু আছে সেটা হচ্ছে পেরিফেরিতে পুলিং হয়ে আছে কোনো কারণে, সেটা আলটিমেটলি আমার মানে বডি ইউজ করতে পারতেছে না, সেটা হচ্ছে রিডিউস ইফেক্টিভ সার্কুলেটরি ব্লাড ভলিউম। ঠিক আছে? এনিহাউ এটা মানে অন্যভাবে ব্লাডটা অন্য জায়গায় চলে গেছে। ঠিক আছে? টিস্যু সেটাকে ইউজ করতে পারছে না। ঠিক আছে? তাহলে এটাকে বলে শক, হাইপোপারফিউশন বা অক্সিজেন ডেলিভারি কমে যাওয়া বা অক্সিজেন সাপ্লাই কমে যাওয়া বা ব্লাড সাপ্লাই কমে যাওয়া, সহজ কথায় অনেকভাবে বলা যায়। তাহলে এই হচ্ছে শক। কেন হচ্ছে? কার্ডিয়াক কমে গেছে অথবা সার্কুলেটরি ভলিউম কমে গেছে। ওকে, এখন আসেন এটার কারণ কি, কজ কি? শকের কজ বা টাইপ আমরা দুইভাবে বলতে পারি। এটাকে মূলত 5টা ভাগে ভাগ করা হয়। শকের টাইপ হচ্ছে কয়টা? 5টা। ঠিক আছে? তো 5টা টাইপগুলো কি আমরা দেখি। সবার আগে যেটা হয় সেটা হচ্ছে হাইপোভলিউমিক শক। কি হয়? হাইপোভলিউমিক শক, ভলিউম কমে গেছে, সিভিয়ার ব্লিডিং, সিভিয়ার ডায়রিয়া, প্রলং ভমিটিং। ঠিক আছে? সিভিয়ার বার্ন, কি হবে? আপনার হচ্ছে ভলিউম লস হবে। ভলিউম লস হওয়া মানে তো আমরা কার্ডিয়াক আউটপুট কমে গেছে, সেখান থেকে পেশেন্টের শক ডেভেলপ করবে। এটা চিন্তা করেন, কার্ডিয়াক আউটপুট যদি কমে যায়, কার্ডিয়াক আউটপুট কমে গেল, তাহলে কি হবে? যখন কার্ডিয়াক আউটপুট কমে যাবে, হার্ট চিন্তা করবে, আরে আমি তো মনে হয় রক্ত দিতে পারতেছি না। ঠিক আছে? তখন সে পাম্পিং বাড়ায় দিবে। ঠিক আছে? তখন পাম্পিং বাড়ায় দিলে এটাকে আমরা কি বলি? ট্যাকিকার্ডিয়া বলি। দেখেন শকের একটা ফিচার কি? ট্যাকিকার্ডিয়া। আবার আসেন
তখন আমাদের বডিতে ভেসোডাইলেশন হয়। আচ্ছা, ফিচারগুলো একটু পরে আসি, আগে মেইন টাইপগুলো বলে দিই। প্রথমে আসেন হাইপোভলিমিয়া হয়। তাহলে 1 নম্বর কজ হচ্ছে কি হাইপোভলিমিক শক, এটা একটা হিমোরেজিক শক বলে। যদি হিমোরেজের কারণে হয় তখন সেটাকে বলা হয় হিমোরেজিক শক। ঠিক আছে? ওকে। 2 নম্বর হচ্ছে কার্ডিওজেনিক শক। কার্ডিওজেনিক শক কি? কার্ডিওজেনিক শক হচ্ছে ডিউ টু কজ মানে কজ বাই হার্ট। ঠিক আছে? হার্টের যদি কোনো কজ থাকে সেটাকে বলা হয় কার্ডিওজেনিক শক। এটাকে কি বলে? কার্ডিওজেনিক শক। দেখেন এটা হচ্ছে রবিনসের বই এভাবে করছে, আর এটা হচ্ছে বেলিয়ান ল্যাবের ক্লাসিফিকেশন, দুটো আলাদা আলাদা ক্লাসিফিকেশন। তো রবিনস হচ্ছে যে এইভাবে 5 ভাবে ক্লাসিফাই করে না, 3 ভাবে বলছে। কার্ডিওজেনিক, হাইপোভলিমিক আর সেপটিক। আর হাইপোভলিমিক আমরা বললামই শেষ আমাদের। কার্ডিওজেনিক শকগুলো দেখেন এই যে এমআই, তারপরে হচ্ছে ভেন্ট্রিকল রাপচার, হার্ট কার্ডিয়াক অ্যারিথমিয়া, এগুলো কি? এগুলো হচ্ছে হার্টের প্রবলেম। এগুলোর কারণে যদি হয় সেটা হচ্ছে কার্ডিওজেনিক, পিউরলি কার্ডিওজেনিক শক। ঠিক আছে? কিন্তু এই কার্ডিওজেনিক শকের বাইরেও আরেকটা শক আছে, সেটা হলো অবস্ট্রাকটিভ শক। মানে এটা হচ্ছে মূলত এক্সট্রিনসিক কজ অফ হার্ট, সেম মেকানিজম, মানে হার্টের উপরেই ইফেক্টটা পড়তেছে, কিন্তু কজ কিন্তু হার্ট না, কজ হচ্ছে বাইরের কজ। যে কি? এক নম্বর হচ্ছে পালমোনারি এম্বোলিজম। ঠিক আছে? অথবা সিস্টেমিক এম্বোলিজম। এই এম্বোলিজমের কারণে, হ্যাঁ, পালমোনারি এম্বোলিজমের কারণে অথবা টেম্পোরাল কার্ডিয়াক টেম্পোরাল পেরিকার্ডিয়াল ফ্লুইড জমা হয়ে হার্টকে প্রেসার দিয়ে রাখছে। এটা পালমোনারি, তারপরে নিউমোথোরাক্স, হার্টের ভিতরে যে প্লুরা, মানে বাইরে যে প্লুরা, লাংসের কভারিং হার্টের পেরিফেরি থাকে, তাই না? এই প্লুরার ভিতরে বাতাস ঢুকছে, ঢুকে লাংসটা কিন্তু কোলাপস হয়ে যাবে। তো প্লুরা কি করবে? পেরিকার্ডিয়ামকে প্রেসার দিবে, হার্টটাকে প্রেসার দিবে। তো হার্টটা কিন্তু পাম্প করতে পারবে না, মানে হার্টটাকে চারদিক থেকে প্রেসার দিয়ে রাখছে, হার্টের উপরে প্রেসার দিয়ে রাখছে, অবস্ট্রাক্ট করে রাখছে। সে পাম্প করার জন্য যেই ইয়েটা দরকার, ফোর্সটা দরকার, সেই ফোর্সটা ক্রিয়েট করতে পারতেছে না। ঠিক আছে? এগুলা হার্টের উপর প্রেসার দিচ্ছে বিধায় এদেরকে বলা হয় অবস্ট্রাকটিভ শক। তো রবিনস ক্লাসিফিকেশনের মধ্যে কিন্তু এটাকে এই কার্ডিওজেনিক শকের মধ্যে রাখছে, কারণ আলটিমেটলি সমস্যা কিন্তু হার্ট পাম্প করতে পারতেছে না, কার্ডিয়াক আউটপুট দিতে পারতেছে না। কিন্তু কেন হইছে? হচ্ছে বাইরের কারণে, হার্টের নিজস্ব কারণে। হার্টের নিজস্ব কারণগুলো সবাই বলছে কার্ডিওজেনিক শক, আর এটাকে বেরিয়ান ল্যাবের মধ্যে এটাকে আরেকটা ক্যাটাগরিতে নিয়ে গেছে, যেটা হচ্ছে অবস্ট্রাকটিভ শক। তো এই দুইটাই বেসিক্যালি কি কার্ডিওজেনিকের মধ্যেই পড়ে। ওকে, তবে এটাকে আলাদা করে অবস্ট্রাকটিভ শক বলতেছে। এরপর এখন 4 নম্বর হলো ডিস্ট্রিবিউটিভ শক। ডিস্ট্রিবিউটিভ শক কি? ডিস্ট্রিবিউশন হচ্ছে ওই যে রেডিও সার্কুলেটরি ভলিউম, যেটা মানে বডির পেরিফেরিতে ভেসেল ডাইলেট হয়ে, পেরিফেরাল ভেসেল ডাইলেশন হয়ে ব্লাডগুলো পেরিফেরিতে জমে গেছে, ব্লাডগুলো পেরিফেরিতে জমে গেছে, এটাকেই বলা হয় হচ্ছে ডিস্ট্রিবিউটিভ শক। সেখানে হচ্ছে যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যেটা, সেটা কমে গেছে, ভেসেলগুলো ডাইলেট হয়ে, ধরেন হাতে পায়ে বা বডির পেরিফেরিতে অর্গানগুলো যেগুলো আছে, সেই অর্গানগুলোর ভিতরে ভেসেল ডাইলেট হয়ে ব্লাডগুলো সেখানেই জমে গেছে, হার্টে আর ব্যাক করতে পারতেছে না। তাহলে আলটিমেটলি রিডিউস কার্ডিয়াক আউটপুট, রিডিউস সার্কুলেটরি ইফেক্টিভ ভলিউমটা হয়ে গেল এখানে। এখন এটা হওয়ার পিছনে 3টা কারণ আছে, 3টা ভাবেই এটা হতে পারে। একটা হতে পারে সেপটিক কারণ। সেপটিক কারণ, সেপটিক শক যেটা, এটা হচ্ছে সেটা আর কি। সেপটিক শকে কি হয়? প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড রিলিজ হয়। এই নাইট্রিক অক্সাইডটাই হচ্ছে আপনার এই যে পটেন্ট ভেসোডাইলেটর, আমরা জানি সিস্টেমিক ভেসোডাইলেশন করে, ডাইলেটর হিসেবে কাজ করে। সো কি হবে? পুরো বডিতে ভেসেল ডাইলেশন হয়ে যাবে, ব্লাডগুলো পেরিফেরিতে জমে যাবে, যার কারণে আলটিমেটলি আপনার এই ব্লাডগুলো পেরিফেরিতে জমে যাবে, আর অর্গানগুলোতে ইফেক্টিভ ভলিউমটা পৌঁছাতে পারতেছে না। তারপর হচ্ছে স্পাইনাল বা নিউরোজেনিক শক হচ্ছে স্পাইনাল কর্ডে কোনো কারণে কোনো ট্রমা হলে, কম্প্রেশন হলে, সেখান থেকে যে সিম্প্যাথেটিক আউটফ্লো, ঠিক আছে? সিম্প্যাথেটিক আউটফ্লোটা কি নষ্ট হয়ে যাবে না? সিম্প্যাথেটিক আউটফ্লো যদি নষ্ট হয়ে যায়, ভেসেল সিম্প্যাথিকের কাজ কি? ভেসেলকে কনস্ট্রিক্ট করে রাখা। তাহলে সিম্প্যাথিক আউটফ্লো যদি না থাকে, ভেসেল কি কনস্ট্রিক্ট হবে? ভেসেল ডাইলেট হয়ে যাবে। সো আবারও সেম মেকানিজম। আরেকটা হলো অ্যানাফাইলেক্সিস। অ্যানাফাইলেক্সিসে প্রচুর পরিমাণে হিস্টামিন রিলিজ হয়, এটা হচ্ছে একটা ভেসোডাইলেটর, যার কারণে সিস্টেমিক ভেসোডাইলেশন হয়ে পুরো বডিতে ভেসেল ডাইলেট হয়ে যাবে, ব্লাড পেরিফেরিতে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, আর মানে ব্লাডের সেন্ট্রাল অর্গানগুলোতে ব্লাড যাবে না, আলটিমেটলি শক ডেভেলপ করবে। সো এই 3টাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ শক। আর আরেকটা হলো এন্ডোক্রাইন কারণে, হরমোনাল কারণে হতে পারে, সেটা মিক্সডিমা, এডিসনস, হ্যাঁ, থাইরয়েডক্সিকোসিস, এগুলো হচ্ছে আপনার কজ অফ এন্ডোক্রাইন শক। তাহলে এই শকের বেসিক ক্লাসিফিকেশনটা আমরা বুঝে গেলাম। একটা ভলিউম লস, একটা কার্ডিওজেনিক, আর একটা অবস্ট্রাকশন করছে হার্টকে, একটা ব্লাড পেরিফেরিতে চলে যাচ্ছে, একটা হচ্ছে হরমোনাল কারণে হচ্ছে। তাহলে শককে আমরা এভাবে ক্লাসিফাই করতে পারি। তারপরে এই বইয়ের মধ্যেও শীটের মধ্যেও দেখেন হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক 68 পেজে সুন্দর করে দেওয়া আছে, এক্সট্রা কিছু জিনিস এখান থেকে অ্যাড করে নেবেন, তবে এটা করলেও পারেন, কারণ পরের পেজগুলোতে সেগুলো নিয়ে আলোচনা করেছে। যেমন 69 পেজে বলেছে কার্ডিওজেনিক শকের কজগুলো, সেখানে আবার ইন্টেন্সিক এক্সটেন্সিভ আমি বলছিলাম, প্রথম 4টা হচ্ছে আপনার হার্টের নিজস্ব কজ, আর পরে 3টা হচ্ছে পেরিফেরি কজ, মানে হার্টের বাইরে থেকে প্রেসার দিচ্ছে, সেজন্য এগুলোকে ডিস্ট্রিবিউটিভ শক বলা হয়। ঠিক আছে? তারপরে 70 পেজে আছে হাইপোভলিমিক শক, দিস দ্য মোস্ট কমন ফর্ম অফ শক। সবচেয়ে কমন ফর্ম অফ শক হচ্ছে হাইপোভলিমিক, মানে কজ আমরা জানি বিভিন্ন ভাবে ব্লাড লস, বার্ন, ডায়রিয়া, ভমিটিং, হার্ট স্পেসিস, এগুলো। তারপরে আছে ডিস্ট্রিবিউটিভ শক। ডিস্ট্রিবিউটিভ শক কি? সেটা দেখেন কজ বাই দ্য ভাস্কুলার ডাইলেটেশন উইথ হাইপোটেনশন, এন্ড লো ভাস্কুলার সিস্টেমিক রেজিস্ট্যান্স, যেটা পিপিআর যেটাকে বলে, সেটা কমে গেছে, সেজন্য 3টা কজ দাগ দিয়ে রাখেন শুধু, সেপটিক, অ্যানাফাইলেক্সিস, স্পাইনাল কর্ড ইনজুরি। আর পরে বেজে সেপটিক শক। সেপটিক শকের মধ্যে দেখেন কজ, ছোট বক্সের ডান পাশে দেখেন কজ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল ইনফেকশন। 3 ধরনের অর্গানিজমের নাম দেওয়া সেখানে, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, ফাঙ্গাল। তবে মোস্ট কমন ওয়ান ইজ যে বক্সের নিচেই আছে, মাস্ট টু নো, সেপটিক শক মোস্ট ফ্রিকুয়েন্টলি ট্রিগার্ড বাই গ্রাম পজিটিভ অর্গানিজম। আগে একসময় বলা হতো যে এটার একটা নাম ছিল এন্ডোটক্সিক শক, কারণ গ্রাম নেগেটিভ অর্গানিজম দিয়ে হতো, কিন্তু পরে দেখা গেল যে আসলে গ্রাম পজিটিভ অর্গানিজম দিয়ে বেশি হয়, এজন্য নামটা এখন এন্ডোটক্সিক নাই, শুধু সেপটিক শক। ঠিক আছে? যে কোনো দিয়ে সেপসিস হতে পারে, এর মধ্যে মোস্ট কমন কিন্তু গ্রাম পজিটিভ অর্গানিজম, এই রবিনসের 10-30 অনুযায়ী। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে মনে রাখবেন যে আপনার হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল ইনফেকশন ফলেড বাই গ্রাম নেগেটিভ, আগে গ্রাম পজিটিভ, মনে রাখবেন। তাহলে সেপটিক শকের কজ জানলাম আমরা। এরপরে হচ্ছে যে আপনার এখানে আগে 69 পেজে একবার আসেন, মাস্ট টু নো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ দ্য শক। শকের ফিচারগুলো আমরা একটু দেখব। শকের ফিচার কি হবে? এটা যদি জাস্ট আপনি চিন্তা করেন, যখন কি হলো শকের ফিচার কি হবে? শকের ফিচার হচ্ছে দেখেন, প্রথম কথা হচ্ছে শক মানে হলো কি? কার্ডিয়াক আউটপুট কমে গেছে। কার্ডিয়াক আউটপুট কমে গেলে কি কমে যাবে? বিপি কমে যাবে, তাই না? বিপি যদি কমে যায়, কার্ডিয়াক আউটপুট যদি কমে যায়, কার্ডিয়াক আউটপুট কমে গেলে আমি বলছিলাম হার্ট পাম্প করা বাড়ায় দিবে, তাহলে পালস বেড়ে যাবে না? পালস বেড়ে যাবে, তাহলে ট্যাকিকার্ডিয়া হবে। তাহলে মেইন দুটো পয়েন্ট, একটা হলো হাইপারটেনশন আর একটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া। হাইপারটেনশন আর ট্যাকিকার্ডিয়া এবং রেসপিরেটরি, লাংস যদি ব্লাড সাপ্লাই কমে যায়, তখন লাংস বেশি হাইপারভেন্টিলেশন শুরু করে দিবে। কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত যখন বডিতে বেড়ে যাবে, অক্সিজেন কমে গেছে বডিতে, সিস্টেমিক সার্কুলেশনে অক্সিজেন কমে গেছে, তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। কার্বন ডাই অক্সাইড বের করার জন্য বেশি বেশি শ্বাস-প্রশ্বাস নিবে, ট্যাকিপনিয়া হবে। ঠিক আছে? তারপরে পুরো বডিতে হচ্ছে যে আপনার এই আর্টেরিয়াল ব্লাড কমে গেছে বা হচ্ছে যে অক্সিজেনেটেড ব্লাড কমে গেছে, তাহলে বডিটা ঠান্ডা হয়ে যাবে না? কোল হয়ে যাবে, কোল কামি স্কিন, অথবা একটু ব্লুইশ সায়ানোটিক হয়ে যাবে। ঠিক আছে? এগুলো হচ্ছে মেইন কথা। তারপর এদিকে কিডনি, কিডনি তার রক্ত সরবরাহ কমে যাবে, কম পাওয়া শুরু করবে, তাহলে কিডনি যে ইউরিন প্রোডাকশন সেটা কমাই দিবে না? রেনাল ইনপারফিউশন, পারফিউশন কমে গেলে তাহলে আলটিমেটলি কি হবে? ইউরিন আউটপুট কমতে থাকবে। ঠিক আছে? অ্যানুরিয়া হয়ে যাবে একটা সময় গিয়ে, অলিগোরিয়া হয়ে কি হয়ে যাবে? অ্যানুরিয়া হয়ে যাবে। তো এই জিনিসগুলো একটু জাস্ট খেয়াল রাখতে হবে। মেটাবলিক অ্যাসিডোসিস হবে, ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স হবে। মেটাবলিক অ্যাসিডোসিস কেন হবে? কারণ বডিতে ল্যাকটেট তৈরি বেড়ে যাবে, ল্যাকটেট, সেটা আমরা একটু পরে স্টেজে গিয়ে দেখাচ্ছি। সো আলটিমেটলি এই হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ দ্য শক। এটা কিন্তু পরীক্ষা আসে, হ্যাঁ, প্রায় আসে, জুলাই 25 পার্ট 1 আসছে, মার্চ 24 রেসিডেন্সিতে আসছে, প্রায় কিন্তু পরীক্ষা আসে। সো এটা খুব ইম্পর্টেন্ট যে ফিচারস অফ দ্য শক, এটা আপনাকে পড়তে হবে। এরপরে আমরা আসি হচ্ছে স্টেজ অফ শক, 74 পেজ, যেটা বলছিলাম। শকের আসলে 3টা স্টেজ, খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে খেয়াল করতে হবে, এটাও প্রায় পরীক্ষা আসে। সো সবার আগে আসেন ফেজ। প্রথম ফেজটার নাম হচ্ছে নন প্রগ্রেসিভ ফেজ। নন প্রগ্রেসিভ ফেজ বা এটাকে বলা হয় কম্পেনসেটেড ফেজ, একটা নাম আছে, এটা আমাদের শীটে লেখা আছে কম্পেনসেটেড ফেজ। ঠিক আছে? কম্পেনসেটেড শক অথবা হচ্ছে নন প্রগ্রেসিভ শক। তো কম্পেনসেটেড শকে কি হয়? আমরা বলছিলাম শক মানে বিপি কমলো, কার্ডিয়াক আউটপুট কমলো, বডির উদ্দেশ্য হবে এটাকে বাড়ানো।
বিপি বাড়ানো তার মেইন উদ্দেশ্য। এখন আপনি ফিজিওলজি বিভিন্ন চ্যাপ্টারে পড়েই আসছেন এটা, যখনই বডিতে পানি কমে যায়, বিপি কমে যায়, ব্লাড কমে যায়, তখন বডি কি করে? ভ্যারিসেপ্টরকে স্টিমুলেট করে দেয়, কারণ সেই স্টিমুলেট করলে বিপি বাড়বে। ক্যাটেকোলামাইন রিলিজ করে, ক্যাটেকোলামাইন হার্ট রেট বাড়ায়, বিপি বাড়বে। তারপর অ্যাক্টিভেশন অফ দ্য রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, পানি এবং ওয়াটার ধরবে, বিপি বাড়বে। এডিএইচ ধরবে, পানি মানে পানি বডিতে ধরে ফেলবে, বিপি বাড়বে। সিম্প্যাথেটিক স্টিমুলেশন করলে ভেসোকনস্ট্রিকশন হবে, বিপি বাড়বে। দেখছেন সব সিস্টেম আলটিমেটলি কি করতেছে? রেজাল্টিং ইন ইনক্রিজ হার্ট রেট অথবা ভেসোকনস্ট্রিকশন, ফ্লুইড ধরে রাখা, মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন বাড়ানো, ভেসোকনস্ট্রিকশন, সবাই মিলে উদ্দেশ্য একটাই হাসিল করবে, সেটা হচ্ছে কি বাড়বো? বিপি বাড়লো। তাহলে আলটিমেটলি ফার্স্ট স্টেজ যেটা শকের, ধরেন পেশেন্টের 450 ml 700 ml ব্লাড লস হলো, এতটুকু পর্যন্ত পেশেন্ট কম্পেনসেট করে ফেলতে পারবে, বডি কি করতে পারবে? কম্পেনসেট করতে পারবে। কিন্তু এর পরবর্তী স্টেজে গিয়ে আর কম্পেনসেট করতে পারবে না, এটাকেই আমরা বলি হচ্ছে ডিকম্পেনসেটেড বা প্রগ্রেসিভ ফেজ অফ শক। তাহলে এই ফেজে গেলে কি হলো? এই ফেজে বেসিক্যালি শকের মেইন ফিচারগুলো পাবো আমরা, কারণ আগে ফেজ তো বডি কম্পেনসেট করে ফেলছে, কিন্তু এটা পারে নাই। এখানে কি হবে? টিস্যুতে এখন জেনারেলাইজড হাইপোপারফিউশন, শকের যে সংজ্ঞাটা আমরা বলেছি, জেনারেলাইজড হাইপোপারফিউশন হবে। এখন কোন একটা টিস্যুতে যদি হাইপোপারফিউশন হয়, সেখানে কি হয় আমরা জানি। সেখানে প্রথম কথা হচ্ছে আপনার যেহেতু অক্সিজেন নাই, তাহলে অ্যারোবিক যে গ্লাইকোলাইসিস বা অ্যারোবিক রেসপিরেশন বন্ধ হয়ে যায়, শুরু হয় অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হলে তৈরি হয় ল্যাকটেট বা ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে পিএইচটা কি হয়ে গেল? কমে গেল। পিএইচ কমে গেলে সেখানে একটা ইম্পর্টেন্ট রেসপন্স হয়, তার নাম হচ্ছে ব্লান্ট ভেসোমোটর রেসপন্স। ঠিক আছে? এই ব্লান্ট ভেসোমোটর রেসপন্স হচ্ছে, ধরেন কোন একটা টিস্যুতে যদি ব্লাড সাপ্লাই কম যায়, তখন বডি চেষ্টা করে ওই জায়গাটাতে ভেসেলটাকে ডাইরেক্ট করে দিতে। ডাইরেক্ট করে দিলে তো এটলিস্ট ওই জায়গায় কি হবে? কিছু ব্লাড সাপ্লাই বাড়বে। অক্সিজেন কম, ওকে একটু আর্টারি সাপ্লাই বাড়ায় দিবে, কারণ কি ভেসোলাইজেশন করার মাধ্যমে একটু আর্টারি সাপ্লাই বাড়ায় দিলে সেই অংশটা ব্লাড সাপ্লাই ভালো পাচ্ছে। সো দেয়ার উইল বি চান্স অফ রিভাস্কুলারাইজেশন। কিন্তু প্রবলেমটা তো পুরো বডিতে এখানে। প্রবলেমটা কি? সিস্টেমিক হাইপোপারফিউশন। এখন পুরো বডিতেই রক্ত সরবরাহ কম, পুরো বডিতেই ভেসোলাইজেশন হয়ে গেছে, তখন তো ব্লাড আরো বেশি পেরিফেরিতে জমে গেল। তাহলে ইফেক্টিভ সার্কুলেটিং ভলিউম কমে গেল, মানে শক আরো সামনের দিকে আগে গেল, সহজ কথা। সো এই যে ব্লান্ট ভেসোমোটর রেসপন্স, আর্টেরিয়াল ডাইলেশন হলো, ব্লাড বিগিনস টু পুল ইন দা মাইক্রোসার্কুলেশন, পেরিফেরিতে আরো বেশি পুল হয়ে গেল, জমে গেল। সো এটাই হচ্ছে মূলত প্রগ্রেসিভ ফেজ। এখন তারপরেও রিকম্পেন্স মানে এখানেও কিন্তু আলটিমেটলি রিসাসিটেশনের সুযোগ আছে। ঠিক আছে? যদি তাকে আমরা প্রচুর ফ্লুইড বা প্রচুর হতে যে মানে এক শকের একভাবে আমরা রিসাসিটেট করি, হাইপোভলিমিক শকের ক্ষেত্রে ফ্লুইড দেই, কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে ডোপামিন দেই, হ্যাঁ, এক ক্ষেত্রে একভাবে আমরা তাকে ইয়ে করি। তো ইরিভার্সিবল ফেজ হচ্ছে লাস্ট স্টেজ, মানে এই স্টেজে কিন্তু পেশেন্ট ব্যাক করবে না, ডেথ নিশ্চিত। ওকে? এজন্য এটাকে বলা হয় ইরিভার্সিবল ফেজ অথবা আনরিসাসিটেবল। এই স্টেজে রিসাসিটেশন করা যাবে না। এখানে কি হলো? আগের কাহিনীগুলাই ফার্দার চলতেছে। এখন ওই চলাটাই যখন মেজর অর্গানগুলোর উপর পড়বে, যেমন হার্টের উপর পড়লে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি শেষ, কিডনির উপর পড়লে রেনাল শাটডাউন, ইন্টেস্টাইনের উপর পড়লে ইন্টেস্টাইনাল ইসকেমিয়া হয়ে যাবে। ঠিক আছে? এভাবে প্রত্যেকটা অর্গান ধরে আলটিমেটলি মাল্টি অর্গান ডিসফাংশন, প্রথমে ডিসফাংশন সিনড্রোম, তারপর হচ্ছে মাল্টি অর্গান ফেইলিওর। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার ডেথ। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে শক ইরিভার্সিবল ফেজে পৌঁছা যায়। তাহলে এখানে গিয়ে কোন অর্গানই আর তার রক্ত সরবরাহ পাবে না, সব অর্গান আস্তে আস্তে ড্যামেজ হয়ে মারা যাবে। ঠিক আছে? তাহলে এই তিনটা ফেজে কি কি কাহিনী ঘটতেছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা একটু ভালো করে পড়বেন, তিনটা ফেজ সম্পর্কে কথাবার্তা। এরপরে হচ্ছে জাস্ট একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অফ শক। আসলে এটা অলরেডি আমরা জানি। তারপর এখানে ওভারঅল আরেকবার দেওয়া, পেজ নাম্বার 76 এ দেখেন দ্বিতীয় বক্সটা, সেখানে দেওয়া আছে ল্যাকটিক অ্যাসিডোসিস হলে কোথায় হয়, তারপর ইউরিন আউটপুট কমতে সময় লাগে, কিন্তু শুরুর দিকে তো প্রবলেম হয় না, কারণ বডি ওই যে আপনার ইয়েটা ধরে ফেলে, বাড়ায় দেয়, কনসাসনেস নিয়ে মাইল্ড শকে তেমন কিছু হয় না, রেসপিরেশনও শুধু পালস রেট শুরু থেকেই বাড়ে। ঠিক আছে? তো এগুলো একটু দেখতে পারেন, বাট নট টু মাচ ইম্পর্টেন্ট। জাস্ট কখন কোনটা শুরু হয় বা কোনটা আগে শুরু হয়, কোনটা লাস্ট শুরু হয়, কোন ফেজে কোনটা শুরু হয়, এটুকু একটু দেখলেই হয়ে যাবে। ঠিক আছে? আর তেমন কিছু পড়ার দরকার নাই। 81 পেজে কিছু স্ন্যাপশট দেওয়া আছে। আপনার হচ্ছে যে স্ন্যাপশট, এটা হচ্ছে এসবি এর জন্য 81 82 ফেজে খুব একদম শর্টলি অনেক চমৎকার কিছু কথা দেওয়া আছে, সেগুলো একটু দেখতে পারেন। ঠিক আছে? কম্পেনসেটেড ফেজ অফ শকে কি পাবো আমরা? ল্যাকটিক অ্যাসিডোসিস পাবো। কম্পেনসেটেড ফেজ মানে কি? যখন কম্পেনসেশন হয়ে গেছে তখন আমরা কি পাবো? এটা আসলে এই বক্সটাতে যদি আপনি দেখেন মাইল্ড শক। ঠিক আছে? তখন ল্যাকটিক অ্যাসিডোসিস কিছু পরিমাণে থাকে। ঠিক আছে? বডিতে, কারণ কিছু তো অ্যারোবিক গ্লাইকোলাইসিস হয়, অ্যানারোবিক শুরু হয়েছে, তাই না? সেজন্য ইউরিন আউটপুট কমতে সময় লাগে, ইউরিন আউটপুট তখনই পাবো না, বিপি কমতে সময় লাগে, তখনই পাবো না। এটা কম্পেনসেটেড, ভালো হয়ে গেছে তখন বিপি তখন বাড়ায় ফেলছে। ঠিক আছে? এজন্য এটা ফলস। তারপর পালস রেট শুরু থেকেই টাকিকার্ডিয়া থাকে, এজন্য এটা ট্রু। কনসাস লেভেল অল্টার শুরুতে হয় না মাইল্ড শকে। ইন হাইপোভলিমিক শক প্রেজেন্ট উইথ, এই প্রশ্ন প্রায় আসে, এগুলো খুব কমন প্রশ্ন। হাইপোভলিমিক শকে হাইপারটেনশন থাকে, কোল্ড স্কিন থাকবে, হাইপোথার্মিয়া থাকবে, ট্যাকিপিনিয়া থাকবে, ব্র্যাডিকার্ডিয়া ফলস। হ্যাঁ? এগুলা কম্পেনসেটেড হাইপোভলিমিক শক একই প্রশ্ন। কজ অফ হাইপোভলিমিক শক একই প্রশ্ন। ইন প্রগ্রেসিভ ফেজ অফ শক কি হবে সেটা। ওকে? সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের লেকচারের আলোচ্য বিষয়। মোটামুটি আমরা চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে টাচ করার জন্য। আমার মনে হয় আপনাদের যতটুকু ফ্যাকাল্টির জন্য দরকার ততটুকু ইনশাআল্লাহ আমরা কভার করতে পেরেছি। পড়তে থাকেন, যদি কোনো প্রবলেম ফেস করেন ইনশাআল্লাহ আমাদেরকে জানাবেন। আর হচ্ছে যে এই বেসিক টপিকগুলো আসলে যে জিনিসগুলো বোঝার, সেগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেগুলো বাদ দেওয়ার সুযোগ আছে সেগুলো বাদ দিতে পারেন, কারণ আপনাকে পরীক্ষার সাথে পাস করতে হবে। ঠিক আছে? তো ধন্যবাদ সকলকে মন দিয়ে ক্লাস করার জন্য। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।